আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিডিআর সৈনিকরা অফিসারদেরকে অ্যারেস্ট করে রেখেছে বাট হত্যাকাণ্ড হয়নি। ঢাকার ঘটনাটা ছিল হ্যাঁ, ডিফারেন্ট। বাট আমরা ততক্ষণে বুঝে ফেলছিলাম যে অফিসারদের হয়তো সবাইকে মেরে ফেলছে। মইনি আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন নিয়ে আসতে চাইলেন? মানে উনার কাছে সব জবাব ছিল না বা আপনারা স্যাটিসফাই হচ্ছিলেন না তার জবাব শুনে এজন্য নাকি? আমি পার্সোনালি বলেছি যে আপনার সাথে আর কথা বলতে দরকার নেই। কারণ আমি তো বলছিলাম যে আপনি অপারেশনের নাম রেবেল হান্ট, আপনি এখনই বের হন, দেখি কোন জেনারেল বলে যে আমরা যাব না। তো এই যে রিপিটেডলি সেনাপ্রধান চুজিং এর ব্যাপারে পলিটিশিয়ানদের যে জিনিসটা আমরা দেখি সেটা হলো যে দি অলওয়েজ চুজ দ্য রং ম্যান। আপনি যখন শেখ হাসিনাকে বললেন সরাসরি যে আপনি জড়িত কি না জড়িত বাট আপনার যে দল আওয়ামী লীগ জড়িত এবং আপনি কারণগুলো বললেন, শেখ হাসিনার প্রতিক্রিয়া কি ছিল? ইন্ডিয়া এবং উনার স্বার্থ তো সেম। আমি আর্মি অফিসারের উপর প্রতিশোধ নিতে চাই, আর ইন্ডিয়ার ইন্টারেস্ট হলো আর্মি অফিসার বিডিআর থেকে তাড়াতে হবে। দুজনের তো রিকোয়ারমেন্ট সেম। ভারতের যে সীমান্ত সংক্রান্ত দুটি যুদ্ধ, সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ইবাড়ি, বাংলাদেশি বিডিআর হত্যাকাণ্ডের সাথে এই দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে? এই যে বিডিআর এর সবাইকে যে সেফ এক্সিট দেওয়া হলো, সবই তো উনার নির্দেশেই তো এগুলো হয়েছে। তৎকালীন বাংলাদেশের শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কনসার্ন ছিল যারা ঘটনা ঘটাচ্ছে তাদের নিরাপত্তা, কিন্তু বাংলাদেশের যারা আর্মি অফিসার যারা মারা যাচ্ছে তাদের নিরাপত্তার ব্যাপারে ওনার কোনো পদক্ষেপ নেই, তাই তো? তাদেরকে রক্ষা করার ব্যাপারে উনি জানেন যে মারা গেছে অফিসাররা, এবং যখন রেগুলাররা তার কাছে আসছে তাদেরকে একটা কথাও জিজ্ঞেস করেনি যে আমার অফিসারদের অবস্থা কি। ওই যে ইন্ডিয়ান পার্লামেন্টে যে আলাপটা হলো উই উইল টেক রিভেঞ্জ, আপনি কি বলতে চাচ্ছেন ওই রিভেঞ্জটাই হচ্ছে 2009 এর পিলখানা হত্যাকাণ্ড? এক্স্যাক্টলি। ওনাকে যে বলা হয়েছিল যে এখনই আপনি সেনাবাহিনীকে বের করেন, আমরা ধরবো যারা আমাদের ভাইদের হত্যা করেছে, উনি করেন নাই। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের স্বাধীনতাকে বা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে আসলে কখনোই ওইভাবে মেনে নিতে পারেনি? বিডিআর বিদ্রোহে ঢাকা পিলখানাতে যারা গুলি করেছে, প্রথম দিকে গুলির সূচনা করেছে, তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকের বাইরেও কেউ ছিল? অফকোর্স। জুলাই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনে বাংলাদেশের যে নতুন বিপ্লবোত্তর সরকার আছে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বা করা কি সম্ভব এখনো যদি কেউ উদ্যোগ নেই? আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি নিউ ইয়র্ক থেকে শোয়েব আহমেদ। আজকে আমাদের সাথে আছেন মেজর মোহাসিনুল করিম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে আলোচিত ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলেন, অনেকে বলেন যে এটা বিডিআর কোনো বিদ্রোহই ছিল না, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। মেজর মোহাসিনুল করিম, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনি এবং দর্শক শ্রোতা যারা আছেন এবং ভবিষ্যতে শুনবেন, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। যেটা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা এবং সবচেয়ে মর্মান্তিক ঘটনা, ৫৭ জনের বেশি সেনা সদস্য সহ অনেকেই নিহত হয়েছেন এই বিদ্রোহের সময়, হত্যাকাণ্ডের সময়। মেজর মোহাসিনুল করিম, সবার আগে আমি যেটি জানতে চাই, বাংলাদেশের দুটি ন্যারেটিভ প্রচলিত আছে। একটি ন্যারেটিভ হচ্ছে এটি একটি বিদ্রোহ ছিল, প্রচলিত সেনা বিদ্রোহ বা বিডিআর বিদ্রোহের কবলে পড়ে বাংলাদেশের এই সেনা সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আরেকটি ন্যারেটিভ হচ্ছে যে এটি কোনো বিদ্রোহ ছিল না, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং একটি বাইরের দেশের কথা খুব বেশি শোনা যায়। আপনি তো বিডিআর বিদ্রোহের সময় তার পরবর্তী সময়ে খুব ঘনিষ্ঠভাবে ঘটনাবলী প্রত্যক্ষ করেছেন। আপনার কাছে কি মনে হয়, এটি কি একটি বিডিআর বিদ্রোহ নাকি এটি একটি তৃতীয় কোনো দেশের ভূমিকার কথা আপনি মনে করেন? বিদ্রোহ তো বলাই যাবে না। বিদ্রোহের সংজ্ঞায় কোনো মতে এটা পড়ে না। না কোনো নেতৃত্ব ছিল, না কোনো উদ্দেশ্য ছিল। এরা তো আসলেও যা জানতো তা তো আর ঘটেনি। এটা অবশ্যই একটা হত্যাকাণ্ড, এটা বিদ্রোহ না। এবং সেই জন্যেই এটা আগাগোড়া দেখলেই বুঝতে পারবেন এটা একটা সুপরিকল্পিত ঘটনা। বিডিআরের সৈনিকদের মাথায় এত পরিকল্পনা এবং এত সুন্দরভাবে এক্সিকিউশন, ইটস ইম্পসিবল। এবং যা ঘটেছে, যা ঘটানো হয়েছে সেটা শুধু প্রসারী একটা পরিকল্পনা প্রসূত ব্যাপার, এবং এটা বাংলাদেশেরও কোনো অথরিটির মাথায় এটা আসার কথা না আমার বিশ্বাস। এবং এটা অবশ্যই বাইরের কোনো ইন্ধন এবং সুপরিকল্পিত একটা পরিকল্পনা করে তারা বিডিআর সৈনিকদেরকে ব্যবহার করেছে। স্পেসিফিকলি বলুন কোন দেশের কথা আপনি ইঙ্গিত করছেন? আমি অবশ্যই ভারতের কথা বলছি।
জি, আপনার কাছে মনে হয় যে ভারত এই বিদ্রোহের পেছনে আছে এবং এটি তাদেরই প্ল্যান অনুসারে হয়েছে, তাই তো? অফকোর্স। আচ্ছা, ঠিক আছে। বিডিআর বিদ্রোহের সময় আপনি কোথায় ছিলেন? আপনার ভূমিকা কি ছিল? বিডিআর বিদ্রোহের পরে আপনি কিভাবে এত ঘনিষ্ঠভাবে এত প্রত্যক্ষ করলেন সবকিছু? আপনি কি বলবেন যে আপনার বিডিআর বিদ্রোহের সময় কোথায় ছিলেন? বিডিআর বিদ্রোহের পরের ২০ দিনের ঘটনাবলীর সময় আপনি কোথায় ছিলেন? এটা বলার আগে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমি আসলে সেনাবাহিনীতে একটু বয়স বেশিতে এসেছি। আমি ল গ্র্যাজুয়েশন করে তারপরে আর্মিতে এসেছি। তো এই সমস্ত কারণে আমার আন্ডারস্ট্যান্ডিংটা সাধারণ অফিসারদের মতো ছিল না। তো আমি জিনিসটাকে যেভাবে দেখছি ১ম থেকেই আমার কাছে সব জিনিস স্পষ্ট ধরা পড়েছে ফ্রম দি ভেরি বিগিনিং। আমি ওই সময় সেনাবাহিনীর যে এয়ার রেজিমেন্ট আছে, আর্মি এভিয়েশন বলে, ওইখানে চাকরি করতাম। আর এবং এই ঘটনার সময় আমি সবকিছুই, যেহেতু আমাদের এই ইউনিটে পাইলট এবং ট্রেনি, আন্ডার ট্রেনি পাইলট সব মিলায় প্রায় ৫০ জন অফিসার থাকে এবং সবাই বিভিন্ন লেভেলের। ফলে ঘটনা ঘটার সাথে সাথেই ওদের মাধ্যমেই আমরা একদম স্পষ্ট সব দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে কি হচ্ছে, হতে যাচ্ছে। তো আমি জি। ওই ইউনিটে থাকার কারণে আমার এই জিনিসটা জানার খুব সহজ হয়েছিল আরকি। যেহেতু এখানে বিভিন্ন লেভেলের অফিসাররা চাকরি করে। হুম। জি, বুঝতে পেরেছি। বিডিআর বিদ্রোহের পরে আম আ আপনি কি মইনীউ আহমেদ, শেখ হাসিনা, বিডিআর এর সাধারণ সৈনিক ওদের সাথে কোনো কথোপকথন হয়েছিল? ওই ঘটনাগুলো একটু প্রেক্ষাপট বলেন। কিভাবে কার সাথে দেখা হয়েছিল? কি কথা হয়েছিল? ওইটা তো আমরা ইউনিটে ১ম যেদিন ঘটলো সকাল দিক থেকেই ঘটনা, এবং সুস্পষ্টভাবে সব বোঝা যাচ্ছিল কি হচ্ছে, এবং কোনো রকম মুভমেন্ট হলো আপনি না ২৫শে সেনাবাহিনীর পক্ষ ফেব্রুয়ারি থেকে। ২০০৯ এর কথা বলছেন, তাই তো? জি, জি, হ্যাঁ, ফেব্রুয়ারির কথা বলছি। তো ঐদিন তো আমরা সবাই বুঝলাম এবং সারাদিন যা, যা ঘটেছে আমরা কিন্তু সবই জানতে পারলাম। বিকজ আমাদের সাথে প্রায় দুপুর পর্যন্ত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক রকম অফিসারের যোগাযোগ হয়েছে। কিন্তু পরের দিকে আর তাদের ওই সেট-টেট গুলো হয়তো নিয়ে নিয়েছে বা যোগাযোগ আর সবার সাথে হয় নাই। বাট আমরা ততক্ষণে বুঝে ফেলছিলাম যে অফিসারদের হয়তো সবাইকে মেরে ফেলছে। তো হুম, এরকম হুম। একটা অবস্থায় আমাদের তখন বলা হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে যে, "এখন কেউ বাসায় যাবে না। সবাই রাত্রে বেলাও ইউনিটে থাকবে।" কারণ জি। সেনাবাহিনীর মধ্যে কোনো রকম আবার কোনো প্রতিক্রিয়া হয় কিনা এই সমস্ত কারণে আমরা তখন ইউনিটেই থাকতাম সারারাত সারাদিন। তো এরকম আমরা ২৫, ২৬ থাকলাম। ২৭ তারিখে শুধু বাড়িতে গেলাম। তো হুম, হুম। এই ২ দিন থাকাতে আমরা তো সবসময়ই টেলিভিশনের সামনেই ছিলাম। ফলে জিনিসগুলো একদম স্পষ্ট ছিল আমার কাছে অন্তত। যে হুম, কি হুম। হয়েছে বা কি হচ্ছে আর কে করছে। জি। বিডিআর বিদ্রোহের পরে মইনীউ আহমেদ সেনা সদস্যদের কোনো অ্যাড্রেস করেছিলেন? সেটা কবে কি হয়েছিল সেখানে? জি, অ্যাড্রেস করেছিলেন ২৭ তারিখে এবং সেখানে আমরা সবাই গিয়েছিলাম। তো ওইখানে আমার পার্সোনাল যে অ্যাসেসমেন্ট ছিল সেটা হলো যে আমি যখন সেনা এই সদরে অ্যাড্রেসটা কোথায় হয়েছিল? মইনীউ এটা আহমেদ যে অ্যাড্রেস করেছিল এটা কোথায় হয়েছিল? এটা সেনা সদরের একটা আ হলরুম ছিল, ওটার নাম অগ্রযাত্রা। হুম, সম্ভবত হুম। এটা ১২ তালাতে বা ১০ তলায়। এখন অতটা মনে নেই, আচ্ছা। এই ১৫-১৬ বছর আগের কথা। তো আচ্ছা, ওইখানে ওখানে গিয়েছিলাম। ওখানে কারা অ্যাটেন্ড করেছিলেন? ওরা সেনা সদস্যদের মধ্যে কারা? উপস্থিত মানে ঢাকা সেনানিবাসের অফিসার প্রায় সবাই ওখানে যারা ছিলেন, ইনক্লুডিং স্টুডেন্ট যারা ছিল বুয়েটে বা এমআইএসটিতে পড়তো, এরকম ছাত্ররাও ছিল অনেক। তো আমি ওইখানে ছাত্ররা বলতে যারা সেনাবাহিনীর সদস্য কিন্তু বুয়েটে বা এমআইএসটি তে পড়াশোনা করছে তাদের কথা বলছেন। এরকমও কিছু ছিল। তাছাড়া রেগুলার অফিসারই তো অনেক। হুম, হুম, হুম। তো আমার আপনিও মনে হয়, সেখানে ছিলেন। কি হয়েছিল সেই ঘটনাটা একটু আমাদেরকে বলবেন? তো ওটা তো আমি যখন ১ম এ ওখানে গেলাম, আমাদেরকে যাইতে বলা হলো। তো ওখানে যেয়ে দেখি যে ২ টা লিফট সম্ভবত। তো লিফটে তো আর সবাই একসাথে উঠতে পারে না। আর অফিসারের সংখ্যা অনেক, ১,৫-২ হাজার অফিসার। তো ওইখানে যেয়ে অফিসারদের মধ্যে আলাপ আলোচনা এবং তাদের অ্যাটিটিউড দেখে আমার মনে হলো যে এত বড় একটা ঘটনায় মনে হয় অফিসারদের মধ্যে খুব একটা বেশি প্রতিক্রিয়া বা খুব একটা বেশি জিঘাংসা সৃষ্টি হয়নি। এরকম মনে হয়েছে এবং তাদের আলাপ আলোচনা, হাসি ঠাট্টা, এমনকি শেয়ার মার্কেট নিয়ে আলোচনা হচ্ছিল। এটাও আমার শুনে আমার তখন মাথায় রক্ত উঠে যায়। আমি তখন সিঁড়িতে ৩-৪ টে সিঁড়ির উপরে উঠে আমি ওই অফিসারদের উদ্দেশ্যে তখন আমি একটা বক্তব্য দেই। যে, "আপনারা যা দেখছি তাতে আমার আমার যেটা পার্সোনাল অ্যাসেসমেন্ট হলো যে যা ঘটে গেছে এর থেকে বড় ঘটনা তো আর দুনিয়ায় কোনো সময় বাংলাদেশ সেনাবাহিনী না, সারা দুনিয়াতেই ঘটে নাই। তো এরকম একটা ঘটনার পরে আমি আসছি এখানে শুধু আমার ইউনিফর্মটা খুলে আমার সেনাপ্রধানের মুখের মধ্যে চেড়ে দিয়ে আমি চলে যাব। আমি আর চাকরি করব না। আপনারা কেন আসছেন জানি না। সিনিয়র অফিসাররা আমাকে সবাই টেনে, টেনে নামাতে চাচ্ছিল। তো আমি না নেমে বললাম যে, "আমার নামাবেন না। আমার মাথা গরম আছে, কথা বলতে দেন। আর আপনারা কেন আসছেন আমি তো জানি না। তবে আপনাদেরকে আমি অ্যাসিওর করছি যে এই চাকরিতে তো আগে সম্মান ছিল, সেটা তো অনেক আগে গেছে। এখন যেটা নিরাপদ জায়গা ছিল সেটাও নাই। তো এরকম একটা অবস্থাতে চাকরি করার তো কোনো অর্থ হয় না। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন, আমি একটা উদাহরণ দেই। সবাই একটা করে থালা, ভাঙ্গা থালা নিয়ে থার্ড গেটে বসে থাকেন। সারাদিন ভিক্ষা করে ক্যান্টনমেন্টে ঢোকেন, আপনার পরিবারকে খাওয়াতে পারবেন। এই চাকরি দরকার নেই।
তো আমি আসছি চাকরি ছেড়ে দেওয়ার জন্য এবং সেই কথা উনাকে জানানোর জন্য আসছি। তো আমাকে আর কথা বলতে না দিয়ে উনারা আমাকে জোর করে ধরে উপরে উঠায় নিয়ে গেল। তো আমি উপরে উঠে গেলে যেয়ে দেখলাম যে ওইখানে একটা প্রস্তুতি চলতেছে এবং বুঝতে পারলাম যে এই বক্তৃতাটা সারা হোল আর্মিতে শোনানো হচ্ছে। এটা আমি একজনের কাছ থেকে শুনতে পারলাম। তখন আমারও চিন্তা যে আমি তো কিছু বলবোই। তো সেই ক্ষেত্রে ৩-৪টে মাইক্রোফোন ছিল, আমি একটা নিয়ে বসে পড়লাম। যে আমি বলবোই সেজন্য এটা নিয়ে যেন আমার খোঁজাখুঁজি করতে না হয়। তো এই বসে থাকতে, থাকতে সব অফিসাররা বসে পড়ল এবং উনি তখন আসলেন। উনি এসে যখন কথা শুরু করলেন, উনার কথার ১ম এ ছিল যে যা হবার হয়ে গেছে এরকম টাইপ। আর ওইদিন উনি বলতে মইনিউ আহমেদ। জি, জি, মঈন আহমেদ। উনি তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ আসলেন, আপনাদেরকে অ্যাড্রেস করলেন। আমাদেরকে অ্যাড্রেস করলেন এবং এই অ্যাড্রেস করার সময় অফিসাররা হট্টগোল শুরু করলো। তো উনি তাদেরকে থামালেন। থামায় বললেন যে, "লিসেন, লিসেন টু মি। আসলে ১১টার মধ্যেই সবকিছু হয়ে যায়। আমি তো আমার আর তেমন কিছু করার ছিল না।" তখন অফিসাররা আবার শাউটিং শুরু করে যে, "নো, নো, নো, এটা ইটস নট কারেক্ট।" তখন অফিসারকে থামানোর জন্যই আমি তখন উঠে তাদেরকে থামাইলাম। আর উনাকে বললাম যে, "জেনারেল মঈন প্লিজ ইউ জাস্ট শাট আপ। মানে আই হ্যাভ নট।" এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দিলেন। সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধান মইনিউ আহমেদ এসে বললেন যে সৈনিকদের বা সেনা অফিসারদের বলতে চাইলেন যে সকাল ১১টায় ২৫ ফেব্রুয়ারির মধ্যে যা হত্যাকাণ্ড সব হয়ে গেছে, সেনাপ্রধান হিসাবে উনার কিছু করার ছিল না। এটাই তো উনি বলতে চাইলেন? জি, উনি এটা বলতে চাইলেন। আমি তখন আচ্ছা, উনাকে থামায় দিলাম। আমি থামিয়েছি বেশ শক্ত ভাষায় যে, "শাট আপ! I have not come here to listen to you. You listen to me first." আপনি ১ম এ আমাকে বলেন যে, আপনি যখন অফিসারদের হত্যার কথা আপনি বলছেন, তখনও আপনি হাসিনার শাড়ির নিচে ছিলেন। এখন আপনি কেন দাবি করছেন আপনি সেনাপ্রধান? বেটার ইউ গো, ইউ গেট আউট ফ্রম হিয়ার, উই উইল সলভ আওয়ার প্রবলেম। তখন সে আচ্ছা। একটু এরকম করে বলল যে, "ঠিক আছে, তাহলে আমি চলে যাই।" অ্যান্ড হি ওয়াজ স্টেপিং আউট, চলে যাচ্ছিল। গেছেও, কয়েক স্টেপ চলেও গেছে। আমি তখন তাকে ফিরিয়ে নিয়ে আসলাম যে, "দেখেন, আই অ্যাম অ্যাশেম অফ ইউ। আমি একটা ইনফ্যান্ট্রি অফিসার, আপনি ইনফ্যান্ট্রির একজন অফিসার এবং আপনি এই একটা প্রবলেমে আপনাকে আমি যেতে বললাম আপনি চলে যাচ্ছেন। বাট আমি আপনাকে ফিরায় আনছি আবার। আমার কিছু কথা আছে, জবাব দিয়ে তারপরে যান।" হু, হু। তো ১ম এ আমি বললাম যে, "আপনি ১ম এ বলেন যে, আপনি তো সেনাপ্রধান, আপনার মধ্যে যদি সামান্য ঈমান থাকে, তাহলে আপনি ৩ টা ক্যাটেগরি, ৩ টা অ্যাকশন আছে। একটা হলো যে আপনি হাত দিয়ে ঠেকাবেন কোনো অন্যায় হলে, নাহলে মুখে প্রতিবাদ করবেন অথবা ঘৃণা করবেন মনে, মনে। তো সেনাবাহিনীর অফিসার হিসেবে এই 3rd ক্যাটেগরিতে পড়লে তো আর আমি আর সেনাবাহিনী থাকলাম না। তো ২ টের মধ্যে আপনি তো একদম হাত দিয়ে ঠেকানোর জায়গায় ছিলেন। আর ছিলেন কি ছিলেন না আল্লাহ ভালো জানেন। তো আপনি কি করেছেন সেটাও আমরা জানি। তো আপনার কাছে শুনতে চাই আপনি কোন ক্যাটেগরির? এই ৩ ক্যাটেগরির মধ্যে আপনি কোনটায় পড়েন? তারপরে কথা শুরু করি।" তো সে হু, তো হু। কথা বলতেছে না আর। কথা না বললে সে এদিক সেদিক যেতে চায়। তখন আমি বললাম যে, "ঠিক আছে। আ এখন আর আপনার সাথে কথা কি বলবো? আপনাকে অ্যা আমি একটা সাজেশন দেই। আপনি হোল আর্মির যতগুলো ডিভিশন আছে, সব ডিভিশনের জিওসি দেরকে আপনি অনসেট করেন। আমাদের সামনে কমান্ড ভয়েসে তাদেরকে বলেন টু গেট আউট অফ ক্যান্টনমেন্ট অ্যান্ড গেট অল দোজ ম্যান দ্যার আর ইনভলভড তাদেরকে ধরে আমরা বিচারের আওতায় আনবো।" তো হু, উনি হু। বলছেন যে, "না, এটা তো সম্ভব না। এর জন্য তো অনেক অপারেশন অর্ডার লিখতে হয়, অনেক কিছু করতে হয়।" আমি বললাম যে, "আমার চাকরি তো শেষ। আমি আমার বক্তৃতার শুরুতেই বলেছিলাম যে, আমার নভেম্বরের ৩০ তারিখে চাকরি শেষ। মানে আমার তখন চাকরি ছিল আর কয়েক মাস, ৬ মাস। হু, হু। তো আমি বললাম যে, "আমি তো ঠিকমতো রিটায়ারমেন্টে যাবো কিনা আমি জানি না। কিন্তু এই বয়সে এসে আপনি যেটা আমাকে বলছেন, এটা আমাকে বলে আপনার লাভ নাই। ডোন্ট টিচ মি যে আপনার এখন আবার অফিস অর্ডার লিখতে হবে। আমরা দেখতে চাই আপনি সব জিওসিকে বলেন, গেট আউট অফ ক্যান্টনমেন্ট অ্যান্ড গেট দোজ বাস্টার্ড। আমরাও দেখি যে কোন জেনারেল আপনার কথা শোনে না। আর যদি তা হু, না হু। হয় তাহলে তো আর এখানে সময় নষ্ট করার দরকার নাই। ইউ হ্যাভ নাথিং টু ডু প্লিজ গেট আউট, কল প্রাইম মিনিস্টার। উইল টক টু দেম প্রাইম মিনিস্টার।" তো এরপরে হু, হু। অনেকেই কিছু, কিছু কথা বলছে বাট আল্টিমেটলি সিদ্ধান্ত উনি একবার আবার বলে উঠলেন যে, "আমরা আলোচনা শেষ করি। কারণ অলরেডি ডেড বডি চলে আসছে কয়েকজন।" ২৭ তারিখে ওই আমাদের ঢাকা সেক্টর কমান্ডার আ স্যার নামটা ভুলে গেলাম। যাই হোক উনারা ৫-৬ টা ডেড বডি চলে আসছে অলরেডি। তো উনি হু, ওটা হু। বলছেন যে, "ডেড বডি চলে আসছে চলো আমরা জানাজায় যাই।" তো আমি বললাম যে, "শোনেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মারা গেছে। উনার জানাজার জন্যে কিন্তু ৩ দিন অপেক্ষা করতে হইছে। হু, হু। সমস্যার সমাধান করেন আগে। তারপরে জানাজার কথা ভাবেন। আমরা এখানে সমস্যার সমাধানের কথা বলছি।" তো সে হু, হু। তখন প্রাইম মিনিস্টারের কথা বলল যে, "ঠিক আছে লেট মি গো। আমি প্রাইম মিনিস্টারকে নিয়ে আসি। তোমরা সেনাকুঞ্জে যাও।" তখন আমরা ওইখান থেকে বের হয়ে কেউ জানাজায় গেল আর কেউ সেনাকুঞ্জের দিক গেল। তো উনি পরে আসলেন। এসে তখন বলল যে, "তোমরা এক কাজ করো।" উনি চলে গেলেন। উনি যেয়ে কিন্তু সন্ধ্যার পরে সম্ভবত ফেরত আসছেন। আমরা তো সারাদিনই ছিলাম। লাঞ্চের দিকে শুরু হয় অনুষ্ঠানটা। তো হু, হু। উনি এসে তখন বললেন যে,
ম্যাডাম তো খুব ব্যস্ত, উনি আজকে আসতে পারবেন না। তোমরা আজ কাজ করো, তোমরা কার কি পয়েন্ট আছে সব লেখো, এগুলো লিখে পয়েন্ট ঠিক করো এবং কে কে বলবে সেটাও ঠিক করো, সো দ্যাট উনি আসলে যেন পার্লামেন্টে যেরকম আলোচনা হয় সেরকম কুইকলি সিস্টেমেটিক্যালি হবে, হলে উনি জবাব দিবেন এবং সেটা ভালো হবে, ওর সময় নষ্ট হবে না। তখন আমাদের মধ্য থেকে মানে লেফটেন্যান্ট মইনি আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন নিয়ে আসতে চাইলেন? মানে ওনার কাছে সব জবাব ছিল না বা আপনারা স্যাটিসফাই হচ্ছিলেন না তার জবাব শুনে এজন্য নাকি? আমি পার্সোনালি বলেছি যে আপনার সাথে আর কথা বলে দরকার নেই, কারণ আমি তো বলছিলাম যে আপনি অপারেশনের নাম রেবেল হান্ট, আপনি এখনই বের হন, দেখি কোন জেনারেল বলে যে আমরা যাব না। তো উনি যখন বললো না এগুলো এগুলো করা তো সম্ভব না, এই না তা না অনেক কথা বললো। তো আমি বললাম ইন দ্যাট কেস ইউ গো অ্যান্ড কল প্রাইম মিনিস্টার, উইল টক টু প্রাইম মানে মিনিস্টার। আপনি আপনি আমি বললাম, ডিমান্ড করেছিলেন যে আপনি আমি যেহেতু বলেছিলাম, পারছেন সবাই না। বলছে, শুধু আমি না, সবার দায়িত্ব তাই ছিল, কারণ উনি তো কারো প্রশ্নের জবাব দিতে পারছিলেন না। মানে আপনি তো তৎকালীন এই উপস্থিত সেনার সদস্যদের আপনি রিপ্রেজেন্টেশন করছেন আরকি। রিপ্রেজেন্টেশন আ বলতে আপ কি, আমি তো এমনিও বয়সে তো বেশি এবং সিনিয়র ছিলাম, আমার তো জি, চাকরি শেষের দিকে। আর ওখানে যে জি, সমস্ত অফিসাররা বিশেষ করে পিছনে যারা বসা ছিল তাদের সবার থেকেই অলমোস্ট আমি সিনিয়র ছিলাম, শুধু সামনে কিছু অফিসার ছিলেন, জেনারেল ছিলেন অনেকদিন, সব জেনারেলই ছিলেন, অলমোস্ট ঢাকার সব জেনারেলই ছিলেন। জি। মানে তো সবার থেকে আপনি এই সম্মিলিত বক্তব্যটা বা দাবিটা তুললেন যেন আপনি যেহেতু পারছেন না, বলছেন না, আপনার লিমিটেশন এর কথা বলছেন। আপনি এখন প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন। সেজন্য মহিনা আহমেদ পরবর্তী দিন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী উনার আসার কথা বললেন, তাই তো? জি, এইটা আমি আসলে আপনি যেটা বললেন না, রিপ্রেজেন্ট করার ব্যাপারটা এরকম ছিল, যখন সবাই কথা বলতে চাচ্ছিল আমি সবাইকে বলছিলাম দেখো আমার তো চাকরি প্রায় শেষ, আর আমি জানি হাউ টু টক, অ্যান্ড আমি কথা বলার পরে ইনশাল্লাহ তোমাদের কোনো কথা বলার থাকবে না, লেট মি স্পিক। এই কথা বলার পরে সবাই থেমে যায়। তো ওইখানে ওইখানে আমি একটা গল্প বলেছিলাম, যেটা হলো যে আমি যখন এই সম্মেলনে আসি সেদিন সকালে ওই রাত্রেবেলায় আমার মেয়ে একটা কার্ড বানিয়েছিল এবং ওইটাই সকালবেলা আমাকে যখন দেয়, তখন ও যে যে কথা বলেছিল তাতে কথাটা এরকম যে এত নিষ্ঠুর কিভাবে মানুষ হতে পারে। তো হুম, হুম। ইউ আর মাই অনলি ফাদার স্টিল, আই থিঙ্ক আই শুড স্যাক্রিফাইস ইউ, গো অ্যান্ড কিল দোজ বাস্টার্ড। এই কথাটা আপনার মেয়ে আপনাকে দেশের জন্য স্যাক্রিফাইস। এইরকমই কথাটা, ওকে। এইরকমই, আর অনেকদিন আগের কথা তো, কথাটা এরকমই ছিল এবং আমি এইরকমই রিপ্রেজেন্ট করেছিলাম, তো এই কথাটাই আপনার সবাই। মেয়ের বয়স কত ছিল তখন? তখন সে এসএসসি পাস করেছে। আচ্ছা, ভালো। টিনেজ একটা গার্ল, সে আপনাকে তার নিজের বাবাকে দেশের জন্য স্যাক্রিফাইস করছে। বলছে যে, "যারা তোমার আঙ্কেলদেরকে এভাবে হত্যা করেছে, তাদেরকে তুমি প্রতিশোধ নিয়ে আসো।" আচ্ছা অফকোর্স। ঠিক আছে, আমরা এখানে ফিরবো আবার। পরবর্তীতে শেখ হাসিনার সাথে যেই সেনা সদরের কথোপকথন হলো, তার একটা অডিও রেকর্ড YouTube সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেটি শুনেছে। সেখানে কি আপনার ভয়েস ছিল? জি, আমার ভয় ছিল এবং এখানে একটু কথা আছে। উনি যখন বললেন যে, "এই পয়েন্টগুলো তোমরা কালেক্ট করো", তখন ওই শাহির, লেফটেন্যান্ট কর্নেল শাহির ও কালেক্ট করলো। ওই মডারেটর ছিল। আমরা তখন ওখান থেকে সব কালেক্ট করে রাত্রে গেলাম সেনা সদরে বসে এই পয়েন্টগুলাকে কনসাইল করে মোটামুটি সম্ভবত ৩৫ টা পয়েন্ট হলো। এইগুলো আলোচনা হবে এবং ওই পুরা জিনিসটা ফাইনাল প্রিন্ট করে এটা হুম, হুম, প্রাইম মিনিস্টার, সেনাপ্রধান ইম্পোর্টেন্ট জায়গাতে পাঠায় দেওয়া হলো যে আগামীকাল সকালবেলা এটা কে কোনটা বলবে, এটা সকালবেলা আমাদের সিজিএস বলবেন। সিজিএস ছিল তখন হুম, জেনারেল সিনা ইবনে জামালি, এবং সিলেক্ট করা হলো যে জেনারেল কে, ক্যাপ্টেন কে, মেজর কে, এরকম। তা আমরা তো ওখানে লিখছি, ওখানে অনেক অফিসারই ছিল। বাট মেজর র্যাঙ্কের কেউই কাউকে পাওয়া যাচ্ছিল না। তখন আমি তখন ভলান্টিয়ার হলাম যে ঠিক আছে, কাউকে যদি না পাও তাহলে আমার নাম দিও। তো মেজর হিসেবে আমার নামটা সিলেক্ট হয় এবং শেষ পর্যন্ত আমরা সকালবেলা আসলে আমাদের তখন পয়েন্ট বলে দেওয়া হয় যে কোন পয়েন্ট কে বলবে প্রাইম মিনিস্টারকে। এইভাবে হুম। আমরা রেডি হয়েছিলাম এবং তারপরে প্রাইম মিনিস্টার আসছিলেন। আচ্ছা। জি, প্রাইম মিনিস্টারের ঘটনাটা বলেন। মইনি আহমেদের সাথে আপনাদের এই সেনা সদরের অ্যাড্রেসের কতদিন পরে প্রাইম মিনিস্টারের সাথে আপনাদের দেখা হয়? সেটা এর কি পরের পরের দিন দিন, নাকি পরের দিন, তার হ্যাঁ। পরের দিন? তারিখ হিসাবে কত তারিখ মনে আছে? মনে হয় ২৮ তারিখ হবে, ২৮ ফেব্রুয়ারি। আচ্ছা, ২৮শে ফেব্রুয়ারি। শেখ হাসিনা আসলেন প্রধানমন্ত্রী। তাকে আপনারা কি বললেন? আপনি কি বললেন এবং তার জবাব কি ছিল? না, ওটা তো আমার একটা লিখিত ছিল। ৩ টে পয়েন্ট আমি বলব। কিন্তু এর মধ্যে সমস্যা হলো যে আ একজন অফিসার উনি জেনারেল এবং উনি প্রাইম মিনিস্টারকে মা বলে সম্বোধন করলেন। "আপনি আমাদের মা", আপনাদের এইসব। তখন ছাত্র অফিসারদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় আরকি। এরকম চলতে থাকলো। মানে সবাই উত্তেজিত। কিন্তু হু, হু, উত্তেজনায় ফেটে পড়ল একজন অফিসার, উনার পার্সোনাল এক্সপেরিয়েন্স বললেন, যিনি ওখান থেকে বেঁচে আসছেন। এবং প্রসঙ্গটা খুবই হৃদয় বিদারক ছিল। সেইজন্যেই ওটা আর বলতে চাই না আজকে। তো ওইটা বলার পরে অফিসারদের মধ্যে একটা প্রচণ্ড একটা উত্তেজনা এবং তারা চেয়ার-টেয়ার ভাঙা, শেখ হাসিনা আ মানে প্রাইম মিনিস্টার ম্যাডামকে অনেক অকথ্য গালিগালাজ করা। তো এটা থামছিল না। এটা অ্যাবাউট মনে হয় অলমোস্ট ০.৫ ঘন্টার মতন।
এটা কি আমরা শেখ হাসিনার উপস্থিতিতেই এগুলো হচ্ছিল? উপস্থিতিতেই হইচই হচ্ছে, গালিগালাজ করতেছে। কেউ ওদের কাছে যেতেই পারছে না। গেলে যারা যাচ্ছে তারাই মার খাচ্ছে। তো হুম, হুম, সেই সময় একজন সিনিয়র অফিসার, আমি তো আমার মনে পড়ছে না কে, উনি আমাকে মাইক্রোফোনটা দিয়ে বলল যে, "গতকাল তুমি যেরকমভাবে কন্ট্রোল করেছো, ইউ গো ইন দি ফ্রন্ট এবং ওদের থামাও। তাছাড়া তো আর আলোচনা শুরু করা যাচ্ছে না।" হুম, তো আমি তখন এমন সামনে যাই এবং তখন আমি কিছু বলা ইমপ্রম্পচু কিছু কথা বলেছিলাম। তার মধ্যে ছিল যে, "ম্যাডাম আমার তো কিছু বলার তেমন কিছু নেই। আমার তো পয়েন্ট আছেই।" বাট যখন আমি সামনে যাই তখন ওই জুনিয়র অফিসাররা বলছিল, "স্যার আপনি কালকে যে আপনি মেয়ে সম্পর্কে একটা গল্প করেছেন, ওইটা দিয়ে শুরু করেন।" হুম, হুম। তখন আমি ওইটাই সংক্ষেপে ম্যাডামকে বললাম যে, "ম্যাডাম আমরা আসলে ঐরকম যে আমাদের পরিবার আমাদেরকে স্যাক্রিফাইস করে দিয়েছে। এখন আমাদেরকে বলেন, আমরা এর প্রতিশোধ নেব। আমাদের অবশ্যই বিচার বিচার চাই।" তো এই কথা প্রসঙ্গে বলতে নিয়ে ওনাকে বললাম, "ম্যাডাম দেখেন আপনার বাবা আ হি চুজ এ রং ম্যান অ্যাজ সেনাপ্রধান এবং সেইজন্য কিন্তু তার মূল্য দিতে হয়েছে। আপনি যখন হুম। ১ম সেনাপ্রধান প্রাইম মিনিস্টার হয়েছিলেন, আপনি রিটায়ারমেন্ট থেকে আপনার এক আত্মীয়কে নিয়ে এসে সেনাপ্রধান করেছেন। আপনার পাশে যিনি বসা আছে উনাকে সেনাপ্রধান করেছে যারা, তাদের সাথে উনি কি করছেন আমরা দেখছি। তো এই যে রিপিটেডলি সেনাপ্রধান চুজিং এর ব্যাপারে পলিটিশিয়ানদের যে জিনিসটা আমরা দেখি সেটা হলো যে, দে অলওয়েজ চুজ দ্য রং ম্যান এবং তার জন্য হোল জাতি সাফার করে। সেনাপ্রধান এটা হওয়া আপনি বললেন, শেখ হাসিনাকে আপনি বললেন, তাই তো? হ্যাঁ, এগুলো আমি বললাম। এগুলো বললাম তারপরে বলছি যে, "আপনার ২ ভাই আর্মি অফিসার ছিল। বিশ্বাস করতে চাই না যে আর্মি অফিসারের বোন হিসেবে আপনি এই ধরনের একটা ঘটনার সাথে দায়ী। কিন্তু আপনার আওয়ামী লীগ তো দায়ী। কারণ আওয়ামী লীগের নেতারা বিডিআর এর মধ্যে পিলখানার মধ্যে অফিসার মারা হচ্ছে আর বাইরে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের লোকজন যে, 'বিডিআর ভাই, ভাই আর্মি অফিসারের রক্ত চাই।' এই যে আপনার লোকজন দিল। তারপরে আপনার আ ১/১১ পরে যখন ১ম পার্লামেন্ট বসে তখন আপনার এমপিরা বলছে যে, "এই সমস্ত মেজরদের আমরা দেখে নেব।" তো এটা যদি দেখে নেওয়ার ব্যাপার হয় তাহলে আপনি বিচার করেন। বলে যে, "না, না, আপনি না।" যখন শেখ হাসিনাকে বললেন সরাসরি যে আপনি জড়িত কি না জড়িত, বাট আপনার যে দল আওয়ামী লীগ জড়িত এবং আপনি কারণগুলো বললেন, শেখ হাসিনার প্রতিক্রিয়া কি ছিল? উনি তখন বললেন, "না, এগুলো ভুল তথ্য।" আপনি দেখেন ওই YouTube এর ওই ইয়ের মধ্যে আছে। এটা ভুল তথ্য, ভুল তথ্য বলতেছিলেন। তো ভুল তথ্য যেটাই হোক না কেন, ওই সময় আমাদের কাছে যা ছিল সেটা একদম সলিড এবং আমি তখন উনাকে এটা বলেছিলাম। তো বলার পরে যাই হোক, কোনো একটা পর্যায়ে যেয়ে উনি আ আসলো যে, "পয়েন্টগুলো বলো এখন।" তো আমার ৩ টা পয়েন্ট ছিল। আমার এখন খেয়াল নাই কোন ৩ টা পয়েন্ট। সেই ৩ টা পয়েন্ট আমি বলে আমি বসে গেলাম। বাট এইভাবেই সবগুলো পয়েন্ট বলা হয়ে গেল এবং উনি শেষ পর্যন্ত বিদায় হলেন আরকি যে, হ্যাঁ, কিছু করা হবে। তো যাই হোক, ওই দিনের মতো তো উনি চলে গেলেন। বাট এই যে কথা বলার কারণে আমরা যে ৬ জন অফিসার আমাদেরকে কিন্তু তখনই বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেওয়া হয় এবং আমাকে পোস্টিং করা হয় বিডিআরে। আমি হুম, কথা বলার জন্যে আমি ভাবছি যে আমার বলার মনে হয় একটু যোগ্যতা আছে। কারণ আমার এর পরপরই আমি বিডিআরে যাই এবং বিডিআর হেডকোয়ার্টারে আমি ছিলাম। ওই হুম, হেডকোয়ার্টারে থাকা অবস্থায় আমি তদন্তের মধ্যে যা হচ্ছে, কারণ আমি হুম, যেহেতু ল হুম। গ্র্যাজুয়েট অলরেডি ছিলাম, সেজন্য আমি বুঝতে পারছিলাম যে আসলে তদন্ত রাইট পথে যাচ্ছে না এবং তদন্ত করতে দেওয়া হচ্ছে না। এবং এই যে তদন্ত করতে দেওয়া হচ্ছে কে না, কে বাধা দিচ্ছে? তদন্ত করতে কে বাধা দিচ্ছে? এটা তো সাক্ষীদেরই তো হাজির করছে না। আমি তো যারা আচ্ছা। তদন্ত করছি তাদের সাথে কথা বলে দেখি যে তাদের যে সাক্ষী চাচ্ছে সেই সাক্ষী আসতেছে না। মানে এই বলা হচ্ছে তদন্তটা তো সেনাবাহিনীর পক্ষ থেকেই হয়েছিল। এখানে তদন্ত অনেকগুলো হইছে। একটা সেনাবাহিনীর পক্ষ থেকে হয়েছে, একটা ওই যে আব্দুল কাহার আখন্দ উনি করেছেন। তারপরে একজন রিটায়ার্ড সেক্রেটারি মহোদয় উনি করেছেন। জি। তো ৩ টে জায়গাতেই আমি অন্তত সেনাবাহিনী অফিসাররা যেটা করছিল এটার সাথে আমি যে কিছুটা ওদের সাথে কথা বলতে পেরেছিলাম। তো সেখানে হুম, আমার মনে হয়েছে যে তদন্ত হচ্ছে না। কারণ ওরা তো চাচ্ছিল যে সমস্ত সাক্ষীকে সেগুলো সাক্ষীকে পাওয়া যাচ্ছে না এবং এটা পরবর্তীতে এখন তো অনেকেই কথা বলছে। তখনই আমি ভিতর থেকে এটা জেনে ফেললাম যে না তদন্ত ঠিকমতো হচ্ছে না এবং আমি তখন কিছু ম্যানিপুলেশন এবং আমার মতামত অনেক জায়গায় দিয়েছি এবং তখন হুম। আমাকে আবার এখান থেকে পোস্টিং করে দিয়ে দেওয়া হলো কুড়িগ্রাম। তো কুড়িগ্রাম যেয়ে আমি ওখানে দেখি ওখানে বিডিআর সৈনিকরা অফিসারদেরকে আটকায় রাখছিল। হু, হু। কিন্তু কোনো হতাহত কিছু হয়নি। অফিসারদের কিন্তু তারা অ্যারেস্ট করে রাখছিল। জি। তো এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হইছে। আচ্ছা, পার্বত্য আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিডিআর সৈনিকরা অফিসারদেরকে অ্যারেস্ট করে রেখেছে, বাট হত্যাকাণ্ড হয়নি। ঢাকার ঘটনাটা ছিল আ হ্যাঁ, ডিফারেন্ট। এই কথাটা হচ্ছে এইটাই যে আর্মি অফিসার তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো দৌড়ায় পালায় গেছে, কাউকে হয়তো নিয়ে আসছে। কিন্তু হুম, তাদের কাস্টডিতেও অফিসার ছিল। কিন্তু সেই অফিসারদের তো ক্ষতি হয়নি। তাহলে বিডিআর জি, হেডকোয়ার্টারে তাহলে কি বিষয়টা ছিল যে এখানে অফিসার হত্যা হলো? এখানে সামথিং জি। ডিফারেন্স। এই বিষয়ে আমরা আসছি আপনার কাছে। না, আ এখানে কিছু নেই। ওইখানে যেয়ে আমি যেটা দেখলাম আমার আশ্চর্য লাগলো যে আমি ওইখানে ব্যাটালিয়নের উপঅধিনায়ক হিসেবে গেলাম। যেই শুনি যে কিছু জায়গা আমাদের এলাকা ইন্ডিয়া আর বিএসএফ দখল করে ফেলছে। মানে এই যে তাদের এইমটা বোঝা যাচ্ছে যে তারা কি চায়। একটা জায়গা হয়তো ডিসপুটেড ছিল। এখন যেই দেখলো যে আমরা একটু দুর্বল,
সে জায়গাটা তারা দখল করে তার কাটা দিয়ে বেড়া দিয়ে মানে দিছে। এই ইন্ডিয়া যে আপনি গিয়ে দেখলেন কুড়িগ্রামে, তাই তো? কুড়িগ্রামে আপনি গিয়ে দেখলেন কিছু জায়গায় ইন্ডিয়া দখল করে ফেলেছে। এই অলরেডি দখলটা কি বিডিআর তার কাটা বেড়া এই দিয়ে বি দিছে। এ দখল করে তার কাটা বেড়া দিয়ে দিয়েছে। এই ইন্ডিয়ার দখল করা জায়গাটা, এই ঘটনাটা কি ২৫শে ফেব্রুয়ারি পরে হয়েছে? জি, হত্যাকাণ্ডের পরে হয়েছে? জি, আচ্ছা। ২৫ এর পরে। আচ্ছা, মানে বাংলাদেশে একদিকে বিডিআর হত্যাকাণ্ড হুম, হচ্ছে, ওইদিকে ইন্ডিয়া তাদের সীমানা বাংলাদেশ বাড়িয়ে থেকে দিচ্ছে। হচ্ছে, বাংলাদেশের হ্যাঁ। জায়গা দখল করে ফেলছে। জি। আচ্ছা, আপনি কি করলেন? আপনি যখন দেখলেন আমি দখল যখন করে গেলাম, ফেলছে? আমি ওখানে গেলাম। আমার ব্যাটালিয়ন কমান্ডার যেতে চায় না। আমি উনাকে জোর করে নিয়ে গেলাম। নিয়ে যেয়ে আমি তাদেরকে ডাকলাম। আমরা তো তখন ইউনিফর্ম পড়তাম না, সিভিল ড্রেস। হুম, হুম। তো বলা হলো যে উনাদের সিনিয়র অফিসারদের আসতে। উনারা আসলো, উনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে, "আমি তো সিভিল ড্রেসে আছি, বিডিআর এর ড্রেস নাই। আর বিডিআর সদরে কি হইছে না হইছে, ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। আপনারা যদি না সরান তাহলে এই বিডিআর দিয়ে আমি যুদ্ধ করব। আপনি দেখতে চান?" ওনারা বলতে কাদেরকে বললেন? আমরা বিএসএফ আপনি বিএসএফ ওদেরকে ডেকে বললেন আরকি থেকে যে, বললাম "তোমরা যে, যদি না সরে যাও তাহলে আমি যুদ্ধ করে আমার জায়গা জায়গা পুনর্দখল দখল করব।" করব, জায়গা দখল করব। আচ্ছা, তারপর ওরা কি করল? তখন তারা ওই বলছে, "না এক্সেলেন্সি এটা ঠিক হচ্ছে না।" এটা বুঝাচ্ছে আমাকে। আমার এটা বুঝার দরকার নেই কিছু। এখানে কাঁটাতারের বেড়া যদি না উঠান তাহলে আমি যুদ্ধ শুরু করব। আচ্ছা, তো যাই হোক তারপর? তারপরে একটা মীমাংসায় আসলো। তারা সময় নিল। তারপরে এটা ওইভাবে সলভ হলো আরকি যে না তারা কাঁটাতারের বেড়া উঠায় ফেলবে। তো আচ্ছা, এটাও তো একটা রিপারকেশন যে কোন অফিসার এখানে আসলো? আমি তো ছিলাম না ওইখানে। আমি হয়তো তার জি, কয়েকদিন আগে ওখানে গেছি। তো তারপরে আচ্ছা, এগুলো উঠানো হইছে এবং বর্ডার ওয়াজ আ কোয়াইট মানে বলবো যে আমরা সচেতন এবং আ যথেষ্ট শক্তি নিয়েছিলাম। কারণ তখন যে যাই বলুক, আমি তো ওইখানে যে আমার বিডিআর এর সৈনিকদের মধ্যে আগেও তো আমি চাকরি করেছি বিডিআর এ। আমি তো জি, একই রকম পেয়েছি। আমার কাছে ২ রকম মনে হয় নাই। বিডিআর এর সৈনিকরা বুঝতে পেরেছি। আমার কাছে একই রকম। সৈনিকরা আগে থেকেই ডেডিকেটেড ছিল, এখনো হ্যাঁ, ডেডিকেটেড আছে। তাদের মানসিকতার কোনো পরিবর্তন কোন হয়নি বা পরিবর্তন দেশদ্রোহমূলক কোনো আপনি সেন্টিমেন্ট তাদের মধ্যে দেখেননি। একদম। যা ছিল আচ্ছা, তাই। এই প্রসঙ্গে আমি আসছি। আপনি শুরুতে বলেছিলেন, যখন আমাদের প্রশ্ন ছিল বিডিআর বিদ্রোহটা কে করেছে? বিডিআর এর সাধারণ সৈনিকরা এর পেছনে জড়িত, মাস্টারমাইন্ড? নাকি অন্য কোনো শক্তি আছে? আপনি অন্য শক্তি হিসাবে ভারতের কথা উল্লেখ করেছেন। আপনার কাছে কেন মনে হয় যে ভারত কেন এই বিডিআর বিদ্রোহ করতে গেল? এটার মানে ইমিডিয়েট এটা তো ওদের মাস্টার প্ল্যান। এটা ধরেন যে এটার বলতে গেলে তো ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড সে আমাকে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে আমরা পরে যাচ্ছি। নিকট অতীতে কিছু ঘটেছিল ভারতের সাথে যেজন্য তারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করল? ওদের তো মনের মধ্যেই ছিল। কারণ বিএসএফ কোনদিনও আমাদের সাথে কোনদিন উইন করে নাই এবং তাদের মূল পরিকল্পনাই হলো যে কেন বিডিআর স্ট্রং? বিকজ বিডিআর লেড বাই আর্মি অফিসার। তো তাদের তো হুম, প্ল্যানই যে আর্মি অফিসারকে কেমনে সরানো যায়। তো এইজন্যই আচ্ছা, অতি সম্প্রতি যে ঘটনা ওই সময় হয়েছিল সেটা ছিল ২০০১ সালের একটা ঘটনা। সে সময় আ সিলেটের একটা বিওপি নিয়ে একটা সমস্যা হয়। কারণ একটা নদীর পাড়ে নদীটা ২ টা ভাগ হয়ে গেছে। তো ওইখানে ২ ভাগের ১ ভাগের ওপারে হলো যে বিএপি তার নামও পদোয়া, আবার বাংলাদেশ পার্টি যেটা সেটাও পদোয়া। তো আমাদের হুম, হুম। লোকজন স্বাধীনতার পরে ওইখানে যাই এরকমই দেখছে। ২ পাশে ২ টা বিওপি একই নাম। কিন্তু এই ২ টা বিওপি আমাদের আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবেন বিওপি জিনিসটা কি? বিওপি হলে বর্ডার আউটপোস্ট। আচ্ছা, তো এই বর্ডার আউটপোস্ট যেটা ছিল এটা ক্যাম্প। সে ক্যাম্পটা ছিল নদীর পাড়ে। সেই নদীটা ছিল বর্ডার। তো তখন ওই মুক্তিযুদ্ধের সময় নদীটার আরেকটা অফশুট মানে হয়ে নদীটা ২ ভাগ হয়ে গেছে। ২ ভাগ হলে ওই বিওপিটা মানে বর্ডার আউটপোস্টটা পড়ে গেছে ২ টা শাখার মাঝখানে। তো হুম, হুম, পাকিস্তানিরা যেহেতু একটু নিরাপত্তার সমস্যা ভেবে ওরা পিছনে এসে যে হোম ব্যাংকের যে নদীটা, নদীর শাখা সেই শাখার পাড়ে ইয়েটা করছে ক্যাম্প। সেই ক্যাম্পটা তো ৬০০-৭০০ গজ দূরে ওই ক্যাম্প থেকে। তো হুম, এইভাবেই হুম। তারা ছিল। কিন্তু এইটা ওই সময় ডিজি ছিলেন আমাদের ওই যে এএলএম ফজলুর রহমান। উনি জি, সিলেট ভিজিট করতে যেয়ে যখন দেখলো একই জায়গায় ২ টা পদোয়া কেন? তখন তারা জিজ্ঞেস করল যে, "না তো এখানে তো কোনো ২ টা পদোয়া ছিল না। হুম, ব্যাপারটা হুম। কি?" তখন উনারা বলে যে, "না এটা এরকম।" তো বলল যে, "অরিজিনাল বর্ডার এরিয়া দেখাও।" তো অরিজিনাল বর্ডার দেখা গেল যে ওই ক্যাম্পটা যেটা আমরা ইন্ডিয়ান বিওপি বলছি আ আউটপোস্ট সেটাও বাংলাদেশের মধ্যে। তো বলে আচ্ছা, যে, "এটা তো হতেই পারে না।" আমি মুক্তিযুদ্ধের সময়ের যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি জানি যে এখানে মুক্তিযোদ্ধারা বা উনি সম্ভবত উনিও ছিলেন ২-১ দিন এরকম হতে পারে। উনি একটা হুম, হুম। স্পষ্ট ধারণা ছিল উনার। বলে, "এখানে তো মুক্তিযোদ্ধারা থাকতো। এই দিনের বেলায় এখানে ঘুমাইতো, বিএসএফ পাহারা দিত। রাত্রে বেলায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মধ্যে ঢুকে অনেক ইস্ট পাকিস্তানে ঢুকে অনেক যে সমস্ত অপারেশন করে ফেরত আসতো। কিন্তু ১৬ ডিসেম্বরে ওরা ওই অবস্থায় সবাই চলে এসছে পতাকা উঠায়া। আর হুম, বিএসএফ হুম। ওইখানে থেকে গেছে। আর আর আমাদের যেটা ইপিআর এর ক্যাম্প ছিল সেটা তো কেউ ছিল না। পরে বিডিআর অর্গানাইজ হওয়ার পরে ওটা বিডিআর দখল করছে। এজন্যই ওরা শুরু থেকেই জানে যে এখানে ২ টা ক্যাম্প, একটা পদোয়া ইন্ডিয়া, একটা পদোয়া বাংলাদেশ। কিন্তু ডিজি জি, বললেন যে, "না, এটা একই পদোয়া এবং ওটা আমাদের জায়গা।" তারপর তাদেরকে যখন সেক্টর কমান্ডারকে টাস্কিং করলে উনি পরে রিপোর্ট দেখলেন যে হ্যাঁ, ডিজি যেটা বলেছেন সেটাই সঠিক।
তো এখন হুম। উনারই হলো, উনি তো একজন মুক্তিযোদ্ধা, উনি চাইছে যে না এটা দখল করতে হবে, এটা তো আমাদের ল্যান্ড, এরকম ল্যান্ড আমাদের মধ্যে মানে বিডিআর এর তৎকালীন ডিজি আলম ফজলুর রহমান উনি আইডেন্টিফাই করলেন যে কিভাবে দুইটা চেকপোস্ট হয়। এখানে তো একটা চেকপোস্ট ছিল স্বাধীনতার সময়ে, এবং উনি আইডেন্টিফাই করলেন যে ভারতের যেই বিওপিটা চেকপোস্টটা ক্যাম্পটা সেটাই আসলে বাংলাদেশের অরিজিনাল ক্যাম্প, স্বাধীনতা অরিজিনাল। যুদ্ধের সময় বাংলাদেশের অরিজিনাল ক্যাম্প হিসেবে পরিচিত ছিল। এটা এখন ভারতের অধীনে কিভাবে গেল সেটাই উনি ইনভেস্টিগেট করলেন, এবং সেটা উনি বাংলাদেশের অধীনে আবার নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, তাই এবং তো? এটা করার কারণ হচ্ছে কি যে আমাদের যে কনস্টিটিউশন সেটা লেখাই আছে যে 25শে মার্চ যেটা ইস্ট পাকিস্তান ছিল সেটাই বাংলাদেশ। তো সেই জি হিসাবে এটা তো বাংলাদেশ। এখন জি। উনার আমি সামনাসামনি শুনেছি, অন্যদের মুখে শুনেছি, সেটা হলো যে উনি তখন এটা শেয়ার করবেন কার সাথে। তো হুম হুম। যে কোনো কারণে হোক উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শেয়ার করেন নাই। হি ওয়েন্ট ডাইরেক্টলি টু প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টারকে উনি বুঝাতে পেরেছেন যেমনি করে হোক, উনার কাছ থেকে অর্ডারটা নিয়ে আসছেন যে ম্যাডাম এটা হলো আমাদের নিজের সীমানা এবং এটা আমার বিডিআর এর ডিজি হিসেবে আমার দায়িত্ব টু হুম। সেফগার্ড অ্যান্ড কিপ দি হোল এরিয়া আন্ডার আওয়ার কন্ট্রোল। এটা আমার দায়িত্ব, এখানে গভর্নমেন্টের আর কোনো ইনভলভমেন্ট নাই এবং এটা আমি করতেও পারবো। তো যে কারণেই হোক ম্যাডাম তখন অনুমতি দিয়েছে, ঠিক আছে আপনি যদি এটা করতে পারেন করেন। তো উনি তখন অফিসার সিলেক্ট করার কথা বলেছেন, 3 জন অফিসারকে সিলেক্ট করা হয়, লোক সিলেক্ট করা হয় বিভিন্ন ব্যাটালিয়ন থেকে, করে তারপরে ওই দিনক্ষণ ঠিক করে, ঘটনার দিনেও অনেক কিছু হয়েছে, কারণ কারণ আমি ওই সমস্ত অফিসারের সাথে পরে দেখাও করেছি। তো হুম হুম। ওরা যেভাবেই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছিল, একটা মিসফায়ার হয়ে গেছিল আর কি। এই মিসফায়ার হওয়ার কারণে বিএসএফ জানতে পারছে যে এখানে কিছু একটা মনে হয় হবে। তো ওরাও সকালবেলা বের হয়েছে, বাট আমাদের লোকজন কি করছে, ওদেরকে অ্যাম্বুশ করে ফেলছে। অ্যাম্বুশ করে মানে ফেলার আপনি 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 ওই সিলেটের পাদুয়া যে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের কথাটা বলছেন। জি, এই যুদ্ধ হয় নাই, আপনার কি মানে ওখানে আপনার কোনো কি তারিখ বুলেট ফায়ার হতো তারিখ না। এবং মাস মনে আছে? কত তারিখ, কত মাস? তো ওই আমি না, এটা আমার এক্সাক্টলি ওটা মনে নাই। এটা 2001 সালের কথা। হুম, সম্ভবত জুন জুলাইয়ের দিকে, জুনের দিকে এরকমই হবে। ওকে। মানে তখন শীতকাল না। জি। এবং স্থানীয় জনসাধারণ হেল্প করেছে। ওরা মানে টার্গেট এরিয়াতে টেন্স খোঁড়া-টোরা যত কিছু ওরাই করে দিয়েছে। তো আমাদের আচ্ছা। লোকজন ওরা সকালবেলায় যে অ্যাম্বুশ করলো, করে ওরা যখন নিচে নামতে নেমে আসছিল ও পাহাড় থেকে, ক্যাম্পটা তো পাহাড়ের উপরে, ওরা হুম। তাদেরকে অ্যারেস্ট করে এবং হাতিয়ার নিয়ে নেয় এবং তাদেরকে ক্যাম্পে উঠায় এবং ক্যাম্পে সবাইকে অ্যারেস্ট করে। 100% বিএসএফ ওয়াজ অ্যারেস্টেড। অ্যান্ড আচ্ছা, আপনি বলছেন বাংলাদেশের বিডিআর অ্যাডভান্স করে এবং ইন্ডিয়ার অধীনে যে বিউপিটা ছিল, ইন্ডিয়ান ক্যাম্প ছিল, সেখানে গিয়ে ইন্ডিয়ার বাহিনীকে পরাজিত করে সবাইকে অ্যারেস্ট করে ফেলে। কোনো হতাহতের ঘটনা না, ঘটেছিল? হতাহতের ঘটনা ঘটে নাই। এবং হুম, ওইখানে অ্যারেস্ট করার পরে ওদের মোটামুটি 50% কে বেঁধে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আর 50% নিয়ে ওরা ক্যাম্প দখল করেছিল। এবং এইটা হওয়ার পর থেকেই সম্ভবত 2 দিন এই ব্যাটালিয়নের এই ক্যাম্পের সাথে ইন্ডিয়ান বিএসএফ এবং অন্যান্য অথরিটির কোনো যোগাযোগ ছিল না। কারণ ওরা তখন ওয়্যারলেস সেট বন্ধ করে দিছে। বন্ধ করে দিছে মানে যোগাযোগ হচ্ছে না বা শুনতে পাচ্ছিল সবাই। তো এরকম অবস্থাতেই যখন আল্টিমেটলি ওরা বুঝতে পারে যে এটা ইট হ্যাজ গন টু বাংলাদেশি হ্যান্ডস, তখন তারা সেনাবাহিনী, তারপরে কমান্ডো এদেরকে নিয়ে আসে, এপিসি নিয়ে আসে, আর্মার কি বলে ট্যাঙ্ক নিয়ে আসে। তো এই মতো অবস্থায় আমাদের যারা ছিলেন ওরা তখন বাংলাদেশ থেকে এন্টি ট্যাঙ্ক কিছু কিছু ওয়েপনও নিয়ে যায়। তো পাহাড়ের মধ্যে তো ওদেরকে ওইভাবে কিছু করতে পারছিল না, বাট ভয়টা দেখাচ্ছিল যে কিছু একটা করবে। বাট আমরা আমাদের যারা ছিলেন ওনারা ওখান থেকে উইথড্র করে নাই। তো হুম। যখন ওরা দেখলো যে না তাদেরকে উইথড্র করা যাবে না, ডেডিকেটেড একদম ডাই হার্ড, তখন তারা হুম, একটা বুদ্ধি বের করলো যে এরকম আর কোনো ক্যাম্প যদি থাকে বাংলাদেশের, সেটা চলো হুম। আমরা দখল করে তখন বার্গেনিং করব। খুঁজে আচ্ছা। খুঁজে তারা বের করলো এই কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি নামে একটা বিওপি, যেই বিওপি অরিজিনালি জায়গাটা ম্যাপের মধ্যে ইন্ডিয়ার জমি, বাট ওইখানে হুম, আমাদের ওই জায়গাটা হলো গ্রামের বাসী সবাই হলো ইস্ট পাকিস্তানের সিটিজেন ছিল, বাংলাদেশের সিটিজেন। তো ওই আচ্ছা, জায়গাটা তাদের, কিন্তু আমাদের একটা বিওপি আছে, সেই বিওপিটার ওই জায়গার পাশেই, কিন্তু ইন্ডিয়ান ল্যান্ডে না। আচ্ছা, এই বড়াইবাড়ি বিওপি তখন ওরা ইয়ে করে পরিকল্পনা করলো যে এটা আমরা দখল করব। সে এটা দখল করতে যায় ওরা মেজারেবলি ফেল, এবং ওখানে মনে হয় ওখানে মিনিমাম আরো বেশি বিএসএফ মারা গেছে অফিসার সহ। কিন্তু আচ্ছা। আমাদের পাদুয়ার যুদ্ধে কোনো বিএসএফ মারা যায়নি। না, কেউ কুড়িগ্রামের মারা যায়নি। বড়ইবাড়ির যুদ্ধে যেটা ইন্ডিয়া পরিকল্পনা করেছে যে আমরা বড়ইবাড়ির এই বিউপিটা দখল করে বাংলাদেশের সাথে একটা নেগোসিয়েশন করব যেন আমরা আমাদের পাদুয়া বিউপিটা রাখতে পারি, ওটা ওদেরকে দিয়ে দেবো। এই ধরনের একটা প্ল্যান ওদের ছিল। এটাই প্ল্যান ছিল কিন্তু তাদের। আপনি বলতে চাচ্ছেন কুড়িগ্রামের বড়ইবাড়ির যে বিডিআর সদস্যরা ছিলেন, ওখানে যে ইউনিট ছিল তারা যুদ্ধ করেছে এবং এখানেও বিএসএফ পরাজিত হয়েছে এবং হত্যাকাণ্ড, এখানে হতাহতের ঘটনা ঘটেছে, তাই তো বলছেন? ঘটেছে, এবং এখানে যে জিনিসটা ওরা আগে থিওরিটিক্যালি জানতো যে আর্মি অফিসারের লিডারশিপের কারণে তারা এত স্ট্রং। এইখানে তারা হুম, দেখলো যে ওই ব্যাটালিয়নের কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল শাহরুজ্জামান,
হুম, হুম, উনার ব্যাটালিয়ন ছিল জামালপুর। হুম, হুম, যখন এরকম ঘটনা ঘটলো, এর আগেই অনেক রকম ব্যাটেল সিম্বল ছিল, মানে সিম্পটম ছিল যে এরকম কিছু ঘটতে পারে। হুম, হুম, সেজন্য উনি যে বিওপিটা সবচাইতে সন্দেহজনক, সেটাতে স্ট্রেংথ তো বেশি নেই, 11 জন সৈনিক ছিল মাত্র। ওইখানে একটা হুম, মেশিন গান দিয়েছিলেন উনি। জি, আর উনি উনি বড় ওই যখন ইয়েটা যুদ্ধ প্রস্তুতি শুরু হয়, এটা সুন্দর সুন্দর কাহিনী আছে ওইখানে। তো ওইখানে যখন রাত্রিবেলা বিএসএফ আসে, তো ওই সময় রাত্রিবেলায় একটা ভদ্রমহিলা, একটা মেয়ে মানুষ ওখানে তার ধানের ক্ষেতে পানি দিচ্ছিল। আর হুম, তার হুম, হুম, ছেলে একটা ছিল ওইখানে, গ্রোন আপ। তো ওরা করছে কি, ওদেরকে জিজ্ঞেস করছে যে বিডিআর ক্যাম্প কোন দিকে, ওরা দূরের একটা স্কুল দেখা দিছে। আচ্ছা, দেখা দিয়ে ওই মহিলাকে বলছে, তার ছেলেকে, যে দৌড়া ক্যাম্পে যা, বলো যে শয়ে শয়ে হাজার হাজার বিডিআর আসতেছে, তোমরা রেডি হও। তো বিএসএফ এইখানে আসছে, মানে এরা, আমাদের সৈনিকরা সারপ্রাইজ হয় নাই, ওরা তো রাত্রেবেলা আসছে। জি, জি, এর জি, ভোর রাত্রে অ্যাটাক করছে, কিন্তু ততক্ষণে তো আমাদের লোকজন রেডি। এবং সেনাবাহিনীর আচ্ছা, যে প্রশিক্ষণ, যে ওরা যদি অ্যাটাক করে, ওদের অনেক দূর থেকে ফায়ার না করা, যতক্ষণ হুম, হুম, পর্যন্ত তারা গ্র্যান্ড থ্রোয়িং রেঞ্জে না আসবে ততক্ষণ ফায়ার করবে না। তাতে ধরেন যে ১০০ গজের মধ্যে চলে আসে যাও, তখন একদম বাস্ট ফায়ার করছে। এমজি আচ্ছা। আর এলএম দিয়ে ফায়ার করাতে ম্যাসিভ ক্যাজুয়ালিটি হয়েছে, মানে কেউই বাঁচে না এরকম। কতজন সেটা সংখ্যায় কতজন মানে বিএসএফ মারা গিয়েছে? আমাদের পক্ষ থেকে, মানে আমাদের সিভিলিয়ান প্রপোজিশন যারা ছিল, তারা মোটামুটি সম্ভবত ১৮ জন ডেড বডি নিয়ে আসছিল, এবং ২ জন বা ৩ জনকে জ্যান্ত ধরে নিয়ে আসছিল। ওইগুলোই আচ্ছা, ময়মনসিংহ সেক্টরের কোয়ার্টারে তাদের সাথে আমাদের ওই এক্সচেঞ্জ হয় পরে। বিএসএফ এর 18 টি ডেড বডি আপনারা পেয়েছিলেন এবং ১৮ বা সিভিলিয়ান ১৬ এরকম। এটা নিয়ে 18 আসলে বা ১৬ জন ডেড বডি এবং কয়েকজনকে জীবিত ধরে নিয়ে আসা ৩ জন, হয়েছে। সম্ভবত ৩ জনকে জীবিত ধরা হয়েছিল। হুম, আর হুম, হুম, ওইখানে যে ব্যাটালিয়ন কমান্ডার, উনি জামালপুর থেকেই ওই রাত্রেই বলেছিলেন যে, তোমরা কেউ ক্যাম্প ছাড়বা না, আমি হুম, আসবো, তারপরে হবে ঘটনা। তো উনি কিন্তু আচ্ছা, ওনার কথা রেখেছেন। উনার জি, পৌঁছাতে পৌঁছাতে সম্ভবত ১২টা বেজে গেছে। বাট উনি যখন ক্যাম্পে ওঠে, এই যে জার্নিটা, এই জার্নির মধ্যে উনার পাশে থাকে উনার একজন রানার, একজন অপারেটর। অপারেটরের ওয়্যারলেস সেটে গুলি লাগছে, আর রানার মারা গেছে। আল্লাহ আচ্ছা, উনাকে বাঁচায় দিছে। উনি কিন্তু ওই অবস্থায় ক্যাম্পে উঠছে, এবং প্রমাণ হইছে যে হ্যাঁ, আর্মি অফিসার শুধু মুখে বলে না, তারা হুম, কিভাবে তার আন্ডার কমান্ডকে কথা দিয়ে একদম ক্যাম্পে আসবো, তারপরে যা হয় তাই হবে। এবং ক্যাম্পে উনি এসছেন, এবং যুদ্ধ তখনও থামে নাই। যুদ্ধ থামতেও আরো ২ দিন লাগছে। জি। এইভাবেই বুঝতে পেরেছি। তারা আপনি দমন আপনি আপনি কি আপনি কি তখন কুড়িগ্রামে আপনি পোস্টেড ছিলেন? আমি পোস্টে ছিলাম না। আমি এই ঘটনার পরে আমি সেক্টর জিটু হিসেবে পোস্টিং যাই, এবং আমি ঘটনার কাগজপত্রে এবং ওই এরিয়া ভিজিট করি। তারপরে যারা শহীদ হয়েছে তাদের খোঁজখবর জি, নিছি, তাদের সাথে দেখা করছি। আ হুম, তো এই করতে যায়া একটা সুন্দর ঘটনা, সেটা হলো যে এই জায়গার যে যারা সৈনিক, হুম, এই এলাকার সৈনিকরা হলো রংপুর ব্যাটালিয়নের। জি, বরাবর এই বিউটা জামালপুর ব্যাটালিয়ন। বাট এখানে অনেক বড় একটা এলাকা আছে রৌমারী উপজেলার। সেগুলোর সৈনিক ছিল রংপুরের। তো রংপুরের সৈনিক এখানে যুদ্ধ করে আসলে তো এখানে নিয়ে গেলেও কিছু করার নাই। পরে আমি এটার একটা রাইট আপ দিয়েছিলাম আমাদের জিওসি, উনি কুড়িগ্রাম বাড়ি, যে এটা অরবিট চেঞ্জ করার জন্য, এবং পরে চেঞ্জ হয়েছে। এই পুরো এলাকায় রৌমারী, রাজবপুরে যতগুলো বিওপি, এগুলো সবই তখন জামালপুর ব্যাটালিয়নকে দেওয়া হয়, এবং আচ্ছা। এটা দেওয়ার তো কারণে এই আমরা এই দুটি যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত সংক্রান্ত দুটি যুদ্ধ, সিলেটের পদুয়া এবং কুড়িগ্রামের বড়ইবাড়ি। আপনার কি মনে হয় এই দুটি যুদ্ধে ইন্ডিয়ার পরাজয় এর সাথে বাংলাদেশি বিডিআর অনেক বছর পর ২০০১ এর ঘটনার পর ২০০৯ এট লিস্ট ৮ বছর পরে বাংলাদেশি বিডিআর হত্যাকাণ্ডের সাথে এই দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে। এটাই তো আসলে মূল। কিভাবে? আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন যে তারপরে ইন্ডিয়ার নেতৃবৃন্দের বা ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রতিক্রিয়া কি ছিল এবং কেন আপনি বলছেন এই দুটি ঘটনা বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত? এটার সাথে যেমন ধরেন যে ওদের অফিসার মারা গেছে, অফিসারের ডেড বডি যখন দেওয়া হয়, তখন আমাদের একজন অফিসার গিয়েছিল, তার জামা কাপড় ছিঁড়ে ফেলছিল তার ওয়াইফ। এত ক্ষোভ! আমাদের অফিসারের জামা ছিঁড়ে ফেলছে। "হোয়াই ডিড আ ইউ কিল মাই হাসব্যান্ড?" তো ওকে। আমাদের অফিসার কি করবে? তার হাসব্যান্ড মারা গেছে, ও কিছু বলে নাই। তো ওইখানে দেখা গেছে যে তাদের প্রচন্ড ক্ষোভ। আমরা তো শুধু ১৮ টা ডেড বডি ফেরত দিলাম। ওরা যখন আমাদের ২-৩ দিক থেকে আক্রমণ করে ব্যর্থ হয়, ততক্ষণে সূর্য উঠে গেছে। তখন তারা উইথড্রল করতেছে। কারণ এরা তো সব যুদ্ধে আসে মদ খায়া। হুম, ওরাই হুম, বলছে হুম। আমাদেরকে যে ওরা মদ খায়, তারপরে আসে, নিজেরাকে খুব সাহসী মনে করে। ওই কোনো জ্ঞান বুদ্ধি নাই, চলে আসে আরকি। তো ওরা যখন এই হুঁশ ফিরছে, তখন দৌড় শুরু করছে। তো দৌড় শুরু করলে কাঁটাতারের বেড়ার বাইরে তো। তো বেড়ার একটা গেট ছিল। ওই গেট দিয়ে তো সবাই ঢুকতে গেছে। এমজি দিয়ে এমন বাস্ট মারছে ওইখানে, একটাও বাঁচে নাই। অধিকাংশ লোকই ক্যাজুয়ালিটি হয়েছে, কেউ একদম মারা গেছে। তো এইগুলো তো সবই খবর ওরা জানে। ওদের তো অন্তত ১৫০-১৫০ র মতো লোক ক্যাজুয়ালিটি হয়েছে, এবং মারা-টারা দিয়ে আরকি ১৫০ হবে। এইটা তো সবাই জানে। এবং তখন যেটা আমি দেখেছি, আমি তখন এগুলো লক্ষ্য করতাম। এই ইন্ডিয়ান টেলিভিশনগুলাতে ওদের পার্লামেন্ট প্রসিডিং দেখাতো।
হুম, তো হুম, হুম। এইগুলোতে দেখলাম তো ওইখানে যারা এক্স জেনারেল বা এক্স আর্মি অফিসার যারা বা এয়ারফোর্স অন্যান্য সার্ভিসেস অফিসার যারা এমপি, তারা যেভাবে কথা বলতো মনে হচ্ছে যে এখনই বাংলাদেশকে তারা অ্যাটাক করবে। এবং মানে ইন্ডিয়ান পার্লামেন্টের সেশন গুলোতে জি, যারা অবসরপ্রাপ্ত সাবেক ইন্ডিয়ান সেনাবাহিনী কর্মকর্তা বা এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আছেন, তাদের বক্তব্যের কথা বলছি। তাদের বক্তব্য ছিল যে তারা একদম কি হোয়াই নট বলতো? টু গো, টিনি কান্ট্রি, হাউ ডেয়ার দেয়ার, আমাদের এত লোককে মেরে ফেললো, অফিসার মারছে, এই মারছে, সে মারছে, তাদের এত হুম, সাহস কোত্থেকে হয়, লেটাস ক্যাপচার, আমরা 71-এ কেন উইথড্র করলাম, এগুলো কথা তো আসছিল। 71-এ আচ্ছা। উইথড্র করাটা মহাপাপ হয়েছে, হোয়াই ডিড ইউ, হুম, আমরা হুম, হুম, এই যে দখল করেছিলাম, আমরা তো আসার কথা না, আমরা আসলাম কেন, আপনারা পলিটিশিয়ান যারা ছিলেন তারা রং ডিসিশন নিয়েছেন, আজকে আমাদের এত লোক মারা গেল কেন, মানে হুম, 71-এ তারা ভুল করেছে, হুম, হোয়াই দে উইথড্রন, এবং এখনই দখল করতে হবে, এরকম কতজন বললো, তো জানু পলিটিশিয়ান কিছু বলছে কথা যে দেখেন আপনাদের মাথা গরম, আমরা বুঝি কেন, নো প্রবলেম, বাট উইল টেক রিভেঞ্জ, উইল টেক রিভেঞ্জ, শক্ত করে বলছে এগুলো। আমার তখনই আচ্ছা। ভয় হচ্ছিল যে ওরা রিভেঞ্জ এমন নেওয়া নিবে, কারণ আমি তো আমার বন্ধু বান্ধবকে চিনি যাদের হুম, সাথে হুম, লেখাপড়া করছি হিন্দু, ও মাই গড, এরা ভিতরে ভিতরে যে মানে আমাদেরকে কিরকম ঘৃণা করে, আমার বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব কত ছিল আমার, কিন্তু আমি 71-এ দেখেছি যে তাদের যেই স্বাধীন হয়ে গেল উল্টা বলতো কি এরা আমাদের সব জিনিস লুট করে নিয়ে গেছে, এর রাজাকার ছিল, এ ছিল, সে ছিল, মানে আমার আত্মীয় স্বজনদেরকে তখন দেশ ছাড়া করছে, অথচ তাদেরকে আমরা প্রোটেকশন দিয়ে রাখতাম, মানে মানে এদের আপনার আপনার বন্ধু বলতে ইন্ডিয়ান বন্ধু না না বাংলাদেশী না বন্ধু? না আমার আমার আমাদের তো আসলে স্কুলে অনেক বন্ধুই ছিল যারা হিন্দু, কিন্তু এমনিতেও আমাদের খুবই সম্পর্ক ভালো, এখনো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, কিন্তু 71-এ যখন স্বাধীন হওয়ার পরে আমরা 71-এ তাদেরকে শেল্টার দিলাম, স্বাধীনতার পরে বলে যে না ওরা আমাদেরকে, তারা রাজাকার ছিল, আমাদের সব জি। লুট করে নিয়ে গেছে। আমরা আমরা ওই প্রসঙ্গে ফিরে যাই যে ওই যে ইন্ডিয়ান পার্লামেন্টে যে আলাপটা হলো উই উইল টেক রিভেঞ্জ। আপনি কি বলতে চাচ্ছেন ওই রিভেঞ্জটাই হচ্ছে ২০০৯ এর পিলখানা হত্যাকাণ্ড? এক্সাক্টলি, এটা আপনি একজন ওই সময় যারা চাকরিতে ছিল বা একটু বোঝে, একটু স্টাডি করে, তারপর থেকে কি কি হয়েছে সেটার যদি আমরা বলতে যাই, তখন তো ওদের একটাই টার্গেট, আমি আপনাকে প্রথমে বলেছি যে হোয়াই বিডিআর ইজ সো স্ট্রং, বিকজ দে আর লেড বাই আর্মি অফিসার, তো ওদের মূল টার্গেটই হলো যে বিডিআর থেকে আর্মি অফিসার কীভাবে সরানো যায়, এই জন্যে বিডিআর এর মধ্যে আর্মি অফিসার সম্পর্কে যত রকমের মানে বিভ্রান্তি ছড়ানো যায়, হুম, অনেক হুম, ইনভেস্ট করেছে তারা, এবং এই যে হুম, ঘটনার সময় বা তার কিছুদিন আগে থেকেই অনেক ডিসমিস সোলজার এই পিলখানার আশেপাশে ঘোরাঘুরি করা, পিলখানায় ঢোকা, লোকজনকে ভড়কানো, এগুলো কথা তো আমরা শুনছি, ওই দিনই শুনছি যে এটা অনেক দিন থেকে দেখা যাচ্ছিল, ওরা লিফলেট ছড়ানো, এগুলো কাজ এই সমস্ত ডিসমিস সোলজার, কারণ যে সমস্ত সোলজার কোনো কাজের অন্যায় করার জন্য, স্মাগলিং এর জন্য বা অনৈতিক কাজ করার জন্য চাকরি হারাইছে, আর্মি অফিসারের তো আর কিছু করার নাই, আইন বলছে তাকে যা করার তাই, এতে কোনো কম্প্রোমাইজ করার কিছু নাই, কিন্তু সেখানে দেখা গেল যে এই জিনিসগুলোই বীরের সাধারণ সৈনিক আসলে সহজভাবে নিতে পারে না, বিকজ সে এইটুকু অনৈতিক কাজ করার জন্যই কিন্তু বিডিআরে ঢোকে। আপনি একজন ইয়াং ছেলে যখন বিডিআর এবং আর্মিতে একই সময় যদি চান্স পায় তাহলে জিজ্ঞেস করবেন, আমি জিজ্ঞেস করছি, বলে না আমি আর্মিতে যাব না, বিডিআরে গেলে কিছু উপরি পয়সা ইনকাম আছে। তো এই যে সাইকোলজিক্যাল একটা অবস্থা, এই কারণেই তাদের একটা ইয়ে থাকে যে এখানে আসছি কিছু একটা করলে ক্ষতি কি, কিন্তু এটা তো আর্মি অফিসার করতে দেয় না, তো এই সমস্ত হুম, কারণেই তো আর্মি অফিসার তাদের কাছে অতটা পপুলার না, বাট মেজরিটি বিডিআর এর কাছে পপুলার, আমি নিজে চাকরি করেছি আমি জানি, এবং আমার বিশ্বাস যে এই ঘটনার সময় যদি আমি থাকতাম, আমি ওদের সাথেই থাকতাম, আমি আসতাম না, হুম, হুম, আমি হুম। আমি শিওর আমাকে তারা হাত দিত না। আচ্ছা। তো আম আ আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের আগে থেকেই ইনফরমেশনটা জানতেন যে ইন্ডিয়া এখানে কিছু করতে যাচ্ছে? এটা তো ডেফিনিটলি বলা যায়, এখন তো অনেকে বলছেও, ওই সময় তো আমরা জানতাম, কারণ দেখেন এই যে একটা ঘটনা, এত বড় ঘটনা, এটা কি পরিকল্পনা ছাড়া হয়েছে, এটা আপনাকেই প্রশ্ন করি, এটা কি পরিকল্পিত ছিল নাকি এমনি হয়ে গেছে? কিন্তু আপনার কেন মনে হয় যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনার সেনাবাহিনী বা উনার বিডিআর এর উপর হত্যাকাণ্ড হচ্ছে। আপনার কেন মনে হয়? স্পেসিফিকলি কি আমাদেরকে বলবেন যে আপনার কেন মনে হয়েছে শেখ হাসিনা আগে থেকে জানতেন? স্পেসিফিকলি বলতে গেলে এ তো অনেক জায়গায় 75 এর ঘটনায় যেতে হবে, 75 এর ঘটনা যখন ঘটে, যে কারণেই হোক, উনি তো ছিলেন না জন্য হয়তো বেঁচে গেলেন, তো উনার তো দেশে ফিরেছে যখন 81 সালে, তখন তো উনি স্পষ্ট করে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য দেশে যাচ্ছি, এটা তো আছে, এখনো আছে। বিবিসির সম্ভবত বিবিসির সাংবাদিক সিরাজুল আলমের সাথে উনি এই কথাটি বলেছিলেন। জি। এই যে প্রতিশোধ নেওয়ার জন্য দেশে আসছে, আর এটা তো উনি নিজেই বলেছেন, তারপর কি
ইন্ডিয়া এবং উনার স্বার্থ তো সেম। আমি আর্মি অফিসারের উপর প্রতিশোধ নিতে চাই, আর ইন্ডিয়ার ইন্টারেস্ট হলো আর্মি অফিসার বিডিআর থেকে তাড়াতে হবে। তো দুজনের তো রিকোয়ারমেন্ট সেম। মানে আপনি বলছেন যে শেখ হাসিনার একটা আম ক্ষোভ আগে থেকে আর্মি অফিসারদের ছিল ৭৫ এর ঘটনার কারণে। আবার ইন্ডিয়ারও একটি কমন শত্রু হয়ে দাঁড়ায় এই ২০০১ এর বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার যুদ্ধের কারণে। ২ টারই কমন শত্রু হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী বা বিডিআর, তাই তো? জি, এবং সেটার জন্যই উনার ওনার ফিলোসফিটা এই যে হোয়াট মে গোস, নো প্রবলেম, আমার প্রতিশোধ দরকার, তুমি ইন্ডিয়া যা খুশি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এবং তাই হয়েছে দেখেন, এটা একটা কারণ। তারপরে হলো কথা যে উনি সব জানতেন, এটা যদি আমি বলতে যাই তাহলে আমার তো প্রথমেই বলতে হবে যে উনি প্রথমেই উনি কিন্তু ঘটনা যখন ঘটে একজন অফিসারও মারা যায় নাই, তখন কিন্তু বিডিআরের ডিজির সাথে ওনার কথা হয়েছে। বিডিআর ডিজি স্পষ্ট বলেছেন যে এই ঘটনা ঘটেছে। উনি বলেছেন আমি আর্মি পাঠাচ্ছি, আর্মি পাঠান নাই। তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য উনি করলেন না, এবং প্রতিশোধ নেওয়ার জন্য যে করেছেন দেখেন, এইখানে বিডিআরে যত অফিসারের পোস্টিং হয়েছে, এইটা যদি সেই সময় যারা পোস্টিং নিয়ে যে সমস্ত ডিপার্টমেন্ট কাজ করে সেনাবাহিনীতে, তাদেরকে যদি আজকে ধরে নিয়ে জিজ্ঞেস করা হয়, ওনাদের কাছ থেকে অনেক কথা পাওয়া যাবে যে কাকে কাকে তখন পোস্টিং করার কথা, কোন জায়গা থেকে আসছিল যে অমুক অমুকরে পোস্টিং করো। বিডিআরের ইতিহাসে এত ক্যারিয়ার অফিসার কোনোদিনও পোস্টিং হয় না বিডিআরে। বিডিআরে সাধারণত খুব ক্যারিয়ারিস্ট অফিসার, বুকিস্ট অফিসার এদেরকে দেওয়া হয় না। এরা সাধারণত যারা একটু এখন হয়তো এমনও আছে যে তার প্রমোশন টমোশন হবে না, ঠিক আছে ওইখানে কিছুদিন চাকরি করে আসুক। বিডিআরে তো অফিসার দিতে হবে, ভালো অফিসার থাকে এখানে, ওই যারা একটু ওই রকম তাদেরকে পাঠাও। তো এই যে একটা ব্যাপার ছিল, এই জন্যেই বিডিআর খুব একটা নেগলেক্টেড আমি বলবো যে অফিসার, ভালো অফিসার পোস্টিংয়ের ব্যাপারে। কিন্তু এই যে একটা স্লট, এই সময় যারা ওখানে চাকরি করেছেন, যেরকম আমি ডিজির কথা বলবো, সব ডিজি না হয়তো উনি তো সেনাপ্রধান হওয়ার মতন অফিসার ছিলেন। উনার আশেপাশে যারা ছিলেন তারা তো সবই ট্যালেন্টেড অফিসার। তারপরে যে সমস্ত অফিসারকে খুব মানে ঘটনার কিছুদিন আগে পাঠানো হয়েছে, তাদের তড়িঘড়ি করে পাঠানো হয়েছে যে এখনই তুমি যাও। এই গুলজার স্যারকে পাঠানো হয়েছে ওখানে, উনার কাছ থেকে যে টেক ওভার করছে, সে বলে যে তোমার টেক ওভার করার দরকার নাই, ইউ গো। এই যে অফিসারদের, আমার কোর্সমেট ছিল হাসিনুর রহমান, তাকে পাঠানো হলো, তাকে পাঠানো হলো মানে তাকে দাওয়াত করা হলো একটা পুরস্কার নেওয়ার জন্যে, কিন্তু যে কোনো কারণে সে যেতে পারে নাই। এই যে অফিসারদেরকে ডাকা হয়েছিল এবং যারা গিয়েছিল মারা পড়লো, তাদের তো সবই টার্গেট করা। এই মানে আপনি অফিসারদের কেন? বলতে চাচ্ছেন যে বিডিআর এর যেন ওই সিলেক্টেড সেনা অফিসারদেরকে হত্যা করা যায়, সেজন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে জড়ো করা হয়েছে বিডিআর এর জড়ো করা পোস্টিং এর হয়েছে, জন্য। জড়ো করা হয়েছে। তো এইগুলো জড়ো করা হওয়ার ব্যাপারটা, এই জড়োটা কে করেছে? এই জড়োটা কি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কেউ করেছে? নাকি সরকার থেকে নির্দেশনা এসেছে? নাকি ইন্ডিয়া করেছে? কিভাবে এই জড়োটা করলো বা কিভাবে এই প্ল্যানটা আগালো? এটা তো মানে যুক্তিসঙ্গতভাবে সঙ্গতভাবে বলাই যায় আমাদের ডিপার্টমেন্টই করছে এটা, কিন্তু কারো না কারো সাজেশনে, কারো কারো নির্দেশনায় করেছে। এবং এটা এটা এখন কিন্তু কার নির্দেশে কাকে পোস্টিং করা হয়েছে সেগুলো কিন্তু এখন বলতেছে অফিসার। হুম, হুম। আমরা তখনই বলেছি, কিন্তু এখন তো বলতেছে যে হ্যাঁ অমুককে বলছিল আজকেই তাকে পাঠায় দাও এখানে। অনেক আর অফিসার আর মারা কেন গেছে। মনে হয় মানে শেখ হাসিনার ৭৫ এর ঘটনার জন্য আর্মির প্রতি ক্ষোভ, ইন্ডিয়ার বড়ইবাড়ি পদুয়ার ঘটনার জন্য আর্মির প্রতি ক্ষোভ। আর কেন আপনার মনে হয়েছে শেখ হাসিনা জানতেন? এই প্রশ্নটা কি আপনি শেখ হাসিনাকে করেছিলেন? আমি ওনাকে তো করেছিলাম যে আপনি পার্টি জড়িত, কারণ যখন ভিতরে অফিসারদের মারা হচ্ছে ওখানে কেন জয় বাংলা ধ্বনি দিয়ে এই সমস্ত কথা বলা হলো। তারপরে এর আগে পার্লামেন্ট প্রসিডিংয়ে আপনার এমপিরা বলছে যে এই সমস্ত মেজরকে দেখে নেব। তো এই যে কথাগুলো তারা বলছে, এর ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। ২ নম্বর কথা হলো যে যখন এই আহ, আহ, কি বলে, অফিসারদের রেস্কিউ করার জন্য যখন 46 ব্রিগেডের পুরো ব্রিগেড হাজির হলো, তখন উনি তাদেরকে ফেরত নিয়ে আসলো যে আবাহনীর মাঠে আসো। তা আবাহনীর মাঠ তো ওখান থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার দূরে। এই যে ফেরত নিয়ে আসার নির্দেশটা, এখন উনি তো তখন সব কিছুর সব ক্ষমতার মাঝখানে, উনার ছাড়া তো এগুলো হয় নাই। এদেরকে ফেরত নিয়ে আসা হলো। তারপরে এই ১১টার একটু পরে আশেপাশেই কিন্তু ডিজি মহোদয় এবং অন্যান্যরা মারা গেছে। এবং যখন এই বিডিআরের কিছু রেবেলদেরকে ডেকে নিয়ে যখন প্রাইম মিনিস্টার কথা বলে, বাই দিস টাইম কিন্তু অনেক অফিসার মারা গেছে। উনি যদি জড়িত না হবে, এই অফিসারদের সাথে, এই বিডিআরের লোকজনদের সাথে যখন কথা হলো, একবারও কিন্তু জিজ্ঞেস করে নাই যে অফিসারদের খবর কি, একবারও না। বিকজ সে জানে যেহেতু যে কি হয়েছে, দরকার নেই এগুলো জিজ্ঞেস করার। তাদেরকে জিজ্ঞেস করলো না, বরং আরো সাধারণ ক্ষমার ঘোষণা করা হলো। তারপরে পলিটিক্যাল পার্সন যারা ওখানে গেছে, কারা উনার নির্দেশেই গেছে। এই নানক, তারপরে এরা যে সাদা পতাকা নিয়ে গেল, কোন সাহসে গেল? তাদের এখানে যেখানে মানুষ মেরে ফেলতেছে সেখানে তারা গেল কিভাবে?
এই যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে তো আর যাওয়া যায় না। কারণ এই আন্ডারস্ট্যান্ডিং তো আমার সাথে যারা জেল খাটছে ওরা তো বলছে, স্যার আমরা তো তাপস সাহেবের কাছে গেছি, সেলিম সাহেবের কাছে গেছি, সবার নাম বলছে আমাকে, তাদের কাছে গেছি, ওনারা আমাদেরকে বলছে ঠিক আছে তোমরা দাবি দাওয়াগুলো লিখিত আমাদের কাছে দাও এবং এগুলো সমাধান করাবে। এবং শেখ সেলিম এরকমও বলছে যে ২-৩ জন অফিসার মারা গেলে সমস্যা নেই, আমরা দেখে নেবো। এগুলো বিডিআর সৈনিকরা আমাকে বলছে, আমি জানি তো না যারা জেলের মধ্যে আমার কাছে মিথ্যা কথা বলবে, এটা তো আমি বিশ্বাস করি না। এই মানে যে আপনাকে আ এই ঘটনার পরপর শেখ হাসিনার সরকার আপনাকে জেলে পুরেছিল। আপনি কতদিন জেলে ছিলেন? আমি ১.৫ বছর জেলে ছিলাম। এবং আপনি ওই বছর জেলে থাকার সময় আপনার আশেপাশে অন্য বিডিআর এর ঘটনায় যারা বিডিআর এর সাধারণ সৈনিক গ্রেফতার হয়েছে তাদের সাথে ছিলেন, তাই তো? সাধারণ সৈনিকই না শুধু, আমার পাশের রুমে থাকতো ডিএডি রহিম, তারপর আরো একজন ডিডি কি যেন নাম সে, তারপর আরেকটা কয়েক রুম পরে থাকতো হচ্ছে ডিএজি তৌহিদ, যাকে ডিজি বানানো হয়েছিল। তারা তো আমার সাথে গোল হয়ে বসে সব বলছে। মানে তাদের সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? আ যেটি একটি বড় প্রসঙ্গ হয়, সে প্রসঙ্গে আমরা আসছি। কিন্তু আপনার শেখ হাসিনার কথা আমরা বলছিলাম। যে আপনার মনে হয় যে শেখ হাসিনা আগে থেকে জানতেন। শেখ হাসিনা কি কোনো অনুষ্ঠানে আসার কথা ছিল যেটা উনি আসেননি? সেটা আমি ওনাকেই জিজ্ঞেস করেছিলাম যে ম্যাডাম আপনার তো ওখানে বড়খানায় যাওয়ার কথা ছিল, তো সেই বড়খানাটা যে সময়ে নির্ধারিত ওই সময়ে মানে কোনো রকম কোনো ঝুঁকি আছে এরকম কিছু চিন্তা করেই আপনার শিডিউলের প্রায় ২ সপ্তাহ আগে আপনি চিঠি দিয়ে শাকিল স্যারকে জানিয়েছিলেন যে আপনি যাবেন না। তো হুম, এটা হুম। কেন? এটা তো কোনো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে এর আগে ঘটে নাই। যে প্রাইম মিনিস্টার যান, স্বরাষ্ট্রমন্ত্রী যান, এটা একটা ট্র্যাডিশন, এবারে কোনো ব্রেক হয় নাই। এটা কিন্তু ২৫শে ফেব্রুয়ারির তো বিদ্রোহের ঘটনাটা ঘটে। তার কতদিন আগে ওই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল? ওই দিনই ওই ৫ তারিখ ২৫ তারিখে এটা হয়েছে সম্ভবত, এটা তার পরের দিন অথবা আগের দিন হওয়ার কথা ছিল। কিছু একটা এরকম। মানে দিনগুলো ওখানে তো আসলে যেকোনো পরিকল্পনার তো অনেকগুলো অপশন থাকে যে কোন দিন হবে। তো বড়খানার দিনও হইতে পারত। হুম, হুম, হুম। নিশ্চয়ই এরকম কিছু ছিল। সেজন্য উনাকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। যে আমরা তো ঠিক। ওই জিনিসটা তো ঐদিন হবে এরকম প্ল্যান আছে, আপনি জানেন না। তখন তারা চিঠি দিছে। চিঠি দিয়ে জেনারেল শাকিলকে জানিয়েছেন যে আ প্রাইম মিনিস্টার মানে আমি যাব না। তো আমি উনাকে জিজ্ঞেস করছিলাম যে এরকম একটা চিঠি যে দিয়ে জানানো হলো, কেন? এর মধ্যে তো সন্দেহ করার মতন অনেক কিছু আছে। বলে যে না এটা ভুল তথ্য। অথচ ওই চিঠি যে দেখছে নিজের চোখে সে আমাকে বলছে যে আমি এই চিঠি দেখছি। এই হুম। চিঠিটা এবং উনাকে উনি তো জানেনই। উনি তো আসলেই যাননি, তাই উনি না? আসলেই জানেন এটা। জেনেই হুম, উনি যাবেন না। উনার প্রোগ্রাম উনি ক্যানসেল করেছেন। তারপরে এই যে বিডিআর এর সবাইকে যে সেফ এক্সিট দেওয়া হলো, সবই তো হুম। উনার নির্দেশেই তো এগুলো হয়েছে। তারপরে ইনকোয়ারি করা হলো যেটা, সেটা কোনো ইনকোয়ারি বলা যায় না। কারণ উনি বলে দিয়েছেন যে এই লোকদের জিজ্ঞাসাবাদ করা যাবে না। কোনো পলিটিক্যাল লোকজনকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, ডিজিএফআই বা অন্য যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে না। তাহলে জিজ্ঞাসাবাদ না করলে তথ্য বের হবে কোত্থেকে? আসলে তো ওই সময় বলে যে তদন্ত একটা হইছে, আর্মির তদন্ত মানে খুব ভালো একটা তদন্ত হইছে। আর্মির লোকজনই তো এখন বলতেছে যে আমাদের তো কোনো সাক্ষী আসতে দেয় নাই। তো এই যে হুম, হুম। এইগুলো জিনিসে মানে বাধা সরাসরি সরকার প্রধানের নির্দেশনা ছিল যে একে আ এই শ্রেণীর লোকদেরকে জিজ্ঞাসাবাদ করা যাবে করা না। যাবে না, তাকে করা যাবে জিজ্ঞাসাবাদ না। করা যাবে। এটা সরাসরি সরকার প্রধান থেকে সরাসরি এসেছে। সরাসরি নির্দেশ ছিল এবং সেজন্য কোনো ইনকোয়ারি হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছিলেন যে আপনাকে আ আ এই ঘটনার কিছু পরে আপনাকে যখন গ্রেফতার করা হলো, আপনাকে জেলে রাখা হলো এবং আপনার আশেপাশে বিডিআর তৎকালীন অনেক সৈনিকরা ছিলেন, তৎকালীন বিডিআর এর কি প্লেয়াররা ছিলেন। আ জি, আ জি, জি। তারা আপনার সাথে অনেক কিছু শেয়ার করেছেন। আপনার কি তাদের সাথে কথা বলে মনে হয়েছে যে বাংলাদেশের বিডিআর এর সাধারণ সৈনিকরা এই ঘটনায় ইউজড হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে? এইটাই হয়েছে এবং হ্যাঁ, কিছু সৈনিক কিছু কাজ করেছে। কারণ ওই যে আমি বললাম যে কিছু সংক্ষুব্ধ আ বিডিআর সদস্য ছিল, তারা হয়তো ঘটনা কিছু ঘটিয়েছে যেগুলোর সংখ্যা নগণ্য। কারণ ওখানে ৫৭ জন অফিসার মারা গেছে। আর ৫০ জন অফিসার যে ওখান থেকে বাইরে যেতে পারল, আমি যখন বিডিআর হেডকোয়ার্টারে চাকরি করছিলাম তখন তো তাদের অনেকের সাথে আমার দেখা হইছে। হুম, জিজ্ঞেস হুম, করছি, "তুমি এখান থেকে পালাইলা কেমনে? তুমি যেতে পারলা কিভাবে?" তো হুম, বেশিরভাগই তো বিডিআর এর সৈনিকদের সাহায্যই তো বাইরে গেছে। তো এইটা ঠিক। একই জায়গায় ২ রকম কিভাবে হয়? কারণ ওইখানে যখন ১ম এ ডিজি এবং অন্য কয়েকজন অফিসারকে যখন হত্যা করা হয়, তখন বিডিআর এর সৈনিকরা কেউ কোনো ফায়ার করে নাই উনাদের উপরে। এবং এই হুম, এই হুম, কথাটা যিনি এই অফিসারদেরকে সিঙ্গেল লাইনে দাঁড় করাইছিল, ওর নাম হচ্ছে সেলিম রেজা সম্ভবত নাম। ও তো আমার সাথে জেল খাটছে। ও বলল, "না স্যার, আমরা এগুলো আমরা আমরা কিছুই বুঝিনি। আমাদের তো বলাই হয়েছে যে তোমরা এগুলো করবা, উনাদেরকে নিয়ে আসবা স্কুলে। সম্ভবত ওই ওখানে নূর মোহাম্মদ স্কুল বা কোন স্কুল আছে ওখানে উনাদেরকে নিয়ে রাখা হবে।
তারপরে তাদের যে দাবি দেওয়া যেগুলো তারা ওই তাপস সাহেব অন্যদেরকে যারা চিঠিপত্র দিয়ে জানাইছে আগেই, এই দাবিগুলো তাদের পূরণ হবে। এই কথা বলে তাদেরকে ভড়কানো হয়েছে। কিন্তু এইটার যে কয়েকটা ফেজ আছে, কিছু, কিছু আছে যে ওইখান থেকে বিদেশি লোকজন এসে যে এখানে হত্যাকাণ্ড শুরু করবে, সেটাও কিন্তু এই লোকদেরকে বেশ কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে এবং তাদের সাথে শোনা যায় আরকি যে কন্ট্রাক্ট যেটা হয়েছে টাকা-পয়সা অন্যান্য জায়গায় সেফ এক্সিট এর ব্যাপারে। এই যে সেফ এক্সিট এর কথা বললাম, উনি যদি না জানবেন, উনি সেনাপ্রধান, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানকে বসায় রাখলেন কেন? উনি যমুনাতে নিয়ে যেয়ে এনাদেরকে বসায় রাখলেন। ওনাদের উনি বের বলতে শেখ হাসিনা। ঠিক আছে, হ্যাঁ, বসায় রাখছেন ওখানে। এবং ওইখানে এইটাও না শুধু, একদম প্রত্যক্ষ সাক্ষী এখনো জীবিত আছে। উনি বলছেন যে, "আমি কথা বলতে শুনছি।" উনি ফোনে বলতেছে যে, "আমি আর কতক্ষণ এদেরকে বসায় রাখবো? তোমরা যা করার তাড়াতাড়ি করো।" এই কথাটা তো উনি নিজে শুনছে। মানে মানে কেউ আপনি একজন সাক্ষীর কথা বললেন, জি, যিনি নিজের কানে শুনতে পেয়েছেন। শেখ হাসিনা ফোনে অপর প্রান্তে কাউকে বলছেন যে, আমি কতক্ষণ এই ৩ বাহিনী প্রধানকে বসিয়ে রাখবো। তোমরা যা করার তাড়াতাড়ি করো।" তাড়াতাড়ি করো। হ্যাঁ, এটা তো শোনা যাচ্ছে যে এখন এখন তো এগুলো আরো স্পষ্ট হয়েছে। আমরা আগেই জানতাম এগুলো। অপর প্রান্তে কিন্তু কাকে উনি এই নির্দেশ দিচ্ছিলেন? আপনার কি কোনো আইডিয়া আছে? এটা যারা ভিতরে যারা এক্সিকিউট করতেছে, আর একটা কথা হলো কি যে আমি আমার সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে দিলে ৫, ১০, ১৫, ২০ মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়। এটা সবাই বোঝে। ইভেন বেসামরিক লোকজনও জানে এটা। উনি ঢুকতে দিচ্ছেন না। এখন পরিকল্পিত জিনিসটা হলো যে যারা ভিতরে ঘটনা ঘটাচ্ছে তাদের নিরাপত্তা উনার কাছে এত বড় যে বাইরে থেকে সেনাবাহিনী যেন না যেতে পারে। তো এই যে বাইরে থেকে সেনাবাহিনী যাওয়ার ব্যাপারটা যে উনি নিষেধ করলেন, এই নিষেধ করা মানে হলো উনি এক্সাক্টলি জানেন ভিতরে কি হচ্ছে। এবং সেই জন্য ভিতরে যারা এগুলো করছে যদি আর্মিকে ঢুকতে দেওয়া হয় তাহলে তারাও মারা পড়বে। এবং এই সমস্ত কারণেই আর্মিকে ভিতরে যেতে দেওয়া হয় নাই। তৎকালীন বাংলাদেশে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার কনসার্ন ছিল যারা ঘটনা ঘটাচ্ছে তাদের নিরাপত্তা। কিন্তু অফকোর্স এটা বাংলাদেশের কি যারা বোঝা আর্মি যায়? অফিসার যারা মারা যাচ্ছে, তাদের নিরাপত্তার ব্যাপারে উনার কোনো পদক্ষেপ নেই, তাই তো? তাদেরকে রক্ষা করার উনি ব্যাপারে। উনি জানেন যে মারা গেছে অফিসাররা এবং যখন রেবেলরা তার কাছে আসছে তাদেরকে একটা কথাও জিজ্ঞেস করে নাই যে আমার অফিসারদের অবস্থা কি। জি, জি, জি। এটা তো বোঝা যায় যে উনি এগুলো সব জানতেছেন এবং হুম, এটা হুম, তো কোনো এমনও আমরা তখন শুনেছি, এখন কথাটা বের হবে কিনা, কারণ যার সম্পর্কে কথা উনি বেঁচে নাই, জেনারেল শাকিলকে বলা হয়েছিল জেনারেল ইয়ের কাছ থেকে, মইনু আহমেদের কাছ থেকে যে এরকম কিছু একটা হইতে পারে, দু একটা ফায়ার হবে, ডোন্ট রিয়াক্ট। এবং ওনাকে একটা টোপ দেওয়া হয়েছিল যে ইউ উইল বি মেড চিফ অফ আর্মি স্টাফ, এগুলো আমরা শুনেছি তখন। মানে ওই তৎকালীন সেনা প্রধান মইনিউ আহমেদ তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকে বলছেন হুম। যে ধরনের কিছু একটু ফায়ারিং হবে, তুমি এবং এটাতে হতে রিঅ্যাক্ট পারে করো না। ডোন্ট রিয়াক্ট। ডোন্ট রিঅ্যাক্ট এবং এই ঘটনার পরপর তুমি চিফ অফ আর্মি স্টাফ হবে। একটা প্রলোভনও তখন দেখানো কিন্তু হয়েছে। এরকম টোপ দেওয়া হয়েছে, এরকম এরকম কথা কিন্তু আমরা শুনেছি তখনও, এখনো এটা বাতাসে আসে। বাট এই জিনিসগুলো প্রমাণ করতে হলে তো শাকিল স্যার জীবিত থাকলে যদি বলতে পারতেন। হুম, 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 মইনু হুম। আহমেদ তো একটা বক্তৃতা দিল, দেখেন মইনু আহমেদ যে বক্তৃতা দিয়েছেন কয়েকদিন আগে, উনি কিন্তু অগ্রযাত্রা সম্পর্কে কিছুই বলেন নাই। ওনাকে যে আমি বের করে দিয়েছিলাম যে গেট আউট ফ্রম হেয়ার, উই ডোন্ট নিড এ সেনাপ্রধান লাইক ইউ, এ কথা কিন্তু উনি বলেন নাই। ওনাকে যে প্রশ্ন করা হয়েছিল জবাব দেন নাই। ওনাকে যে বলা হয়েছিল যে এখনই আপনি সেনাবাহিনীকে বের করেন, আমরা ধরবো যারা আমাদের ভাইদের হত্যা করেছে, উনি করেন নাই। তো এই যে জিনিসগুলো, হি নোজ এভরিথিং। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মইনু আহমেদ উনার ভাই ব্যবসা করেন, সম্ভবত ওনার বড় ভাই, ইমিডিয়েট বড় মনে হয় হবে। আর এক ভাই তো ওই যে ট্রাস্ট ব্যাংকের এমডি বানিয়েছিলেন উনি। ওই বড় ভাই হচ্ছেন বাংলাদেশে অশোক লেল্যান্ডের প্রতিনিধি। জি। এখন দেখেন কোথা দিয়ে কোথায় মেলে। অশোক লেল্যান্ড বাংলাদেশে যে ব্যবসা করে তার এখানকার যিনি ডিলার, তিনি হচ্ছেন উনার বড় ভাই। অশোক লেল্যান্ড কি ভারতীয় প্রতিষ্ঠান? ভারতীয় ভারতীয় একটা ট্রাক কোম্পানি। তো এই জিনিসগুলো তো একটার সাথে একটা রিলেটেড। উনি ঘোড়া আনতে গেলেন, উনি প্রণব মুখার্জিকে বললেন যে আমার চাকরিটা বাঁচান, এই যে জিনিসগুলো। তো এই যে সেনাপ্রধান তো আগে থেকে সোল্ড এবং এটা তো শুরু হয়েছে অনেক আগে, 111 থেকে শুরু হয়েছে। 111 থেকে পরিকল্পিতভাবে ওনাদেরকে ক্ষমতায় আনা হয়েছে এবং তখন থেকেই তো এগুলোর শুরু। 111 মানে পরিকল্পনা তো একদিনে হয় না, অনেক আগে থেকেই করা শুরু হয়েছে। সেজন্য দেখেন ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে এই ঘটনা ঘটলো, ১ মাস ২ মাসের মধ্যে। জি, জি, পরিকল্পিত জি। ভাবে করা হয়েছে এটা। তো এই যে এটা হওয়া মানে কি? এখন এটা যদি ইন্ডিয়া পরিকল্পনা করে থাকে আদৌ, যেটা আমি 100% বিশ্বাস করি এবং প্রমাণও দিতে পারবো। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা যিনি নাম্বার 1 হবে গভর্নমেন্টের, উনি কিছুই জানেন না, জানবেন না। এটা তো হতে পারে না। এবং জি। এই যে আমি যে বলি যে পলাশির যুদ্ধের পরে আমরা ২০০ বছর পরাধীন হয়েছিলাম। এটা তো ৬০০ বছর হয়ে গেছিল। বিকজ এই ২৪ তারিখের ঘটনা, ৪ তারিখের ঘটনা, মানে এই যে বিপ্লব যেটা হলো আগস্টের ২৪ এর, মানে কত তারিখে? হ্যাঁ, ৫ তারিখ। ৫ তারিখ, অগাস্টের ৫ তারিখ। জি। এই যে ঘটনাটা ঘটলো, এটা তো একটা মানে মিরাকেলাস একটা ঘটনা।
এটাতে তো সেনাপ্রধান যদি না বলতো যে আমরা গুলি করবো না, তাহলে কি হতো? আর ওনাদের কাছে কি, যারা আমাদের বাচ্চাদেরকে মেরেছে এরা তো সব ভারতীয়, মাথায় হুম, গুলি করে মেরে ফেলছে। ঠিক আছে, 100 মারা 1000 মারা গেছে, মার 10,000, কি হুম, আসতো হুম, হুম, রাস্তায়? আমি দেখি নাই, হুম, আমি যখন জেলে যাই আমার ভাই বোনরাও তো আমার খবর রাখে নাই। জি, এরকমই জি। হয়, আপনি যখন এরকম শুরু হইতো আপনি আপনি একটা কথা বলছিলেন সেটা হচ্ছে যে আ বিডিআর এর সাধারণ সৈনিকরা ঘটনায় ব্যবহৃত হয়েছে। বিডিআর এর ভিতরে যেই হত্যাকাণ্ডগুলো হয়, যে গোলাগুলির ঘটনা হয়, আপনার কি মনে হয় বিডিআর এর সাধারণ সৈনিকরা তো কিছুটা পার্টিসিপেট হয়তোবা করেছে। করেছে, কিন্তু করেছে। মেজরিটি অফ দ্যা গোলাগুলি, হত্যাকাণ্ড এগুলো কি ইন্ডিয়া নিজেদের লোক পাঠিয়ে করিয়েছে? দেখেন এখন বিশৃঙ্খলা যখন হয়, শুরুটা মানে কেউ অফিসারের গায়ে গুলি ১ম এ করে নাই তো আমাদের সৈনিকরা। অফিসারের গায়ে গুলি করার জন্যে একদম ইকুইপড লোকজন ছিল। তাদের হেলমেট পরা, মুখ ঢাকা, এগুলো প্রমাণ যারা এখন জীবিত যদি কেউ থাকে ওনারা বলতে পারবেন যে এই ৪-৫ জন বা ৬-৭ জন ওইখানে, মানে ১ম এ শোনা যায় যে ৪ জন গুলি করছে। তার সাথে আরো ৭-৮ জন জড়ো হইছে। তাদের সংখ্যা মেলে যে ওরা ১৪-১৫ জন ছিল। হুম, তো হুম, এই যে তারা যে ১ম গুলি শুরু করলো এবং একবারে দরবার হলের মধ্যে সবাইকে মেরে ফেলল। হুম, হুম, এইটার পরেই তো তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সবকিছু। বিডিআর সৈনিক ১ম এ কোনো অফিসারের গায়ে গুলি করে নাই। এবং এই ঘটনার পরে যে সমস্ত অফিসাররা ভিতরে ছিল, আমি তাদের সাথে চাকরি করেছি। হুম, হুম, আমার যখন পোস্টিং হয়, সে বলে যে আমি তো এক জায়গায় ছিলাম, তারপরে ওইখান থেকে আমাকে বিডিআররা আমাকে খুঁজে বের করলো। তখন আমি তাদেরকে বললাম, "ভাই আমাকে মেরো না।" তারা মারে নাই। হুম, হুম, হুম। এরকম ঘটনা তো অনেক অফিসারের ক্ষেত্রে হইছে। জি। কয়েকজন অফিসার বাইরে চলে যেতে পারছিল। ভিতরে বিডিআর এর সাথে দেখা হয়েছে। তার মানে ওই দিন ২৫ তারিখের এনভায়রনমেন্ট এবং এইটাই যখন ওই যে উনারা সাধারণ ক্ষমার কথা বলে আসলো, তখন তো একদম নির্দয়ভাবে অফিসার মারা শুরু হলো। এই সময় বিডিআর এর সৈনিকদের অনেকেই ছিল যাদের মধ্যে হয়তো কোনো রাগ বা কোনো কারণ ছিল। তারা অফিসার মানে হত্যা তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সাধারণ ক্ষমতা ঘোষণা হয়েই গেছে। হয়ে এখন গেছে, মানলেই কি হয়ে না গেছে। মানলেই। তো এই যে হয়ে যাওয়ার পর এত কিছু হইল। তো এগুলো কি উনার ইনভলভমেন্ট প্রমাণ করে না? আচ্ছা। আ বা বা বাংলাদেশে এখন ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট প্রবল এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্ট সবসময়ই ছিল। এবং সবসময় ইন্ডিয়ার কর্মকাণ্ডেও মনে হয়েছে এই বাঁধ খুলে দেয়া, বন্যায় পানিতে ডুবিয়ে দেয়া, বাংলাদেশ একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে যাওয়া। আ আপনার কি মনে হয় যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের স্বাধীনতাকে বা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে আসলে কখনোই ওইভাবে মেনে নিতে পারেনি? এটা তো তাদের পরিকল্পনাতে তো এটা ছিলই না। যখন দেশ ভাগ হয় তখন তারা শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে মিটিং করে কংগ্রেস ডিসিশন নিয়েছে যে জওহরলাল নেহরুর এটা ওদের রেজুলেশনে আছে। যে আপনি লেট কত আস সালের কথা বলছেন? আপনি কি ৪৭ সালের দেশ কথার ৪৭ এর ভাগের কথা কথা বলছি। বলছেন? তখন তো তারা বলছে যে লেট আস এগ্রি উইথ দিস ফর দি টাইম বিং। বাট এদেরকে আমরা ফেরত নিয়ে আসবো এবং ফেরতের পরিকল্পনা যেহেতু আমাদের ভাষা এক, সাহিত্য, সংস্কৃতি এক, আ আমরা এদের সাথে মিশে যাবো এবং গ্র্যাজুয়ালি তাদেরকে ফেরত নিয়ে আসবো। এবং এই যে মোহাম্মদ আলী জিন্নাহ যে বলল যে উর্দু শুড বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ। ওয়ান অফ দি রিজন ইস দিস প্রভোকেটিভ, যে ওরা বলছে ওরা আমাদের বাংলা ভাষা, বাংলা সাহিত্য দিয়ে আমাদের এই যে লোকদেরকে ওদের পক্ষে নিতে চায়। ঠিক আছে, বাংলাই থাকবে না, সব উর্দু। যদিও এটা পরে কার্যকর হয় নাই। তো এই যে তারা বলল যে ফর দি টাইম বিং, তো টাইম বিং এর কাজ কি? করতে, করতে পরিকল্পনা করতে, করতে তারা 71 এ ফেরত আসলো। 71 এ যখন তারা যখন যুদ্ধ হয়, তারা তো যুদ্ধ করে নাই। এদের ধান্দাই হলো যে দখল করব। যখন তারা ১৬ ডিসেম্বরে আসছে আমাদের দেশে, তারা ডিসি, এসপি, পোস্টমাস্টার তেন যত ছিল, সবাইকে নিয়ে আসছে। ফুল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য পুরা সেটআপ নিয়ে আসছে। তার মানে ইন্ডিয়া নিয়ে এসেছে। হ্যাঁ, ইন্ডিয়া নিজেদের লোক নিয়ে হ্যাঁ। এসেছে যেন বাংলাদেশের প্রশাসন বা সব বেসরকারি প্রশাসন সব নিজেরা চালাতে পারে। তাই তো? নিজেরা তাদের লোক। চালাতে পারে এবং তারা যে ২৫ বছরের চুক্তি বা ওই সময় যে তাজউদ্দিন গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছিল সেখানে ছিল এরকম যে যারা এখন পাকিস্তান গভর্নমেন্টে ইস্ট পাকিস্তানে চাকরি করছে তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে। হু, এটা হু, চুক্তিতে লেখা ছিল এবং সেই জন্য তারা এই সেটআপটা নিয়ে আসছে। এর অনেক প্রমাণ আছে। ওই যে জেনারেল এলএম ফজলুর রহমান বলছে, আমি যখন ট্রেনিং ইতে যাই একটা রেল স্টেশনে বসে আছি। ওই রেল স্টেশনের স্টেশন মাস্টার বলতেছে যে আমাকে তো অফার দিছে। আমার বাপ-দাদার বাড়ি তো ছিল ওইখানেই। আমি পোস্ট মাস্টার হিসেবে যেতে চাই। কারণ হচ্ছে ওই আরএমএস ডিপার্টমেন্ট মানে রেলওয়ে মেল সার্ভিসের চাকরি করে সে। বলে আমাকে তো অপশন দিছে, আমি পূর্ব বাংলায় ইয়ে দিছি। চয়েস দিয়েছি। আপনি চিন্তা করে দেখেন তখনও সেপ্টেম্বর মাস তখন। সেপ্টেম্বরেও এগুলো রেডি হয়েছে ইন্ডিয়া। এবং তারা যুদ্ধ করছে মাত্র ৭ দিন বা ৮ দিন। হু, কারণ হু, যুদ্ধ তো তাদের করতে হয় নাই। আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানিদের ট্যাঙ্ক ভেঙে কোমর ভেঙে দিছে। এরা শুধু হাঁইটে, হাঁইটে ঢাকায় আসছে। হু, 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 হিলিতে একটা কোম্পানি প্লাসের সাথে একটা পুরা ব্রিগেড ডিফিটেড হইছে হিলিতে। এই হু, হু। পাকিস্তান আর্মি এক কোম্পানির সাথে পারে নাই। ওরা তখন যুদ্ধ করে আর বাংলাদেশে ঢুকতে চায় নাই। এটা হচ্ছে যে আগস্টের দিকে এই যুদ্ধটা হয়।
১৯৭১ সালে আগস্ট মাসের ৭১ কথা আগস্টের বলছেন। দিকে হিলির যুদ্ধ। তো তারপরে তো তারা প্ল্যান করলো যে না আমরা কোনো পাকিস্তানি স্ট্রং হোল্ড স্ট্রং পয়েন্ট আমরা টাচ করব না। আমরা বাইপাস করে যাব। এই যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের বাইপাস করে ঢাকায় নিয়ে আসলো। তারা তো যুদ্ধ করে আসে নাই। এবং হুম, তারা যে যুদ্ধ করলো তারা যুদ্ধের পরে আমাদের সব সম্পদ লুট করে নিয়ে গেল। মেজর জলিল অ্যারেস্ট হয়ে গেলেন। তারপরে আমাদের সেক্টর সব কমান্ডার ক্যান্টনমেন্ট সেক্টর কমান্ডার মেজর জলিলের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমাদের সবগুলো ক্যান্টনমেন্ট ইন্ডিয়ান আর্মির দখলে চলে গেল। আমাদের অফিসাররা যখন দেশে ফিরলো তারা কোনো জায়গা পাইল না। এটা নিয়ে অনেক হইচই হইছে। এবং 65 এর যুদ্ধে একটা ট্যাঙ্ক দখল করে নিয়ে এসে আমরা চিটাগং ক্যান্টনমেন্টে রেখেছিল আমাদের সৈনিকরা। ওই ট্যাঙ্ক তারা নিয়ে যাচ্ছে। কারণ ট্যাঙ্কের মধ্যে লেখা আছে যে আমার নাম বৈজয়ন্তী, আমাকে ধরে নিয়ে আসছে 65 সালে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা। তো ওরা তো এই অপমান সহ্য করতে পারে না। তখন এই আমাদের যারা বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা ইন্ডিয়ানের সাথে যুদ্ধ করছে তখন। তো এই যে ওরা আসলো এবং চলে গেল এটা সহজই না তো। তারা জানে যে এখন যদি আমরা এখানে থাকি এই দেশের মানুষের সাথে যুদ্ধ করতে হবে। এবং শেখ সাহেব সাহসিকতা নিয়ে কথাগুলো বলছে কারণ কারণটা তো জানতে হবে। উনি আসার আগে ২ টা লোকের সাথে তার ইন্টারেকশন হয়েছে। একজন হলো ভুট্টো, আর একজন হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার। এই ২ যে জন উনাকে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল। আপনি যেহেতু বলেছেন যে ইন্ডিয়া তাদের বেসামরিক প্রশাসন, জেলা প্রশাসক, পোস্ট মাস্টার সবকিছু চেয়েছিল বাংলাদেশে সেট আপ করে দিবে। সেটা তো হয়নি আমরা দেখেছি। এটা হয় এবং নাই, ইন্ডিয়ান হতে পারে নাই সেনাও কেন? বাংলাদেশে থাকেনি। সেটা কেন? শোনেন, হয় নাই বলব না। যশোরের রাস্তায় ট্রাফিক পুলিশের ডিউটি ইন্ডিয়ান পুলিশকে করতে দেখা গেছে। চেষ্টা করেছে কিন্তু তারা বুঝছে যে এখানে পারা যাবে না। আর এখন সবার কাছে অস্ত্র। আর বাই দিস টাইম তো শেখ সাহেব ঢোকার সময় তো উনি বলে ফেললেন যে আপনি কবে উইথড্রন করবেন। এই যে বলল এবং এটা বলার কারণই তো যে ভুট্টো এবং পাকিস্তানের ব্রিটিশ প্রাইম মিনিস্টার এই ২ টা ব্যক্তি উনাকে প্রভাবিত করেছেন। আর উনিও যথেষ্ট ন্যাশনালিস্টিক মানুষ। উনিও বলছেন যে ম্যাডাম কবে আপনি সৈন্য প্রত্যাহার করবেন। মানে একটু একটু আমাদেরকে একটু গুছিয়ে বলুন আরকি। মানে উনি ম্যাডাম বলতে কাকে বলেছেন? ম্যাডাম মানে ইন্দিরা গান্ধীকে। যখন উনি ১৬ তারিখে তো স্বাধীন হয়ে গেল দেশ। তো তারপরেই ১০ তারিখে শেখ সাহেব আসলেন বাংলাদেশে। বাট উনি জি। সম্ভবত ৬ বা ৭ তারিখে পাকিস্তান থেকে ইংল্যান্ড গেছেন। তো যাওয়ার আগে ভুট্টোর সাথে উনার অনেকগুলো সিটিং হইছে। তো সেখানে কিন্তু কনফেডারেশন অন্য অনেক আলোচনা এগুলো কিন্তু অনেক আর্টিকেলে পাওয়া যাবে। এখনো খোঁজেন। আমি কিন্তু এগুলো পড়ছি। ভুট্টো উনাকে বুঝাইছে যে তুমি যে যাচ্ছ ইফ ইন্ডিয়ান রিমেইন দেয়ার তোমার কিন্তু স্টেটহুড বলতে কিছু থাকবে না। আর তখন কিন্তু আমারও বক্তব্য থাকবে এবং আবার একটা যুদ্ধ লেগে যাবে। তো তোমার ১ম কাজ তুমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও, তোমার ১ম কাজই ইন্ডিয়ান আর্মি সরানো। এবং সে হুম, যেহেতু দেখছে যে এইটা শেখ সাহেব ভুট্টোর কথা নাও শুনতে পারে, তখন উনি সরাসরি একটা রাষ্ট্রীয় বিমান নিয়ে সরাসরি উনাকে ব্রিটেন পাঠাইছে। এগুলো সব ইতিহাস তো, সবাই তো জানে। আমি তো আর বানানোর কথা বলছি না। ব্রিটেনে জি। পাঠাইছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে উনি বলে দিয়েছেন যে আপনি উনাকে এটা বুঝায়েন। নাইলে কিন্তু আবার ঝামেলা হবে, আমি কিন্তু ছাড়ব না। এই যে এইগুলোতে উনি তখন ফুললি ব্রিফড। উনাকে তো অন্য কেউ তখনও কান পড়া দিতে পারে নাই। উনি ওই অবস্থায় ফ্রেশ দিল্লিতে এসে উনি কিন্তু একদম ভরা একটা সবার মধ্যে উনি বলে বসছে, "ম্যাডাম কবে আপনি সৈন্য সরাবেন?" হুম, হুম, হুম। এগুলো তো ইতিহাস এবং এগুলো পাওয়া যায়। এগুলো প্রমাণ আছে। যে এটা উনি করেছেন, এটা ঠিক। উনি বলেছেন। কিন্তু উনাকে তো আ ইন্ডিয়ানরা তো এই বুদ্ধিটা দেয় নাই যে আপনি এটা বলেন। তাহলে বুদ্ধিটা দিল কে? বা উনি জানলেন কেমনে? উনি তো বাংলাদেশে যা ঘটছে কিছুই জানেন না। জি, জি। আম আ ইন্ডিয়ান ইন্ডিয়ান দেশে একটি কথা প্রচলিত আছে। সেটি হচ্ছে যে অনেকেই পপুলার বিলিভ আরকি। অনেকেই বিশ্বাস করেন যে বাংলাদেশে গত ১৬ বছরে ইন্ডিয়া সরাসরি অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে। ইন্ডিয়ার যারা অপারেটিভ আছে, বিশেষ করে তাদের গোয়েন্দা সংস্থা। এর ব্যক্তিরা কি পজিশনে বাংলাদেশে আছে, বাংলাদেশকে প্রোফাইলিং করছে, মনিটর করছে, অনেক ডিসিশন মেকিং করছে। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসাবে আপনি কি মনে করেন? আপনি কি কোন কিছু প্রত্যক্ষ করেছেন এরকম? বা আপনার কি কোন আইডিয়া আছে কোথায় আছে, কিভাবে আছে? শুনেন, এগুলো যারা অপারেটিভ তারা তো সবসময় যে রয়ের বেতনভোগী কর্মচারী হবে তা না। এটা কিন্তু রয়ের এজেন্ট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনালস দেখেন আমাদের এখানে এটি যদি বলেন একটু পিছনে যাই সেটা হলো যে এই কাজটা হবে জন্যে উনারা ১ম এ সাহিত্য সংস্কৃতির লোকজন যারা তাদেরকে ভিজিট করানো, তাদেরকে বিভিন্ন সম্মান দেওয়া, তাদের পুরস্কার দেওয়া, টাকা পয়সা দেওয়া, এইভাবে করে তাদেরকে তারপরে ডিগ্রি করানো। অনেক ব্যক্তি দেখবেন যারা ইন্ডিয়ার প্রতি সফট খুঁজে দেখেন যে তারা ইন্ডিয়ায় লেখাপড়া করার সুযোগ পাইছে। তো এই যে উনারা এগুলো করছে বিজনেসম্যান, আর্মি অফিসার এবং এখানে উনারা আরেকটা হানি ট্র্যাপ নামে একটা কথা আছে। আমি আমার নিজের কোর্সমেটের খবর জানি। হুম, তাকে গেছে একটা জাস্ট একটা সেমিনারে গেছে। তাকে একটু কাবু করতে হবে। সে একটু ভারত বিরোধী। তার একটা সেমিনারে ডাকছে। একদিনের সেমিনার। কিন্তু যা ওখানে ১০-১২ দিন ছিল। ১০-১২ দিন সে কি করছে আমাকে বলছে। এবং এই জিনিসগুলো আমি সিওর এগুলো রেকর্ড করা একদম ভিডিও করে রাখছে। তো এই অফিসার কি আর কথা বলতে পারবে? মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার
যে ভারত বিরোধী, তাকে ভারতে একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য ডেকেছিল। তার ১ দিন থাকার কথা। তো ১০-১২ দিন থেকেছে এবং আপনি বলতে চাচ্ছেন ওই অফিসার আপনাকে পরবর্তীতে বলেছে যে সে হানি ট্র্যাপ এর শিকার হয়েছে, তাই তো? অফকোর্স সে তার একটা ইয়াং গার্লস তাকে দেওয়া হয়েছিল। সে তার সাথে সবসময় থাকতো। বিভিন্ন জায়গায় ঘুরতে-টুরতে নিয়ে যেত। একটা লেকচার দেওয়ার জন্যে উনার এতদিন তো লাগার কথা না। উনাকে বিভিন্ন জায়গায় ঘুরানো, বেড়ানো, বিভিন্ন জায়গায় রাখা, বিভিন্ন রিসোর্ট। আর রিসোর্ট মানেই তো কি জিনিস আমরা জানি। তো ও তো নিজেই আমাকে বলছে যে এই ঘটনা ঘটছিল। এবং যে ঘটছে এগুলো তো সবই আবার ভিডিও করা ছিল এবং অনেকেরই আছে। শোনা যায় যে বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট সবারই এগুলো আছে। তো এই যে কিভাবে একটা মানুষকে এনস্লেভ করা হয় এগুলো তো আমিও গোয়েন্দা চাকরি করেছি, আমিও জানি। এই যে বাচ্চা-কাচ্চা লেখাপড়া করতে যায়, চিকিৎসা আমি দেখেছি আমার সেক্টর কমান্ডারের ছেলেকে আমি পাঠাইলাম ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য। বিএসএফ এর সাথে কথা বললাম, তারা যে সার্ভিসটা দিল, মানে একবারে বর্ডার থেকে নিয়ে যাওয়া দিল্লিতে যেখানে যা লাগছে ট্রিটমেন্ট করা ওখানে মাস ২ রেখে একদম দিয়ে গেছে বর্ডারে। আমি তারপর থেকে দেখেছি আমার সেক্টরের কমান্ডারকে আমি আর আমার যে সাইকি এইভাবে আমি কাজ করতে খুবই কষ্ট হয়েছে। উনি যদিও ফুললি আমাকে ওই বাধা দেয় নাই কোনোদিন। এগুলো নিয়েই একটা যুদ্ধও করছি। আমার সবগুলো ব্যাটালিয়নের মর্টার নিয়ে ওদের একটা বিওপির উপরে লঞ্চ করে বিওপিকে একদম গুড়ায় দিছি। জি। এরকম ঘটনা আছে। কিন্তু আমি দেখছি যে উনি অনেক সফট হয়ে গিয়েছিলেন ইন্ডিয়ার উপরে। এই যে বিভিন্নভাবে কালচারাল পিপল, বিজনেসম্যান, এডুকেশনিস্ট, তারপরে বিভিন্ন সার্ভিসেস পিপল, তারপরে বুদ্ধিজীবী, এনাদেরকে যেভাবে আ এইভাবে এজেন্ট হিসেবে বা ফলোয়ার তৈরি করা হয়েছে। সাংবাদিক, আপনি দেখেন যখন ঘটনা ঘটলো মুন্নি শাহজাহান সবার আগে হাজির হয়ে গেল। মুন্নি শাহর সাথে আরো লোকজন লাইভে দেখানো শুরু হইলো এবং লোকজনের মধ্যে প্রচার করা শুরু হলো যে আর্মি অফিসারের দোষ। এই যে জিনিসগুলো, এই যে একটা ঘটনার সাথে সাথেই এই যে একটা প্রোপাগান্ডা করা, এটা কেন? এটা তো সুপরিকল্পিত একটা, এটাও তো একটা যুদ্ধের কৌশল। এটা এইগুলো যে তাদের মাস্টার প্ল্যানের একটি হ্যাঁ, অংশ আরকি। একটা অংশ। আমরা তো এটা নিজের চোখে দেখলাম যে এগুলো তারা করতেছে। ইচ্ছা করে এগুলো প্রচার করা হচ্ছে যাতে মানুষের সাধারণের মধ্যে একটা হয় যে আর্মি অফিসাররা খারাপ এবং এরাই বিডিআর সৈনিকদের উপর অত্যাচার করে সেজন্য এটা হইছে। তো বিডিআর সৈনিক তখন যেই কথাটা বলা হতো যে অপারেশন বা প্রজেক্ট ডাল ভাত, এটা নিয়ে বিডিআর এর মধ্যে অসন্তোষ ছিল। এটাকে আপনি বড় করে দেখছেন না। না, ডাল ভাত নিয়ে যে অসন্তোষ, হ্যাঁ, অসন্তোষ বলতে কি তাদের অনেক হার্ডশিপ এর মধ্যে যেতে হয়েছে। অনেক বেশি কাজ করতে হয়েছে। ওরা ডিউটি করবে ওদের যেখানে বর্ডার আছে যেকোনো জায়গায় ডিউটি করতেছে, কষ্ট করতেছে কোনো সমস্যা নেই। হাটে বাজারে যেয়ে বসে মানুষকে এই সমস্ত জিনিস ডিস্ট্রিবিউট করা কিন্তু খুব কঠিন কাজ। তারপরে কথা হলো যে আপনি ১ মণ জিনিস কিনলেন। ৪০ টা ভাগ করে যদি বিক্রি করতে যান আপনি কিন্তু ৪০ কেজি পাবেন না। তো এটা কিন্তু আবার জেনারা উনাকে বুঝাই দিয়েছে। সে কিন্তু বলবে তুমি ৪০ কেজির দাম দাও। তো এরকম তো অনেক টানাপোড়েন ঘটনা ঘটছে। যে জি, জিনিসগুলো তো আসলে কোন দিকে যাবেন? যে কিনতেছে সে বিক্রি করে তো আবার গভর্নমেন্টের ঘাড়ে টাকা দিতে হবে। এগুলো নিয়ে তো অসন্তোষ ছিল। কিন্তু অসন্তোষ তো এরকম ছিল না। তো এই অসন্তোষ যেটা ছিল সেটার মিনিমাইজ করা হয়েছে। যারা এগুলো করছে এক্সট্রা কাজ তাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে। যারা করে নাই ইভেন তাদেরকেও দেওয়া হয়েছে। এই জিনিসগুলো আসলে ফুলায় ফাপায় বলে এটাই মানুষের কাছে একটা প্রমাণ করা বা বুঝানোর যে এখানে যা ঘটছে আর্মি অফিসাররা জওয়ানদের উপর অত্যাচার করে সেজন্য এগুলো ঘটছে। অ্যাকচুয়ালি যা ঘটছে তার জন্য তাকে মেরে ফেলতে হবে এবং সেটাই যদি হতো তাহলে বাংলাদেশের আর কোনো বিডিআর ক্যাম্পে বিডিআর ব্যাটালিয়নে কেন হলো না? জি। এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কুড়িগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন যে বিডিআর ক্যাম্পে সেখানেও তো বিডিআর সৈনিকরা অফিসারদেরকে বন্দী করেছিল, সাময়িকভাবে অ্যারেস্ট করেছিল, কনফাইনমেন্টে রেখেছিল। সেখানে তো কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। ঘটনা শুধুমাত্র ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকার পিলখানাতে। আমি তো পার্সোনালি দেখলাম। আমি যখন এই ঘটনার পরে গেলাম কুড়িগ্রামে, ওই সময় আমার 2IC ছিল আমারই কোর্সমেট। 2IC, সিও এবং আরো কয়েকজন অফিসারকে তারা ওই সিওর অফিসের নিচে ছিল উনার অফিস। ২ তলায় উনাদেরকে বসার জায়গা দিয়ে ওখানে বসা রাখছে এবং এখানে ওরা গার্ড দিছে। কাউকে এদিকে আসতে দেয়নি। বন্দী বলা যাবে না। তারা এই অফিসাররা তো এখানে ছিল এবং তারা কিন্তু কোথাও যায় নাই। পরে যখন ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা ব্যাটালিয়ন থেকে চলে আসো, তখন বিডিআরই পৌঁছায় দিয়ে গেছে। পিলখানার বাইরে তো এই ঘটনা ঘটে নাই। একই বিডিআর তো। তার মানে জি। ওইখানে এমন কিছু ছিল, এমন কোনো ঘটনা বা এমন কোনো ব্যক্তি ছিল, এমন কোনো পরিকল্পনা ছিল, যেটার সাথে সারা বিডিআর এর কোনো মিল নাই। এবং বিডিআর এর কোনো অফিসার কিন্তু অন্য কোথাও মারা যায় নাই। শুধু পিলখানায়। জি। আপনার কি এই প্রশ্নটা আমি আপনাকে আগেও করেছি। আবারও একটু করি আমাদের দর্শকদের ক্লিয়ার হওয়ার জন্য। আপনার কি মনে হয় যে বিডিআর বিদ্রোহে আ ঢাকা পিলখানাতে যারা গুলি করেছে, ১ম দিকে গুলির সূচনা করেছে, তাদের মধ্যে বাংলাদেশের আ নাগরিকের বাইরেও কেউ ছিল? হ্যাঁ, অফ কোর্স। এটা শোনা গেছে এবং এটার আ প্রমাণ যারা দিতে পারবে এখন অনেকের সাথেই লিঙ্ক আপ নাই। শুনিও না মানে অনেক ১৫ বছর ১৬ বছর হয়ে গেছে তো। অনেকেই দেখা গেল যে বিদেশে সেটেল করেছে। সে দেখতেছে না আর ঝামেলা দরকার নাই। এগুলো যা হইছে হইছে।
এরকম ডাইকে পাওয়া যায় না, এরকম ঘটনা আছে। বাট বাট ওই আপনার সময় কাছে মনে মনে হয়েছে যে ভারতীয় আ আ প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিক, সৈনিক অনেকেই এই সরাসরি গুলির ঘটনায় জড়িত? ছিল এবং তাদেরকে বিমানে উঠায় দেওয়া হয়েছে এবং এটা আমি শুনেছি। আমার প্রেসিডেন্ট ইরশাদ হচ্ছেন, উনি আমার ব্যাটালিয়নের সিও ছিলেন জন্যে আমাদের একটা লিঙ্ক আপ ছিল ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, রিমোটলি। তো উনি কথায়, কথায় বলেছিলেন যে, "এই লোকগুলো ইন্ডিয়া থেকে এসে আমাদের লোক মেরে চলে গেল।" হুম, হুম। এরশাদ নিজের মুখে এটা বলছে এবং উনার নিজের আপন ভাগ্নে মারা গেছে। আ সাবেক রাষ্ট্রপতি এরশাদ? হ্যাঁ, এরশাদ সাহেবের আপন ভাগ্নে মারা গেছে। তো আচ্ছা। উনি উনি এরশাদ সাহেব সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব নিজে বলেছেন যে নিজে অন্য উনি দেশ উনি থেকে বলেছেন এসে এবং যাদেরকে বলছেন এখন অনেকে বেঁচে নাই হয়তোবা, খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমি শুনছি এরকম যে স্যার বলছে যে, "এরা বাইরে থেকে ইন্ডিয়া থেকে লোক নিয়ে এসে আমাদের লোক মেরে ফেলল।" এইরকম হুম, কথা। এরশাদের মুখ থেকে বের হওয়া মানে তো এই এটা একটা ওপেন সিক্রেট আরকি। অনেকেই জানতেন, অনেকেই সন্দেহ করেছেন, এবং অনেকেই এদেরকে বুঝতে যে পেরেছেন। এদেরকে যে পৌঁছায় দেওয়া হয় বিমানবন্দরে, সেই পৌঁছানোর গাড়ি কোন গাড়িতে গেছে, কয়জন গেছে, বিমান ওয়েট করেছে তাদের জন্যে, এগুলো কিন্তু তখনও শোনা যাচ্ছিল, এখনো প্রমাণ আছে। এগুলো তো যে কেউ যেয়ে দেখতে পারে যে এই বিমানের শিডিউল ছিল কি? গেছে দেরিতে কেন? কোন প্যাসেঞ্জারকে নিয়ে গেছে? এবং এই হুম, হুম, এই লোকদেরকে এদের সাথে কনট্যাক্ট কে করেছিল দুবাইতে, তাদের সাথে কি কথাবার্তা হয়েছিল, কত টাকার কনট্যাক্ট হয়েছিল, এগুলো সবই তখন শোনা গেছে এবং এখন অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই লোকগুলো যারা এটার এই ইগনাইট করে যারা, তারা আমাদের দেশের লোক না। এখনো তো এইবারও তো এই যে এইবার যে ঘটনা ঘটলো, অনেক লোককেই পাওয়া গেছে। এই যে দেখেন পুলিশের ১ লাখ লোক পাওয়া যাচ্ছে না। আপনি খোঁজেন, কয়েক ঠিকানায় যান দেখবেন যে এই নামে কোনো ব্যক্তিই নাই মানে ওই আপনি আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে যেই অগাস্ট বিপ্লব হলো, ৫ অগাস্টে জুলাই বিপ্লব, জুলাই অগাস্টের যে বিপ্লবটা হলো, সেই অ্যা আ সেই বিপ্লবের সময়ও দেখা যায় যে অনেক নির্মমতা বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করছে। এটা কি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ করছে? এটা নিয়ে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না। কারা এত নির্মমতা দেখাচ্ছে? আপনার কি মনে হয় না, না যে এটা এই তো সরাসরি অগাস্ট বিপ্লবে যারা গুলি করেছে তাদের মধ্যে কি কোনো ইন্ডিয়ান এলিমেন্ট ছিল? অফকোর্স ছিল। এই যে ভিডিও কয়েকদিন আগেই দেখলাম যে ভিডিওতে আসছে যে মাথায় মারো। মাথা বলছে না, সর্বে মার। এই যে কথা যে হিন্দিতে বলতেছে তার মানে কি? ও হিন্দিতে বলবে কেন? তো জি। এরকম তো দেখা গেছে। আর দেখেন একটা ২ টি বাচ্চা বিরানি খাচ্ছে, মিছিল-টিছিল করছে। তো বিরানি খাইতে, খাইতে একজনের মাথায় একটা গুলি লাগলো, বিরানির প্যাকেটের উপরে পড়ে মরে গেল। তো এই বিরানির প্যাক খাচ্ছে তখন মাথায় মারবে বাংলাদেশের একজন পুলিশ, স্নাইপার। এইটা আমার আশ্চর্য লাগে। এটা হইতে পারে না। হুম, হুম, হুম। তো এই যে নির্দয় আচরণগুলো হয়েছে, এগুলো আসলেও এই সয়েলের কেউ করবে বলে আমার মনে হয় না এবং এখানে যে এই যে আগের প্র্যাকটিস যেটা, তখনও বিডিআর কিলিং এর সময় এবং এর বিডিআর সৈনিকরা তো আমাকে বলছেই যে, "স্যার আমরা খোদার কসম স্যার আমরা এগুলো করি নাই।" আমি তো ওদের সাথেই থাকতাম। এই সকাল হলে আমার রেস্ট্রিকশন ছিল। আমাকে কোথাও যেতে দেওয়া হতো না। আমাকে কিছুদিন তো একটা রুমের মধ্যে তালা মেরে রাখা হতো, বের হইতে দিত না। তো অনেক রিকোয়েস্ট-টিকোয়েস্ট করে আমি বারান্দায় বের হতাম, তাও সেই শেষ বেলায়। তো ওরা তখন চলে আসে বিভিন্ন জায়গা থেকে। হুম, হুম, বসে হুম। অনেক কথাবার্তা হতো। তো ওদের তো ওই যে যারা ওই ফার্স্ট লাইন যে সমস্ত সৈনিক ওই সময় যারা ছিল, তারপরে প্রাইম মিনিস্টারের সাথে যারা মিটিং করলো, ওদের সবই তো আমার পাশে, পাশেই থাকতো। তাদের সাথে আমার অনেক কথা হইছে। হুম, হুম, হুম। জি। এইখানে আরেকটা জিনিস, এইখানে যে গুরফান নামে একজন লোক ছিল, আ উনি এখনো জীবিত আছেন কিনা জানি না, সুবেদার সম্ভবত। তো উনি একজন অফিসারকে পার্সোনালি বলছে, এটা প্রমাণ পাওয়া যায় এখন, যে আপনারা জানেন না আমাদের পিছনে কে। আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের পিছনে কে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমাদের কি করার ক্ষমতা আছে। এই কথাগুলো এই সুবেদার গোফরান একজন অফিসারকে বলছে। জি, জি। তার মানে তাদের বিডিআর সৈনিকদের পেছনে কেউ আছে, কে কলকাঠি আছে? নাড়ছে। কেউ আছে। এবং এটা ২৫ তারিখের ঘটনা। এই যে আমি যে কথা বললাম ২৫ বা ২৬ তারিখে একজন হুম, অফিসারকে সে নিজে মুখে বলছে। আর আমি যখন গোফরানকে ডেকে, ডেকে কথা বলতে চাইছি সে আমার কাছে আসে নাই কখনো। হুম, ও জেলে আমিও জেলে, সে আমার সাথে কথা বলত না। জি। আম আওয়ামী লীগের বিগত সরকার তো এই বিদ্রোহের কোনো সুষ্ঠু তদন্ত করতে দেয়নি। কোনো রিপোর্ট সেভাবে প্রকাশ করেনি। আ এটাকে পুরো ধামাচাপা দিতে চেয়েছে। আপনি কি এখন আশাবাদী যে আ জুলাই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনে বাংলাদেশের যে নতুন বিপ্লবোত্তক সরকার আছে, তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে বা করা কি সম্ভব এখনো যদি কেউ উদ্যোগ নেয়? না, এটা সম্ভব। কিন্তু হবে বলে আমার মনে হয় না। বিকজ আ যারাই করবে, যেই করবে, বাংলাদেশে শুধু উপর থেকে হাসিনা ম্যাডাম নাই, সবাই আছে। আপনি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। এটা একদম সম্পূর্ণ আর্মির কাছে ছেড়ে দিত, দেন আমি আমি যেভাবে ভুক্তভোগী, আমাকে করতে দিলে আমি আন্তরিকতা নিয়েই করতাম। কিন্তু অন্য যারা, তারা তো সবাই লবণ খাইছে ওদিক থেকে। তারা তো করবে না। আপনি একটা কমিটি গঠন করেন না। আর বাংলাদেশ সেনাবাহিনীর আপনি কর্নেল অ্যাবভ সবাই তো ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট।
হুম, প্রশাসন, পুলিশ তো গেছে গিয়া যারা আছে তারাও তো সব খুঁজে বের করলে দেখা যাবে যে ওরাও এর মধ্যে ছিল। তো এই যে এরকম একটা জগাখিচুড়ি অবস্থাতে আপনি যদি বিপ্লবের পরে একটা সরকার হয়েছে, সম্পূর্ণ একদম A to Z বাদ দেন, আপনি নতুন করে নেন। তাহলেই করতে পারবেন। করা সম্ভব না সেটা আমি বলব না। কিন্তু করতে অনেক বাধা আসবে ওই একই রকম। কারণ যারা এগুলা করার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া বা করার ব্যাপারে প্রভাব খাটাতে পারবে তারা অনেকেই পাপী। এই হুম। জন্যে এখনো যে খুব মানে কারেক্টলি একটা করা যাবে এটা, তারপর আরো আছে যে অনেকেই ভালো, ভালো সাক্ষী। হয়তো ১৫ বছর ধরে কানাডা, আমেরিকা, অন্য বিভিন্ন জায়গায় আছে, সে আর আগ্রহী না। অনেকেই আনা যাবে না। বিকজ তার ছেলে, বউ সবকিছু নিয়ে সে অনেক সেটেল। সে যাবে যে আমার কি দরকার এখানে। আর তারপরেও কথা, আপনার সাথে আমি আজ কথা বলছি। আজ হোক আর কাল হোক, এভরিথিং উইল বি কাউন্টেড and I'll be affected. I know it. Even I am telling it. আমি তো এই কথা ওই সেদিনও জানি। যখন মঈন আহমেদকে আমি চ্যালেঞ্জ করলাম তখন প্রথমেই তো বলছি, I do not know whether I can go on normal retirement or not. কিন্তু আজকে আমাকে এই কথা বলতেই হবে। আমি তখনও বলছি এবং জানি বলার পরে আমার কি, কি হইছে। আমাকে ধরে নিয়ে গুম করে যে অগত্য নির্বাচন এই করা হয়েছে এই প্রসঙ্গে আমরা আসছি আরকি। এটাই আমার পরবর্তী কোয়েশ্চেন ছিল। যে আপনার যে সাহসিকতার সাথে যে আপনি ভূমিকাগুলো পালন করেছেন, আপনি ঘটনার পরপর সেনার জেনারেল মইনীয় আহমেদ তৎকালীন সেনাপ্রধান তাকে কনফ্রন্ট করেছেন। তাকে আপনি বলেছেন, "গেট আউট ফ্রম হিয়ার, ব্রিং ইউর প্রাইম মিনিস্টার।" তার পরবর্তী দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি কনফ্রন্ট করেছেন। তাকে আপনি সরাসরি বলেছেন যে আপনি জড়িত বা আপনার দল জড়িত। জি। তারপরে আপনি ইন্ডিয়াকে কুড়িগ্রাম থেকে বাংলাদেশের অধিকৃত জমি আপনি উদ্ধার করেছেন। আপনি একটার পর একটা প্রো বাংলাদেশ স্টেপ নিয়েছেন যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে ছিল। আপনি বড়, বড় রাঘব বোয়ালদেরকে কনফ্রন্ট করেছেন। আপনি কি কনসিকুয়েন্স ফিল করেছেন? আপনাকে কি কোন শাস্তি দেয়া হয়েছে? আপনি বারবার জেলের কথা বলছেন। আপনি কি বলবেন যে আপনি কিভাবে জেলে গিয়েছেন? আপনার প্রতি কি অবিচার করা হয়েছিল? না, জেলে তো আমি পড়ে গেলাম। ১ম এ আমাকে আ যখন আমার আ বন্ধু ধরা পড়ল, তাকে ধরা হলো ইউনিফর্ম পরা অবস্থায়। তার চাকরি যায়নি তখন। কর্নেল হাসিনকে ধরার পরে আমার আরেক বন্ধু আ কর্নেল আব্দুল্লাহ, ও আমাকে somehow জানাতে পারল শুধু যে, "ওকে ধরছে, এখন তুই কি করবি কর।" তো আমি তো বুঝলাম যে এখন আমাকে ধরবে। কারণ আমরা একসাথেই ঘুরতাম এবং আমাদের কিছু, কিছু কাজ ছিল ডেফিনিটলি সেগুলো আর প্রকাশ্যে বলা যাবে না। আ তো আব্দুল্লাহ আমাকে এটা বলার পরে আব্দুল্লাহ ওই দিনই অ্যারেস্ট হয়ে যায়। আর আমি সেদিন থেকে শুরু করে অ্যা ১ মাসের কিছু কম সময় আমি আপনি কি তখন সেনাবাহিনীর সদস্য নাকি আপনি আ রিটায়ারমেন্টে গিয়েছেন? না, তখন তো আমাকে ডিসমিস করা হয়েছে। তখন অনেকদিন হয়ে গেছে। আমি ধরেন আগস্ট ২০১১ তে আমাকে অ্যারেস্ট করা হয়। আর আমার চাকরি গিয়েছে ২০০৯ এর জুনের ১৬ তারিখে। তো আপনার এই চাকরি কেন গিয়েছে? চাকরি গিয়েছে আমি এগুলো তো আর কিছু না। যেকোনো অফিসারকে তো আর্মি চাইলে যাকে তাকে চাকরি থেকে বের করে দিতে পারে। আমাকে তাই বলছে। মানে আপনার কি মনে হয় যে আপনার এই ভূমিকার কারণে বিডিআর অফকোর্স, বিদ্রোহের পর যে অবশ্যই, আপনার শক্ত অবস্থান এর অবশ্যই। সঠিক আ স আম এটার কারণেই আপনাকে এই বাংলাদেশ কারণে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে? যে এটার কারণে আমাকে বরখাস্ত করা হয়েছে। আমি কোনো পেনশন, কোনো মেডিকেল ফ্যাসিলিটিস, আমার কোনো আ আ বলতে গেলে আর জাস্ট খালি হাতে আমি আমার বাড়ি থেকে সরকারি বাসায় থাকতাম, বের করে দেওয়া হয়। আমি আসলে খুবই কপরদকশূন্য অবস্থায় আমি ঘোরাঘুরি করছি। আমাকে কেউ চাকরি দেয় নাই। তো জি, এমন তারপরে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো ২০০৯ এই। জি, ২০১১ তে আপনি অ্যারেস্ট হয়েছেন বললেন, তাই তো? জি, জি আচ্ছা, ২০১১ তারপরে কি আপনাকে ২০১১ তে অ্যারেস্ট করে আপনাকে গুম করা হলো বা জি। জেলে নেয়া হলো? কি হলো? আপনার অ্যারেস্টের পরে কি হলো? আপনি কি একটু অ্যারেস্টের পরে বলবেন? আমাকে গুম করা হয় এবং আমাকে ধরে নিয়ে হাত পা, চোখ হাত সব বাঁধা অবস্থায় আমি ৫ দিন ৬ দিন বলা যায় আরকি। আমি আ কনফাইন্ড ছিলাম এবং ওই সময় আমার উপর অকথ্য নির্যাতন করা হইছে। এবং সেগুলো আসলে আ আর্মি অফিসার না হলে হয়তো মারাই যাইতাম। তো আমাকে আ আপনাকে কে যে গুম করেছে? কোন এজেন্সি গুম করেছে? এটা আ আমাকে ১ম আমার যখন যারা ধরে তারা র‍্যাবের পরিচয় ধরছে। বাট আমাকে যখন নিজে অত্যাচার এবং জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে আমি নন বাংলাদেশি ফ্লেভার পেয়েছি। যে সেখানে শুধু আমাদের লোকই নাই, সিভিল, পুলিশ, তারপরে ভিনদেশী নাগরিকেরা ছিল এবং সেখানেই আমাকে আ ৫ রাত ঘুমাতে দেওয়া হয় নাই এবং রোজা থাকা একটা মানুষকে যে অত্যাচার করছে আ জাস্ট কিছু স্বীকারোক্তির জন্যে। তারপরে আমি যখন এগুলো রাজি হইনি তখন সাদা কাগজে সই করতে বলছি। দেন they have taken me for crossfire. তো ওইখানে আমি যাইতে পথে আমাকে যখন বলছে যে এখনো সময় আছে, তখন আমি বলছি যে, "দেখেন, আমাকে যদি এইভাবে মোরা আল্লাহ লিখে থাকে, আপনি বলেন না বলেন, আপনার হাতে লেখা থাকলে আপনার হাতেই হবে।
আর যদি না লেখা থাকে আপনার সবাই ইচ্ছা করলেও পারবেন না। আই হ্যাভ দ্যাট বিলিভ, এবং আমি আপনাদের কোঅপারেট করব, কারণ এটি আল্লাহর লেখা। এবং আমার মৃত্যুই আমার কিন্তু জাহান্নাম জান্নাতের ফয়সালা হবে। আই এম ভেরি মাচ কনফিডেন্ট। আমাকে অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে এবং আমাকে বিনা অপরাধে মারা হবে, এটা আমার জন্য খুবই খুশির সংবাদ। আই উইল কোঅপারেট, ইউ টেল মি হোয়াট টু ডু। তখন ওইখানে সৈনিকরা পরে আমাকে আর ফেরত নিয়ে এসে বলছে, স্যার আপনি বেঁচে গেছেন শুধু আপনার কথার জন্যে। ওরা যা আমরা তো জানি সবে কি হবে, এবং তারা আমাকে ইন্ডিকেশনও দিয়েছে, স্যার আল্লাহ আল্লাহ করেন, অনেকবার বলছে। মানে আমার রুমের মধ্যে আমি একা থাকতাম খাটে, আর ওরা 5 জন বা 6 জন সাবমেশিন গান নিয়ে ডিউটি করতো। তো হুম, ওদের হুম। মধ্যে ওই যে একদিন দুদিন রোজা থাকে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আমিও তাই। ওদের কিছু জিনিস আমি সবক টবক দিই, তার পড়াশোনা কিছু আছে জন্য বলতে পারি। দেন তারা আমার খুবই ভক্ত ছিল, এবং এই জন্য ওরা আমাকে অনেক কিছুই বলছে, এবং আসার সময় বলেছে, যখন আমাকে নিয়ে আসে পুলিশকে দেয়, তখন বলছে যে স্যার কখনই মুখ খুলবেন না। এই পুলিশের লোকজন বা আর্মিরও ছিল, কেউ তো পরিচয় দেয় নাই আমাকে। আমি তারপরে আর আমাকে রিমান্ডে নিয়ে অত্যাচার করছে। আমি কোনো সময় আমি কোনো ইনফরমেশন দিইনি যে না আমি আমি আপনার কাছে কি জানতে চাইতো? মূলত আপনার কাছে কি জানতে চাইতো তারা? আমাকে জানতে চেয়েছে যে আমি আমার সাথে ব্রিগেডিয়ার আজমির সম্পর্ক খুব ভালো ছিল। আমার সাথে বেগম ম্যাডাম খালেদা ম্যাডামের সাথে ভালো যোগাযোগ ছিল। আমি যেতাম, আমাকে উনি অনেক রকমের সাহায্য সহযোগিতা বা পরামর্শ দিয়েছেন, যেই মাঝে মাঝে যাওয়া হতো। তারপরে আমি আরও কিছু কিছু কাজ আছে যেগুলো আসলেও হাইলি সিক্রেট ব্যাপার-স্যাপার, সেগুলো আমি আর আলাপ করতে চাই না, না। আমরা কোনো ক্লাসিফাইড ইনফরমেশন জানতে চাচ্ছি না আপনার কাছে। তো আ এইগুলোই বের করার জন্যই তারা আমাকে এইভাবে অত্যাচার করেছে, এবং শেষ পর্যন্ত আমাকে একটা মামলা দিয়েছে জঙ্গি সংগঠনের সাথে সম্পর্কিত, এবং সরকার উৎখাত, বিশেষ করে প্রাইম মিনিস্টারকে হত্যার পরিকল্পনা। এই জিনিসগুলো দিয়ে আমাকে শেষ পর্যন্ত আ অ্যা মামলা দেয় আরকি। মানে এই কয়েকদিন নির্যাতন করে আমার কাছ থেকে আসলেও কিন্তু তথ্য পায় না। আমি জানি, আমি বলছি উনাদেরকে যে, "আপনাদেরকে কি তথ্য দেব বলেন?" আমি তো আসলে কিছু জানি না। আমি তো মনে, মনে জানি। আমি গোয়েন্দা চাকরি করছি। আমি জানি যে কথা একটা বললে ১০ টা বলতে হবে। আমি কিছুই জানি না। আপনারা পারলে আপনারা প্রমাণ দেন, আমার যা খুশি তাই করেন। আর মেরে ফেলার ব্যাপারে আমি তো বললামই যে, আপনি মেরে ফেললে তো আমি খুশি। আপনি বিচার করেন, আপনার বিচার আল্লাহ করবে। কিন্তু আপনি আমাকে মেরে ফেললে তো আমি খুশি, বিকজ এটাই আল্লাহ চেয়েছে। এই যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হবে এবং তার জন্য সে জান্নাতে যাবে। তো সমস্যাটা কি? আই এম ভেরি হ্যাপি। লেটস গো। মানে বলে যে আশুলিয়ায় নিয়ে যাচ্ছিল আরকি। হুম, হুম। তো যাই হোক, তারপরে তো ওরা আশুলিয়ার দিকেই তখন অনেকগুলো হ্যাঁ, ক্রস জি। ফায়ার তারা করতো এবং এটা আসলে। আমার ফ্যামিলি আশুলিয়াতে কয়েকদিন বসেও ছিল যে সামটাইম দে উইল গেট ম্যারিড ডেড বডি, এটাই ছিল। কারণ সেই সময় আমাদের আত্মীয়-স্বজন বিভিন্ন সার্কেলে, মন্ত্রী, মিনিস্টার, ইভেন দেশের প্রেসিডেন্ট পর্যন্ত তারা যেতে পারছে। বাট ওনারা কেউই বলে নাই যে উনাকে ধরা হয়েছে। বাট সবাই জানে এটা, থানায় জিডি-টিডিও করা আছে যে উনাকে কোথা থেকে ধরা হয়েছে, কে ধরছে, ধরার পরে যে অত্যাচার করছে, এগুলো তো আমি পরে বলতে পারছি। তো এই জিনিসগুলো আ তখন যেমনিই হোক মামলা দিয়ে যখন আমাকে কোর্টে চালান করে দেয়, তারপর তো আমি জেলে ছিলাম জন্য ওই যে তো পরে বিডিআর সৈনিকদের সাথে আমার দেখা হলো। এবং ওইখানে যে আমি আরো ক্লিয়ার হলাম। এটা তো আমার জন্য আমি ভেরি লাকি যে আমি যারা ঘটনার সাথে জড়িত, যে সৈনিকদের নাম সবার আগে বলে হলো সেলিম রেজা। I met him many a time. সে সবসময় আমার কাছে এসে বিভিন্ন কথা বলত। তারপরে যিনি নেতৃত্ব দিয়েছেন বলে যাকে দায়িত্ব দেওয়া ছিল, ওই যে ডিআইজি তৌহিদ, উনারে ডাক দিলে যদি দূরের থেকে শুধু শোনে যে আমি ডাক দিয়েছি, সে দৌড়ায় আসতো। তো এই সমস্ত লোক তো সবই বলছে আমাকে যে, "আসলে স্যার আমাদের কিন্তু এরকম কিছু ছিল না। আমরা উনাদের কাছে গেছি যে সরকারে নতুন ওনারা আসবেন বা আসতেছেন বা আসবে। উনারা আমাদের এইগুলা করুক। এই সমস্যাগুলো যেগুলো আমাদের বিডিআরের সোলজাররা বলে, এটার সমাধান হলে ভালো হয়।" এইভাবেই আমরা গেছি। কিন্তু উনারা যে ঘটনা ঘটছে এটার সাথে আসলেও আমাদের কোনো সম্পর্ক নাই। জি। আমরা অনুষ্ঠানের আমরা ১.৫ ঘন্টা ধরে কথা বলছি, বিলিভ ইট অর নট। মনে হচ্ছে যে খুব অল্প সময়ে কথা বলছি। কিন্তু আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমি আপনার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাবো। সেটা হচ্ছে আপনারা তো আর্মি অফিসার হিসাবে ইন্ডিয়াতে অনেক ট্রেনিং করেন। যেহেতু ইন্ডিয়া নেইবারিং কান্ট্রি, তাদের সাথে অনেক রকম কোঅপারেশন থাকে। একটি কথা শোনা যায় যে ইন্ডিয়ার প্রভাবে গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের আর্মির যে ট্রেনিং সেটার নর্থ স্টার চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের আর্মির যে ট্রেনিং, যেই vocabulary, যেই শত্রু জ্ঞান করা, এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনার কি কোনো অভিমত আছে যে বাংলাদেশ আর্মির ট্রেনিং এ কোনো চেঞ্জ হয়েছে? সেটা কি প্রো ইন্ডিয়ান চেঞ্জ? আপনি কি আমাদেরকে কিছু বলতে পারেন সে ব্যাপারে? এটা তো ডকুমেন্টারি সব। আমাদের একটা পাঠ্য বই ছিল যেটার নাম ছিল উল প্ল্যান ট্যাকটিক্স। মানে হু, হু। এই এই ভাল্লুক দেশের রণকৌশল।
এটা ইংরেজি একটা বই, অফিসাররা পড়তো। সেই বইটা মানে হলো ইন্ডিয়ার রণকৌশল সম্পর্কে, তাদের ওয়েপন সিস্টেম, এগুলো আমরা পড়তাম এবং আমরা জানতাম এটা হলো আমাদের শত্রু। এবং জি, আমাদের যখন মিলিটারি ট্রেনিং শুরু হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, তখন থেকেই যেভাবে আমাদের যা পাম্পলেট, রাইট আপ যত কিছু আছে সব কিছু ইন্ডিয়া শত্রু হিসাবে ধরে এটা করা হতো। এবং আমরা যখন সৈনিকদেরকে নিয়ে এক্সারসাইজ করতাম, তখন আমরা কিন্তু ন্যারেটিভটা তৈরি করতাম এরকমই যে ২ টা দেশ, একটা হলো গ্রিনল্যান্ড আর একটা হচ্ছে উলফল্যান্ড। তো উলফল্যান্ড গ্রিনল্যান্ডের মধ্যে সীমানা হচ্ছে বর্তমানে যে সীমানা ইন্ডিয়া এবং বাংলাদেশের। আপনি এখন বলেন যে আমি একটা ন্যারেটিভ নিয়ে যুদ্ধে নামতেছি, আমি অনুশীলন করছি, যেখানে আমি বলতেছি যে বর্তমান যে সীমানা সেটি হলো এই ২ দেশের সীমানা। তাদের মধ্যে যত বিরোধ সেটা হলো কি, একটা তেল খনি পাওয়া গেছে, ও বলে যে এটা আমার। তারপরে একটা নদী যাওয়ার কথা যেদিক দিয়ে, অন্য দিক দিয়ে দিয়ে বাংলাদেশের মানে গ্রিনল্যান্ডের জমি ভেঙে ফেলতেছে। তার প্রাকৃতিক সম্পদ জোর করে দখল করতেছে। তো আমরা যখন যুদ্ধ করতাম তখন কিন্তু সবসময় আমাদের যেটা আন্তর্জাতিক যে বর্তমান সীমানা ২ দেশের, সেটাকে সীমানা ধরে আমরা যুদ্ধ করতাম। এবং জি। যখন এই যুদ্ধের যত রকম চর্চা হতো, তখন তাদেরকে সবসময়ই শত্রু হিসাবেই করা হতো। কিন্তু এনারা কমপ্লেইন করলো যে, "না, এটা আমরা তোমাদের শত্রু না, তোমরা এটা করতে পারবা না।" তখন একদম, একদম কাল্পনিক একটা রেখা দিয়ে বলা হতো যে, "এটা ২ টা দেশ, ২ টা সীমানা, এরা ২ টা দেশ।" তো মানে এইভাবে আপনি বলতে চাচ্ছেন এতদিন পর্যন্ত আম এই এই আ 111 এর আগ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর ট্রেনিংটাই হতো উলফ্লো ল্যান্ড ট্যাকটিক, যেখানে ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে যুদ্ধের প্রশিক্ষণগুলো করা হতো, শীতকালীন মহড়া সহ সবগুলো। কিন্তু আপনি বলতে চাচ্ছেন এই ঘটনার পরে ঠিক কত সালের দিকে এই চেঞ্জটা হয়? এটা খুব একটা সময় লাগে না। বিকজ তারা তো এগুলার প্রক্রিয়া শুরু করেছে অনেক আগে। যেমন আমাদের কমান্ডো ট্রেনিং হয়। আমরা মেইনলি কমান্ডো ট্রেনিং এর ডকুমেন্টস পাম্পলেট যেগুলো ফলো করছি সেটা ইন্দোনেশিয়া থেকে। মানে আমেরিকান ওই ইয়ের থেকে। তো ওরা তো আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে এবং ইভেন তারা বলছে তোমাদের কমান্ডো ব্যাটালিয়ন দরকার কি? আমাদের কমান্ডো ব্যাটালিয়ন পারলে ইন্ডিয়া তারা বলেছে ইন্ডিয়া বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনী কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডো কি দরকার? ব্যাটালিয়ন। আমাদের কমান্ডো তাদের থেকে অনেক, অনেক গুণে শ্রেষ্ঠ। আমাদের কমান্ডো, আমাদের প্যারা জাম্পার, আমাদের যারা প্যারা কমান্ডো যারা, তারা ওদের থেকে অনেক ভালো। তো কেন তারা ভালো? এইজন্য তারা কি করেছে? আমাদের সম্পূর্ণ ট্রেনিং ম্যানুয়াল আমাদের এক চাকমা অফিসারকে তাদের এজেন্ট বানায়া তার মাধ্যমে সব নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা। অফিসারটা এখন তো অ্যারেস্ট। তো এই যে ইন্ডিয়াকে শত্রু জ্ঞান করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ট্রেনিং গুলো সেগুলো আর করা যাচ্ছে না। এখন না, একটা কাল্পনিক সীমারেখা কে টার্গেট করা হচ্ছে এবং ইন্ডিয়াকে শত্রুই জ্ঞান করা না, যাচ্ছে না। শত্রু বলাই তো যাবে না। শত্রু বলাই যাবে না, তাই না, তো? অবশ্যই। তো তাহলে তাহলে এটা বাংলাদেশ সেনাবাহিনীতে যদি এই প্রশিক্ষণ বা এই এই মতধারার প্রশিক্ষণ আ প্রচলিত থাকে, বাংলাদেশ সেনাবাহিনী তো শক্তিশালী কখনো হবে না। না, না, শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী হোক এটা তো কেউ চায় না। মানে ভারত চাবে না কখনোই। আপনি আপনি যখনই এগুলো প্রশ্ন করেন, আপনাকে আসলে বুঝতে হবে যে আ আমাকে ইন্ডিয়া সম্পর্কে চিন্তা করতে হলে আমাকে ১ম এ চিন্তা করতে হবে আমি ইন্ডিয়া। লেট মি পুট অন হিজ শু। তাহলে হুম, কিন্তু হুম, আমিও বুঝবো যে না এর মধ্যে কেন? আমাকে একজন জেনারেল ফ্রিডম ফাইটার উনি আমাকে বলল, মতিউর রহমান উনার নাম, মারা গেছেন। উনি আমাকে বলতেছে যে আমি তো ইন্ডিয়ায়ও গেছি, পাকিস্তানেও গেছি। ইন্ডিয়ান লোকজনকে যখন ওরা দেখি যে এই যে বললাম না যে ইন্ডিয়ান ম্যাপ, ওদের বাচ্চারা যখন ওদের ম্যাপ আঁকে, তারা হুম, সাইকোলজিক্যালি সিক হয়ে যায় যে এটা কি ঝামেলায় পড়লাম যে বাংলাদেশের ম্যাপ আঁকাতেই হয়। এটা কেন উঠায় দেওয়া যায় না? এটা তো তারা জন্ম থেকে শিখে আসে যে এই ম্যাপ সরাও, এই ম্যাপ দরকার নেই। এটা আমাদের দেশ। তাদের নেতারা তো প্রকাশ্যে বলে যে আমরা ইন্ডিয়া গ্রেটার ইন্ডিয়া করব। তারা তাদের পার্লামেন্টের সামনে যে ম্যাপ দিয়েছে এ দেশের, সে ম্যাপের মধ্যে বাংলাদেশ বলতে কোনো দেশ নাই। আমরা কোনো প্রতিবাদও করিনি। করার ক্ষমতা নাই তো। কারণ যেটা প্রতিবাদ করবে তাদের তো আগে থেকে হয় বলছে তোকে মেরে ফেলবো, অথবা তুই হইতি একটা সিপাহি অথবা মেজরের উপর হইতে পারতি না, তোরে আমি জেনারেল বানাইছি। হুম, এই হুম, তো করছে। তারপরে তো গেল আপনার আমাদের অফিসারদের মধ্যে অনেকেই আমার বন্ধু-বান্ধবের মধ্যে আমি শেয়ার করছি সেটা। আমাকে বলছে এরকম যে ওদের অফিসারদের মধ্যে যখন একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক হলেই একটা প্রশ্ন প্রায়ই করত। সেটা হলো, "আচ্ছা তোমরা এরকম কেন? এই ইন্ডিয়ার প্রতি তোমাদের শিল্পী, সাহিত্যিক, এই সেই আমলা যত আছে সবাই আমাদের প্রতি সফট। আর্মি অফিসাররা তোমাদের আমাদেরকে পছন্দ করে না কেন?" হুম, হুম, ইট ওয়াজ অ্যান অবজারভেশন। আর্মি অফিসার ডু নট লাইক দি ইন্ডিয়ানস। কারণ তাকে তো শিখানো হয়েছে ১ম এ যে ইজ উল প্ল্যান্ট। হুম, 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 এটা তো সে ভুলতে পারে না। আমার আর আমাদের অফিসাররা তো প্রায় সবাই চিটাগংয়ে, পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছে। আমাদের সেই জামানার কথা বলছি। পার্বত্য চট্টগ্রামে যখনই ১ম গেলাম, আমার উপরে যে গুলি হচ্ছে, আমার দেশের মানুষকে হত্যা করা হচ্ছে, এগুলো কে করতেছে? শান্তি বাহিনী। শান্তি বাহিনী কারা? তাদের ক্যাম্প ইন্ডিয়ার মধ্যেই। তারা ওখানে খায়, ওখানে তাদের অস্ত্রপাতি, গোলাবারুদ সব ইন্ডিয়া দেয়। তারা ভিতরে এসে আমাদের লোক মেরে ফেলে, আমাদের জায়গা দখল করে ফেলতে চায়।
তার মানে ইন্ডিয়া একটা প্রক্সি ওয়ার যে এই যে 76 থেকে এই যে সেদিন 97 পর্যন্ত করলো, তো এটা ইন্ডিয়া তো একটা সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, যে আমাদের বিরুদ্ধে একটা সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণ মদত দিয়ে অস্ত্র, গোলা বারুদ, শেল্টার সবকিছু দিয়ে যুদ্ধ করাইছে। জি। তো এইটা যখন প্রথম আমি কমিশন পেয়ে ওখানে গেলাম, আমার রক্তে মিশে গেল এটা যে ইন্ডিয়া ইজ দি এনিমি। মিশবে না কেন? কারণ আমি তো প্রতি মুহূর্তে এই মশার কামড় খাই, জোকে ধরে রক্ত খেয়ে ফেলে। কার জন্যে? ওরা শান্তি বাহিনীর প্রশ্রয় দিছে জন্যই তো এটা হচ্ছে। এবং তারা যে শান্তি বাহিনীকে কিভাবে কত রকম করে ট্রেনিং দিয়ে আমাদের কত কিছু করছে, ক্ষতি করছে, আমাদের কত সৈনিক অফিসার মারা গেছে। তো ওটা দেখেই তো প্রথমেই আমার যে আর 6 সিপিএমে থেকে ওইখানে দেখলাম যে এটা কনফার্ম ইজ দি এনিমি, আর তো কোনো এনিমি নাই, এটা একটা এনিমি। তো এটা তো আর বুঝতে কোনো বাকি নাই। এবং এই যে এই 15-16 বছরের যে প্রসেসটা আমাদেরকে বন্ধু বলানোর হয় নাই। বন্ধু বলাতে পারলে তার নিজের আত্মীয়কে সেনাপ্রধান বানানোর পরেও ওই ভদ্রলোক পিছনের যে ফিডব্যাকটা পেয়েছে যে নো নো উইল নট ফায়ার টু আওয়ার পিপল, এই হলো আমাদের সেনাবাহিনীর মূল মন্ত্র। আপনি দেখেন 71-এ আপনি বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কথা বলছেন। জি, উনি উনার আত্মীয় হয়েও কিন্তু উনাকে যা বলতে হয়েছে তাকে, বিকজ শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরেও জেনারেল ওয়াকার তার অনৈতিক কাজে আর সমর্থন করেনি, তাই তো? বিকজ নিচের দিকে ফিডব্যাক এটাই। আপনি দেখেন 71-এ যখন আমাদের 5টা ব্যাটালিয়ন বিদ্রোহ করলো, তো 5টা ব্যাটালিয়ন বিদ্রোহ করে তো তাদের পক্ষে দেশ স্বাধীন করা অসম্ভব। তো আউট অফ ইমোশন দে হ্যাভ ডান ইট। তারপরে যখন তারা দেখলো যে পলিটিশিয়ানরাও তাদের সাপোর্ট করছে না, তখন তারা জেনারেল ওসমানীকে ডেকে তেলিয়ে বেড়ায় বললো যে আপনি আমাদের গার্জিয়ান, আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান যদি হয়, একসময় হবে তো, তো সেখানে তো আমাদেরকে কেউ স্টেক হোল্ডার হিসাবে নিবে না। আপনার কাজ ওনাকে সাজেস্ট করেন যে একটা সরকার গঠন করেন এবং সেই সরকারের সেনাবাহিনী হিসেবে আমাদের স্বীকৃতি দেন, যাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার সময় আমরাও যেন ওই প্যাকেজে পড়ে যাই। এবং তা যদি না হয় তাহলে জুনিয়র অফিসাররা এরকম বলছে যে তা না হলে তো আমরা বিপ্লবী সরকার গঠন করব, আওয়ামী লীগ মেরে সাফ করবো। এগুলো সেই সময় মুক্তিযোদ্ধাদের কাছে শোনা কথা এটা আমার। জি। তারপরে তাড়াতাড়ি করে 4 তারিখে 4 এপ্রিলের ঘটনা, 10 এপ্রিলে সরকার গঠন হয়েছে। এটা কি ছেলের হাতের মোয়া? যে তাজউদ্দিনকে কেউ পছন্দ করতো না। তাজউদ্দিন সরকার গঠন করছে জন্যে এই নিউক্লিয়াস এবং অন্যান্য যা শেখ মনি সহ ওনারা তো মেরেই ফেলতে চেয়েছে। কিন্তু উনি বাধ্য হয়েছে এটা করতে, যে ওসমানী যেভাবে ওনাকে বলেছেন, তো উনি তখন চিন্তা করছেন না, এটা দেরি করা যাবে না। তারপরে 10 তারিখে সরকার গঠন হয়েছে, 16 তারিখ 17 তারিখে প্রমালগেট হয়েছে। এই তো এই 5টা ব্যাটালিয়নের বিদ্রোহ করে কেন এত বড় শক্তি আমরা পেলাম? বিকজ জনগণ আমাদের সাথে ছিল। 75-এ দেখেন ঘটনা যাই ঘটে থাকুক, যা ঘটবার তাই, যে গণতন্ত্র রক্ষার জন্য বলেন যেই বলেন, যেটা হয়েছে দেশের লোক যদি সাপোর্ট না করতো, এরকম একটা ঘটনা ঘটার পরে সেনাবাহিনী দাঁড়ায় থাকতে পারতো? সেনাবাহিনী যাই করুক না কেন, দেশের মানুষের সাপোর্টটা সবার বড়। এবং পরবর্তী যতগুলো ঘটনা এরপরেও হয়েছে, আপনি দেখেন এবারের ঘটনাও দেশের মানুষ এবং সেনাবাহিনী যখন একমত, তখন কোনো শক্তি আর এদেরকে ঠেকাতে পারে না। তো সেই এবারের যে ঘটনা ঘটলো সেটাও কিন্তু তাই, যে দেশের মানুষ এবং সেনাবাহিনী যখন একই ভাষায় কথা বলে, তখন কেউ তার কিছু করতে পারে না। এবং এটি হলো আমাদের শক্তি। এবং এই শক্তির কারণেই 16 বছর যাদেরকে সেনাবাহিনীতে রিক্রুট করা হয়েছে, সেনাবাহিনীর শুনে সব জায়গায় আওয়ামী ফ্যামিলি ছাড়া কেউ চাকরি পায় নাই বাংলাদেশে। সেই জায়গায় এই স্লটের এই লোকগুলো প্রতিবাদ করলো, দাঁড়ায় গেল কেন? কারণ তারা তখনও মেজর। দেখেন স্বাধীনতা যুদ্ধে মেজরের উপরে কেউ মুক্তিযুদ্ধ জয়েন করে নাই। বুঝতে হবে এটা, যে এই পর্যন্ত মানুষের মধ্যে যে জিজ্ঞাসা থাকে সেটা ইউনিক। এবং এই কারণেই কিন্তু এই জিনিসটাকে পলিউট করতে পারে নাই। যতই যেই বলুক, আপনি যেদিকেই শোন, আপনার মাথাটা থাকবে মাথার জায়গাতেই। তো এই বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থা কি? বাংলাদেশ সেনাবাহিনী 111 এর পরে যারা রিক্রুট হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কি এখনো আপনাদের যে স্পিরিট, আপনারা যখন সেনাবাহিনীতে ছিলেন, বাংলাদেশ ফার্স্ট পলিসি, সেই পলিসি কি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এখনো আছে, নাকি বাংলাদেশ সেনাবাহিনী অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর মতোই ধ্বংসপ্রাপ্ত? আমি ধ্বংসপ্রাপ্ত ব্যাপারটা তো মোটামুটি আমি নিশ্চিত ছিলাম, কিন্তু এবারে এই ছাত্র জনতার আন্দোলনের সময় আমি তখন তাদেরকে দেখলাম যে রাস্তায় সেনাবাহিনী ছাত্রদের সাথে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে প্রথম থেকেই, এটা থেকে তো বোঝা গেল যে না, সেনাবাহিনী ছাত্র জনতার সাথে। তো ধ্বংস হয়ে গেলেও দেখেন, আপনার যেটা বলা হয় আর কি, যে ওই তুষের আগুন, আপনার বাইরে থেকে মনে হবে যে এটা মনে হয় শেষ, এখানে কোনো আগুন নাই। আপনি জাস্ট উপর থেকে লেয়ারটা সরাই দিলে দেখবেন যে এর ভিতরে একদম লাল আগুন। তো এটাও যে বাইরের থেকে যদি আপনি ওই যে জেনারেল ব্রিগেডিয়ার বের করে দিলে দেখবেন যে আগেরটাই আছে, সে চেঞ্জ করতে পারে না। এটা হলো আমার বিশ্বাস। ধ্বংস করার জন্য যা করার সবই করছে সব দিক থেকেই। স্টিল আমার মনে হয় এটাই আর কি, যে জুনিয়র লেভেলে এবং সৈনিকদের মধ্যে
এই জিনিসটা এখনো আছে। যদিও এরা বেশিরভাগই আওয়ামী ফ্যামিলির লোকজন, স্টিল এই এই লেভেলের লোকজন কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা থাকে। এবং সেই জন্য আমি বলবো না যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে একদম, বাট এখানে ওই যে ছাইয়ের উপরের অংশ যেটা কালো, যেটার মধ্যে কোনো আগুন নাই, সরাই দিলেই ভিতরে আগুন, এরকম একটা ব্যাপার আমার আমার মনে হয়। কিন্তু তারপরেও সব জেনারেলকে আমি বলবো না যে তারা এরকম, বাট এখানে তো জেনারেল ব্রিগেডিয়ার হওয়া ইন্ডিয়ান ব্লেসিং ছাড়া হওয়া গেছে বলে এটা কেউ মানে না। হুম, হুম। সেই জন্যই জি। ধ্বংস। আরেকটি প্রসঙ্গ আমি আপনার সাথে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান আপনি যেটা উল্লেখ করছিলেন, বাংলাদেশটা আসলে ইন্ডিয়ান ম্যাপের ভিতরে একেবারে। বাংলাদেশের সব দিকেই ইন্ডিয়া বা স্পেশালি নর্থ ইস্টে সেভেন সিস্টার যেটি আছে, সেটির কারণে বাংলাদেশটা স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই অবস্থানটাই, ভৌগোলিক অবস্থানটাই ইন্ডিয়ার মাথা ব্যথার একটি বড় কারণ, এবং সেভেন সিস্টারকে রাখতে হলে ইন্ডিয়া ভবিষ্যতে বাংলাদেশ অ্যানেক্স করতে চায় বা ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে নেবে, এই ধরনের যে একটা জনশ্রুতি আছে, পপুলার বিলিভ আছে, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে ভ্যালিডেট করেন? না, এটা তো তাদের পলিটিশিয়ানরা তো বলে যে অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠা করবে। কারণ নর্থ ইস্টের যে ইয়েটা, এটা তো অনেক আগের। আমি যখন প্রথমে পার্বত্য চট্টগ্রামে চাকরি করতে যাই, তখন আমি তো মিজো আর্মির ব্রিগেডিয়ার পর্যন্ত দেখতাম। মিজো আর্মি ওয়াজ সো স্ট্রং, এবং তারা লাললেঙ্গাকে নিয়ে যে একটা চুক্তি করে শেষ পর্যন্ত এটা হইলো। কিন্তু এই জায়গাগুলো তাদের জন্য খুবই রিস্কি, বিকজ এই মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, বেশিরভাগ জায়গাতে, মিজোরাম তো প্রায় 100% খ্রিস্টান। এগুলো তো তারা ওই ব্রিটিশ পিরিয়ডে গেলে করে রেখে গেছে। তা এগুলো তো তাদের জন্য বিরাট একটা ঝুঁকি না? এতে এরা একই ধর্মের লোকজন, এরা তো দেশ একদিন, এবং তারা কাদের সাহায্যে চলবে? বাংলাদেশ। তো বাংলাদেশের অবস্থানটা গত কয়েকদিন আগে তাদের জয়শঙ্কর এটা বলছেই যে বাংলাদেশের এই স্বাধীন করে দেওয়াটা আমরা ভুল হয়েছে আমাদের। হুম, হুম। এটা আমাদের জন্য এই সেভেন সিস্টারের নিরাপত্তার জন্য এটা ঝুঁকি এবং থাকবেই। এবং এইটা তারা আমাদেরকে তাদের মন মতো সরকারের মাধ্যমে তারা ওইটাকে নিউট্রালাইজ করছে। কারণ আমি ওদের বিদ্রোহীদের আমি আমি আছে থাকে আমি জানি, দেখছি। কিন্তু সেই বিদ্রোহীদের থেকে রাতারাতি সবাইকে ধরে বিএসএফ এর হাতে দিল কারা? এই সরকার ক্ষমতা আসার পরে কোনো বিদ্রোহী বাংলাদেশের মধ্যে আর নাই। তাদেরকে ধরে ওদেরকে দিয়ে দিছে, এবং তারা বাধ্য হয়ে তখন চুক্তি করে এখন পিসফুল অবস্থায় আছে। কিন্তু তারা পিসফুল অবস্থায় থাকবে এটা তো বিশ্বাস করেন না। এই মণিপুরে দেখেন কি হচ্ছে। তারপর মণিপুরের সাথে যে মিজোরাম, তারপর ওদিকে নাগাল্যান্ডের সাথে তাদের চুক্তি হয়ে আছে, যুদ্ধ বিরতি চুক্তি। নাগাল্যান্ড তো ওরা আর্মি আরো স্ট্রং। তো এখন এইগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশকে তারা যেভাবে হোক, মডার্ন ওয়ার্ল্ডে একটা দেশকে সম্পূর্ণভাবে অ্যানেক্স করা রাশিয়ার মতো রাষ্ট্র তো তারা না। তো কোরিয়া আবার টিকে থাকাও ডিফিকাল্ট, কারণ বাঙালি এমন একটা ইতিহাস যে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা কোনো বাঙালিদের নিয়ে কোনো রেজিমেন্ট করে নাই, কারণ তারা জানে যে বাঙাল রেজিমেন্ট, এই যে বেঙ্গল রেজিমেন্ট আমাদের জন্ম হয়েছে জন্য পাকিস্তান ভাঙতে পারছি আমরা, তাছাড়া তো ভাঙা সম্ভব ছিল না। এই 5টা ব্যাটালিয়নের সবই আন্ডার স্ট্যান্ড ছিল। বিদ্রোহ করছে, হাজার হাজার লাখ লাখ ছাত্র চলে আসছে আমাদের কাছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া যা করছে, ইন্ডিয়ার কাজ করছে। ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করে নাই। ইন্ডিয়া করেছে ইন্ডিয়ার যুদ্ধ, আমরা করেছি আমাদের যুদ্ধ। এবং ইন্ডিয়ার যুদ্ধ ইন্ডিয়া করেছে, এবং তার ফল তারা নেওয়ার জন্য 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, সব রকমের প্রশাসনের লোক নিয়ে বাংলাদেশে ঢুকছে। এটা কি আমার স্বাধীনতা করে দেওয়ার জন্যে? তো ইন্ডিয়ার যুদ্ধ করছে। এটা আমাদের কয়েকদিন আগে আমি একটা লেকচারে শুনতেছিলাম, আমাদের এক মুক্তিযোদ্ধা অফিসার, রিটায়ার্ড, উনি বলছে যে জামিল হাসান, উনি আমার নিজের চোখের সামনে উনি বলতেছেন যে ইন্ডিয়ার যুদ্ধ করছে, আমরা আমাদের যুদ্ধ করছি। কারণ ইন্ডিয়ার যুদ্ধ করতে যে আমাদের অ্যানেক্স করে ফেলতে চায়, এটা তো বাস্তব। আমি ইন্ডিয়া হলে তো আমি তাই চিন্তা করতাম। তা এত বড় একটা জিনিস, এত বাস্তবতা, আমাকে সচেতন হতে হবে, আমাকে স্ট্রং হতে হবে। তাছাড়া তো জি। ইন্ডিয়ার হাত থেকে পারা যাবে না। যে মানে জিওপলিটিক্স জিনিসটা তো বুঝতে হবে সবাইকে। আমাদের অবস্থানটাই তো সারা পৃথিবীর কাছেই, শুধু বাংলাদেশের একটু টালমাটাল হলে সারা পৃথিবীতে উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ এখানে তো সবগুলো সুপার পাওয়ার ইনভলভ। সো জিওপলিটিক্স যদি মানুষ বিবেচনা আসে, বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন্ডিয়া কখনোই চায় না যে বাংলাদেশ নামে একটা কোনো দেশের অস্তিত্ব এখানে থাক। সে সব রকম করে চেষ্টা করবে, এবং শেষ পর্যন্ত না পারলে দখল করে ফেলবে। এখন আপনি ওই যে বলছিলাম যে পার্লামেন্ট প্রসিডিং, যখন এখন তো আমি ওদের ইউটিউবের সব প্রোগ্রাম শুনি। এদের আদি অচিন্ত, তারপর আরো কতগুলো লোক আছে, তারা যে সমস্ত প্রোগ্রাম করে সব এক্স জেনারেলদেরকে নিয়ে আসে। জেডি বক্সি, তারও কি মানে অনেকগুলো জেনারেল, তারা তো বলতেছে যে বাংলাদেশকে তারা দখল করে ফেলবে, এখনো বলতেছে। আপনি শোনেন ইউটিউবের লেকচারগুলো, ইন্ডিয়ান এই সমস্ত ইউটিউবার যে সমস্ত প্রোগ্রামগুলো ছাড়তেছে ইউটিউবে, স্পষ্ট
বাংলাদেশকে দখল করে ফেলবে। ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিছুদিন আগে একটি বিতর্কিত বক্তব্য দিয়ে হ্যাঁ, সমালোচনার মুখে পড়েছিলেন। সেটি হচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলেছিলেন, রেডি হ্যাঁ। থাকতে বলেছিলেন বাংলাদেশের ব্যাপারে। এখন ধরেন আমাদের বর্তমান অস্থায়ী বা কি বলে আমাদের যে প্রধান উপদেষ্টা উনার যে লিঙ্ক এই সমস্ত কারণে হয়তো আমরা আন্তর্জাতিক পরিস্থিতি হ্যাঁ, এবং এই জি। কিন্তু এটা তাদের একদম মাস্টার প্ল্যান। এই টুডে অর টুমরো দে উইল অ্যানেক্স বাংলাদেশ। আমরা যদি এখন রাইট ট্র্যাকে না থাকি। হুম, হুম। জি, বুঝতে পেরেছি। আর অনেকেই বলে যে ইন্ডিয়ার যে ফারাক্কা বাঁধ সহ অনেকগুলো বাঁধ তৈরি করেছে, এই বাঁধগুলো হয়েছে পাকিস্তান আমলে কিন্তু উদ্বোধন হয়েছে বাংলাদেশ আমলে। জি, আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এগুলো পরিকল্পনা করেছে যে এটা কখন অফকোর্স। শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এর মধ্যে ইস্ট পাকিস্তান থাকবে না, বাংলাদেশ হবে। এই ধরনের কোনো পরিকল্পনা ছিল? অবশ্যই ছিল। ওদের রয়ের জন্মই হয়েছে তো। রয়ের জন্ম হয়েছে ১ম ইয়ে ছিল প্লটটা ছিল হচ্ছে সিকিম। তারা সাকসেসফুলি করেছে। দ্বিতীয়টা আমাদের 71 এ আমাদের যুদ্ধ এবং এইটা তারা সিগন্যাল দিয়েছে। এত কোটি টাকার একটা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা পাকিস্তান রাষ্ট্র থাকলে কিছুতেই উদ্বোধন হতো না। ফারাক্কা প্রজেক্টের কথা বলছেন? হ্যাঁ, ফারাক্কা প্রজেক্ট এবং এটার আপনি দেখেন আমাদের যে সে সময় আ সম্ভবত ওই পানিমন্ত্রী ছিলেন আসাদুদ্দৌলা। উনাকে যে কয়েকদিন আগে উনার আগেও জানতাম আমি জিনিসটা। যখন এটা চললে ১ সপ্তাহের জন্য বা ১০ দিনের জন্য এটা উদ্বোধন করার একটা চিঠি দিয়েছিল ইন্ডিয়া থেকে। তো শেখ সাহেব বলছেন যে, "আচ্ছা ঠিক আছে।" তারা টেস্ট অ্যান্ড ট্রায়ালস করতে চায়, ঠিক আছে। তো উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে এই যে পানি মন্ত্রী হিসাবে সচিব হিসাবে উনিও গিয়েছিলেন। তো ওই অনুষ্ঠানের এক পর্যায়ে উনি ম্যাডাম ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করছিলেন যে, "ম্যাডাম কিছু একটা কথা বলতে চাই, বলেন?" তো বলছে, "আচ্ছা ম্যাডাম এই আজকে যে উদ্বোধন হলো এটা যদি ইস্ট পাকিস্তান থাকতো আপনি কি উদ্বোধন করতে পারতেন?" খুব ইন্টেলিজেন্ট মহিলা বলল যে, "নেক্সট কোয়েশ্চেন।" নেক্সট কোয়েশ্চেন বলল যে, "এটা যদি বাংলাদেশ যদি এটা ইন্ডিয়ার অংশ হতো তাহলে কি পারতেন?" তারপরে উনি কোনো জবাব না দিয়ে হেঁটে, হেঁটে চলে গেছে। আপনি চিন্তা করেন এখন উনার এই ২ টা প্রশ্নের উত্তরের মধ্যে কি আছে? যে আমরা বাংলাদেশ হলেও ইন্ডিয়ার অংশ হলেও এটা হতো না, পাকিস্তান থাকলেও এটা হতো না। তাহলে আমাদের স্ট্যাটাসটা কি? মানে রক্ষিতারও তো একটা স্ট্যাটাস থাকে। বাংলাদেশের কোনো স্ট্যাটাসই নাই ইন্ডিয়ার কাছে। দে উইল অনলি ইউজ আস। এই যে ৫৭ টা নদী ই বন্ধ করে রাখছে। বন্ধ করে রেখে এই পানি দিয়ে তারা তাদের কৃষিকে উন্নত করছে এবং তাদের কাছে আমার পেঁয়াজ কিনতে হয়। বাংলাদেশ যতই ঘনবসতি হোক, আমাদের কোনো প্রোডাক্ট কিনতে হয় না। আমি মিডল ইস্ট বিভিন্ন জায়গায় ঘুরতে যায়া দেখছি যে আমাদের ল্যান্ডে কোনো জিনিস লাগায় রাখলে খুব একটা বেশি এফোর্ট লাগে না, এর রেজাল্ট পাওয়া যায়। ইন্ডিয়া তো তা ছিল না। মরুভূমিতে ভরা দেশ। আমাদের জায়গায় পানি ঢুকতে না দিয়ে সেই পানিগুলো ডাইভার্ট করে নিয়ে যেয়ে তারা কৃষিকে সমৃদ্ধ করছে এবং সেইজন্য তাদের থেকে আমাদের কৃষি পণ্য কিনতে হয় এবং তারা পানি দিয়ে ডুবায়, পানি দিয়ে মরুভূমি করে। এই কারণে আমাদের কৃষি দুর্বল। জি। এগুলো এগুলো তো কৃষিই না। আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের যেকোনো জিনিসের দিকে তাকান। সবকিছু দুর্বল তাদের কারণে। তারা এখানে এফোর্ট দেয়। হাজার, হাজার কোটি টাকা খরচ করে। বিডিআর ইনসিডেন্টের সময় যা ঘটেছে সব জায়গায় তাদের ফেভারের লোকজন কথা বলেছে। এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ৪,৫০০ কোটি টাকা খরচ করছে তারা। জি। ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট বিডিআর খুব, বিদ্রোহের খুব কম। পেছনে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ প্রশ্নে চলে আসছি। আ আপনি তো সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছেন আপনার এই আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এবং আপনি কোনো বেনিফিট তখন পাননি, কোনো পেনশন পাননি। আ পট পরিবর্তনের পর এই জুলাই-আগস্ট বিপ্লবের যে পরবর্তী সরকার আছে, আপনি কি আ মনে করেন যে আপনার প্রাপ্য যেই পেনশন ছিল, আপনাকে তিরস্কারের পরিবর্তে আসলে পুরস্কৃত করার কথা ছিল, সেটি যেহেতু তখন হয়নি, আপনার কি বর্তমান সরকারের প্রতি কোনো দাবি-দেওয়া আছে আপনার প্রাপ্যের ব্যাপারে? না, এটা তো আমার দাবি করা আমি প্রয়োজন মনে করি না। কারণ এটা আমার প্রাপ্য জিনিস। আমি তো চাকরি করছি। তো চাকরি করলে তো আমার প্রাপ্য আছে এবং আমি কোনো অন্যায় করিনি। আমাদের ৬ জন অফিসারের চাকরি চলে যায় যখন, তখন আমাকে আমার বন্ধু-বান্ধব বলছিল যে, "একটা ক্ষমা চেয়ে একটা চিঠি জমা দাও, তাহলে তোমার চাকরিটা রেগুলার মানে পেনশন পাবা।" তো আমি তখন বলছি যে, "না, আমি আসলে কোনো অন্যায় করিনি, আমি এটা পারব না।" তো তারপরেও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে বাট আল্টিমেটলি আমার দরখাস্ত দেওয়া হয় নাই তখন। তা আমি এমন কিছু কাজ করিনি যে দরখাস্ত করে পেনশন নিতে হবে। আসলে এটা এমনি হওয়ার কথা। তারপরেও আমি আশাবাদী যে এখন তো অন্তত দেওয়া উচিত তাদের। এখন আমার তো আল্লাহ রিজিক খাওয়া তো আল্লাহ দিবে। আমি আমি তো ৳১২ দিয়েও দিন পার করছি। জি, তো মারা তো যাইনি। পানি খেয়েও থাকছি। আমাকে জি। যখন আমার আঙুলের মধ্যে সূচ ঢুকাই দিয়ে প্রস্তুত করছে তখনও তো আমি শক্ত থাকতে পারছি।
তো আসলে ওই শক্তিটা এটা কি ওইখানে। আপনাকে ধরে নিয়ে যাওয়ার পর যে নির্যাতন সেটার কথা বললেন, আঙ্গুলের সূচ? জি, সেই আর সময়টা। কি ধরনের নির্যাতন করা হয়েছে আপনাকে তখন? সংক্ষেপে বলবেন আমাদেরকে? আসলে এগুলো মানুষ সবগুলোই তো আর ফিজিক্যাল নির্যাতন দিয়েই মানুষকে কষ্ট দেওয়া যায় না। আমাকে যেভাবে আচার-আচরণের দিক থেকে যে অত্যাচার এবং ঘুমাতে না দেওয়া, প্রশ্নের পর প্রশ্ন করা, অনেক লোক জড়ো হয়ে যদি একেকজন একেক রকম প্রশ্ন করে এবং আমার মাথার মধ্যে যদি ওইটা জিনিস থাকে তারা আমাকে নিয়ে মাইরে ফেলবে। আমি যেহেতু কনভিন্স ছিলাম যে মাইরে ফেললে ফেলবে, আমি কিছুই বলব না। মানে আমি তেমন কিছু জানি না। আমাকে সাদা কাগজে সই করতে বলছিল যে, "এটা কর, কিছুই করতে হবে না আর।" আমি বললাম, "না, এটা আমাকে মেরে ফেললে করব না।" I did not do it. আমি শেষ পর্যন্ত আমি একটা আমার বায়োডাটার মতন একটা বানিয়ে দিয়েছি যে এর কোনো চেঞ্জ হলে আমি সই করব না। তারপরে তারা নিয়ে আসছে টাইপ করে, ওটার মধ্যে আমি কিছু ভুল টুল ধরে কেটে দিছি। তবে ফ্রেশ একটা নিয়ে আসছে যে আমার নামটাও আছে, আমি কোথায় কোথায় চাকরি করছি এগুলো লিখে সই করলাম। কিন্তু তারা চাচ্ছিল অনেক কিছু যেগুলো আমি করিনি এবং যার জন্য তারা শেষ পর্যন্ত বুঝেছে যে না, এ করবে না। আর দ্বিতীয় হলো যে মেবি আর্মির মধ্যেও তো আমার ওয়েল উইশার আছে, কোনো না কোনোভাবে হয়তো আমি তখন, আর আল্লাহ বাঁচাইছে, বেঁচে গেছি এই আর কি। কিন্তু আমার তারা কোনো চেষ্টার ত্রুটি করে নাই। তো জি, এখনো আমি আশা করি যে এখন যারা আছেন ওনারা সবাই আমার জুনিয়র। আমি 10 লং কোর্সের, ওয়াকার হলো 13 লং কোর্সের। ওয়াকার সামটাইম আমরা একই ইউনিটে চাকরি করেছি। একসাথে না হলেও মানে ও আমার ইউনিটে চাকরি করেছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে যদি তাদের বিবেচনায় যায়, আমার অন্তত পেনশন সুযোগ সুবিধাগুলো তো দেওয়া উচিত। এগুলো তো আমি প্রাপ্য। আমি বেশি কিছু চাচ্ছি না। আমার প্রমোশন দিয়ে বিরাট কিছু অফিসার বানাও। আই ডোন্ট লাইক অল দোস। আমার নাম যা আছে মেজর আছে, আই এম স্যাটিসফাইড। জি। জি, ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ সরকারের বা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরাও বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে মেজর মোহাসিনুল করিম সহ যারা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলেন এবং তাদেরকে যে তিরস্কার এবং দুর্ভোগ পোহাতে হয়েছে, বর্তমান বিপ্লবোত্তর সরকারের অধীনে যেন তাদের প্রাপ্যগুলো ফেরত দেওয়া হয় এবং তাদেরকে যথাযথ সম্মান এবং পুরস্কৃত করা হয়। ধন্যবাদ মেজর মোহাসিনুল করিম। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় বের করে দিয়েছেন। আমরা আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানলাম যে বিষয়গুলো আসলে এতদিন এইভাবে সামনে আসেনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যেই বেদনাদায়ক ঘটনা বিডিআর বিদ্রোহ, তার পেছনের কারণ, প্রেক্ষাপট, কারা জড়িত থাকতে পারে এবং তার পরপরই যেই ঘটনাগুলো, আপনার যে কনফ্রন্টেশন গুলো সাহসিকতার সাথে আপনি সেনাবাহিনী প্রধান সহ তৎকালীন প্রধানমন্ত্রী সহ যাদেরকে সরাসরি কনফ্রন্ট করতে পেরেছেন, সেটি একটি এই অনুষ্ঠানটি একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে এবং আমি মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণে এর ভূমিকা থাকবে এবং বর্তমান সরকার বিডিআর বিদ্রোহ সহ যে কোনো খুন, গুমের ঘটনার যে তদন্ত করবে সেখানে তারা এটিকে দলিল হিসাবে ব্যবহার করতে পারবে। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে দর্শক শ্রোতারা সারা পৃথিবী থেকে, নিউ ইয়র্ক থেকে, বাংলাদেশ থেকে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। জানি না কত লোক দেখছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন সবাই। বাট এটা আমি তো আর ওইরকম প্রফেশনাল কোনো অরেটর নই। আমি আমার অভিজ্ঞতার কথা বলেছি এবং এটাই আপনারা আমাকে ডেকেছেন এই জন্যেই। আমি তো আসলে কোনো জ্ঞানী ব্যক্তি না। আমার শুধু অভিজ্ঞতা এবং যতটুকু আমার ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এ থেকে যদি কোনো দেশের মানুষের হয়, সরকারের কোনো উপকার হয়, ডেফিনিটলি আমি খুবই কৃতজ্ঞ থাকব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।